আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল। তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই। তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার আপনার বাড়ির কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর, তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। চলো। তো 10টার সময় 8টা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই কইতেছে আরে কি তুই কেন করতে এই দিক দিয়ে করতে 12 বেল দিয়ে করতে আইয়া আমরা দেখতে চলো আইসি সেটা দেখি এরা ক্লাস আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন। তো কইছে এখন আমি ওই 12 বেল থেকে আইসি। তাহলে এখানেও আমরা হইতো না, এখানে কাজটা করা হইতো না। এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনটু হয়েছে এখানে আমরা যে দিতাম না এখানে কাজটা করতে। তা আরেকজন লোকে হয় আমরা এখানে করবো, আমরা কইছি না এখানে হইতো কর্মু এইখানে। এরপরে আমরা দেখি সামালতে পারি না। এরপরে তারা ঠিক আছে নেমুক আমরা লাস্ট গাড়ি আইওক আমরা নেমুকা কইয়া ওই পুলিশ গাড়ি ফোন করছে। হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি অবস্থান ওই পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাক্কি হরতাছে। আর এখানে দাঁড়া হয়েছে তুলো মুন্ডা নিয়ে। এরপর দেখি আমরা সামর্থ্য হারি না, আমরা প্রধানরে ফোন করছি, মেম্বারের উপপ্রধানরে ফোন করছি, মেম্বারে ফোন করছি যে তোমরা আইও আমরা এমনি তোরা কইতাছে আমরা না কত মানে না কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি না। এরপরে মেম্বার গেছে উপপ্রধান গেছে গিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ আপনারা এখন যান। এমনি প্রধানটা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানটা ধরে লিছি বলিছে। এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই সিকুর দিতেছি, প্রধানের সময় ধরে লিছে। এই সময় ওই কইতে যে কেটা আইছে কিন্তু শ্মশান বন্ধু আছে আর লোক যে করতে আইসি তাও আমরা কইতারি না ধরে লিছে। এরপরে কেন এটা মীমাংস হয়েছে পরে তো যার বাড়ি করে গেছে আমায়। তারপরে দেখা যাইতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে। তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ। তাইলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করে গেলাম যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না আমরা থাকি গেলাম এখানে আমরা পদত্যাগ করে গেলাম সবাই। আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে। কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম আমরা সিপাহী ওরা যত আছে সবাই। না আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনের পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে।
ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আছে আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি। আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভাররে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে বোধা কন্ট্রাক্টারদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। গাড়ি না চালালে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি ফোন করছে, তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তো এমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পড়া। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার, তাই নিয়ে গেছে ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জায়গা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথাযথ টানিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমরা কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তেনে গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলিতে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করি, তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাইতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় থাকতো না, বোমাবাই দায় থাকতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা বলব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাদী আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবাদ যাতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজোলাটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজোলাটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং
আপনাদের কাছে আমরা এই দিতে চাই। আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, যাইতেছে আইতেছে, আমাদের আগরতলার গাড়ি কিন্তু তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় বাই নেই, একমাত্র রাজু বন্দ্যোপাধ্যায় দায়ী। রাজুবন্ধা দায়ী পাইবে। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব। শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো, তাই না? শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয়, বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিয়া করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি, কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরা কোনো বাস এখানে আইছে না। উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে, প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের লোক যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আপনি যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকের ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্ব দিছে না। আজকে যে ঘটনাটা যদি উপরলা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকটার সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উদয়পুর আসি রাজুবন্দারের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ি শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না, রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানা নিচ্ছে। উদয়পুর হ্যাঁ, আমরা সরকারের দায়স্থ, আমরা আইনের প্রতি আইনের দায়স্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহন মন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব পরিবহন মন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটে, তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে। আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমাকে বলে ডেকেছে? বলে আমি ডাকি নেই, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে। ও ফোন করে ওই ওখানে যায়, ও ডেকেছে, ওর কাছে গেলাম, গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি গুসা নেই, হাত করে আরম্ভ করে হঠাৎ আমি কী করলাম। আপনার নাম? আমার নাম দীপক। কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বন্ধ আছে সিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গা বাজার, আর আমরা উদয়পুর গন্ডাছড়া। গন্ডাছড়া তো ধলাই, ওরাও আমরা উদয়পুরের দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে, ওরাও বদ্ধ রাখবো।
যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলা, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি চলছি। অন্তত ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক নাস্তা করছে প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাটিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300-400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, যতনবাড়ি, পূর্বেপুর, অমরপুর, গন্ডাছড়া, রসিয়াবাড়ি সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি, কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি, লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে, ওই জায়গায় ছবি উঠে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ফাইন করে দেয়। যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000-30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাস স্টেশন নাগরদোলা থেকে বার হই, ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে, আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? তারা এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449, গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে, অনেক হেলথ সাথে বক্তব্য করছে। পূজার আগে আমি গড না, যা যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিইং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। Why? এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে ফুড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখে সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশাল বাংলাদেশের উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন, পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, এই পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ট্রাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে, এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি, কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করেন কাউকে বলবো না,
কম্পিউটার বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটার কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নাই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস। অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য, আপনারাও সহযোগিতা করবেন। আর মোবাইল আমি খেপে যাই, কিন্তু মোবাইল রিসিভ করি। রাত্রে 3টা টেস্ট করেন, আজকে টেস্ট করেন। না, আপনি রিসিভ করেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনার মানে যারা বিদ্যুৎ কর্মীরা রয়েছেন অফিসে সব না করলে রিসিভ করেন না ওনারা। কে বলছে? অনেকগুলি অভিযোগ। সাম পার্সেন্ট, ফিউ পার্সেন্ট, নাও সাম, ফিউ। এখানেই তো বলছে, সামনে সামনে বলছে, কয়েকজনের সম্বন্ধে অভিযোগ আছে। উই আর টেকিং স্টেপস। আমি পুজোর আগে তাদের সরিয়ে দিলে বিদ্যুৎটা দেখিয়ে চালাবে, তাদেরকে আমরা শুধরাই না। ওই সকল বিদ্যুৎ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে এটা এখানে বলার দরকার নেই, এটা আমার ইনার ম্যাটার। এটা আমি তাদেরকে বলে দেবো, অলরেডি যা বলা বলে দিয়েছি। তারা প্রমিস করেছে আমাদের আরও ওভার টাইম খাটবে। আপনারা জানেন পূজার সময় কোনো বিদ্যুৎ কোনো ছুটি নেই, সবাই ছুটি আছে। আপনিও কিন্তু আপনার মিসেসকে নিয়ে ঘুরবেন, ওরা কিন্তু ঘুরতে পারবে না। সুতরাং সবাই উদ্দেশ্যে বলছি, সবাই মিলেই চলতে হবে, একা কেউ পারবে না। আপনারাও সহযোগিতা করবেন। আমার জনপ্রতিনিধি যারা আছে তারা খুব ভালো মানুষ, ভীষণ পপুলার অ্যামং দি এরিয়া। এবং আমি কিন্তু শুধু বিদ্যুৎ নিয়ে একটা মহকুমাতে কিন্তু মিটিং করতেছি, অন্য জায়গায় করতে যাইনি। আমার চোখে ধরা পড়ছে তো সামথিং ইজ গোয়িং রং। ঠিক আছে, থ্যাংক ইউ। Myself Arya Dev, studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো। তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে, ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার
আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই। তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর, তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি ঠিক আছে। इनकलाब इनकलाब यार मजदूर আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন
এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের জন্য মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। বাইরের কথা বলছি, বাইরের কথা তো বলছি। এটা মিলে সেন্ট্রালের থেকে আমরা যে একটা জায়গাটা পেয়েছিলাম যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া বড় বড় করতে বড় বড় করতে গ্রাউটিং। ঠিক আছে, কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের প্রকরণ এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকরণের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। তার দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক আছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিনরাত্র আমাদের সরকার এবং মানুষকে, জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য।
চালাইছি একজন তারা কি তো বড় কথা উনি তো মুখ তোলা করে ওই দাদা একটু বাস করে কেউ ভুট্টা আমার দিয়েন না না আরে দেবো জঙ্গল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে। 13 জনের কমিটি গঠন করা হবে। সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। এটা সংশোধনবাদী হয়ে গেছে। সিপিআইএমএল বলতো এটা সামাজিক, সোভিয়েত ইউনিয়নকে যেমন তারা বলতো সামাজিক সাম্রাজ্যবাদী শক্তি, ঠিক একইভাবে আমাদেরকেও চিহ্নিত করার চেষ্টা হয়েছিল যে এখানে আমরা সঠিক রাস্তায় সঠিক পন্থায় অগ্রসর হচ্ছি না। তাহলে বড় পার্টি সোভিয়েত ইউনিয়নের পার্টি কমিউনিস্ট পার্টি, অন্যদিকে চীনের পার্টি সবচাইতে বেশি জনসংখ্যার দেশ সিপিআইএমএল কে সমর্থন করছে, সোভিয়েত ইউনিয়নের পার্টি সিপিআই কে সমর্থন করছে। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলতাম না বা কারোর পক্ষ সুনির্দিষ্টভাবে বলতাম না। আমরা সোভিয়েত ইউনিয়নের যে ভালো জিনিস আমরা ভালোকে ভালো বলতাম, আর সোভিয়েত ইউনিয়নের যে ত্রুটি দুর্বলতা সেটাও আমরা আমাদের পার্টির বিভিন্ন ডকুমেন্টে তুলে ধরতাম। ঠিক একইভাবে ওই চীনের যে কথা আছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এটা কি করে হয়? আরেকটা দেশের একজন মানুষ আমাদের দেশের চেয়ারম্যান কি করে হবে? আমরা সেটাকে মানতাম না, বা তাদের যে নীতি নিয়ে তারা চলছিলেন সেটাকে মানতাম না আমরা। আপনারা যারা বয়স্ক, যারা 60 বছরের উপর যাদের বয়স, যারা রাজনীতির খবরাখবর যারা রাখেন, জানেন এখানে মহারানীতে, উদয়পুর মহকুমার মহারানীতে, সেখানে ছোট্ট কিছু জমির মালিক এলফুস মিয়া, সেই এলফুস মিয়াকে এখানকার নকশালবাদীরা তারা খতম করেছিল, গুলি করে মেরেছিল এলফুস মিয়াকে মহারানীতে, উদয়পুরের। এই খবর, এই উদয়পুরের মহারানীর খবর বেইজিং রেডিও থেকে, অর্থাৎ পিকিং রেডিও থেকে, চীনের রাজধানী পিকিং রেডিও থেকে আপনারা দেখবেন আগরতলা স্টেশনের রেডিও স্টেশনের কাছাকাছি বাংলায় চীনের একটা খবর বলে, সম্ভবত রাত 8:30 আগে 8:30 সময় বলতো। সেই চীনের সেখানে রেডিও স্টেশন থেকে বাংলায় সেখানে খবর বলছে এখানে বিপ্লব শুরু হয়ে গেছে,
ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে এখানে জোরদার অ্যালফুস মিয়াকে খতম করার মধ্য দিয়ে এখানকার বিপ্লবীরা তারা এখানে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। তাহলে এই সমস্তগুলো চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভুল ছিল। আমরা কিন্তু কারোর পক্ষ ছিলাম না, পুরোপুরি কারোর বিপক্ষ ছিলাম না। পরবর্তী সময়ে দেখা গেল যে সিপিআইএম লাইন ভুল বলে পরিচিত হয়েছে, সিপিআইএমএল এর লাইন ভুল বলে পরিচিত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো, চীনের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো। ওই তো আগামী 20-21 তারিখ আমাদের পার্টির পলিট ব্যুরোর একটা টিম চীনের পার্টির আমন্ত্রণে সেখানে চীনে যাবেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য। তাহলে এইরকম একটা পরিবেশ তখন 1991 সালে বিশাল সমাজতান্ত্রিক দুনিয়ার যে মধ্যমণি ছিল সোভিয়েত ইউনিয়ন, তার যখন বিপর্যয় ঘটল সমাজতান্ত্রিক ব্যবস্থার, এই বিপর্যয়ের পর আমি যে কথা বলছিলাম যে যখন কমিউনিস্ট পার্টির অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা তাদের নাম পাল্টে ফেলছে, সাইনবোর্ড সরিয়ে ফেলছে, তখন আমাদের দেশে এর উপরে আমাদের পার্টি একটা ডকুমেন্ট যে আমাদের পার্টির এখনকার সময়ের লাইনটা কি হবে। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি কমিউনিস্ট পার্টি থাকবো, আমরা কিভাবে চলবো এখন। সেই সময়ে একটা পার্টির কংগ্রেসে একটা ডকুমেন্ট উপস্থাপিত করা হয়। এই ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে পার্টির পলিট ব্যুরো দায়িত্ব দিয়েছিল কমরেড সীতারাম ইয়েচুরিকে। আমরা কমরেড সীতারাম ইয়েচুরি কিন্তু ওই সময়ে আমাদের পার্টির লাইন সম্পর্কে ওনার ডকুমেন্টটা রেডি করেন এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই তার মধ্যে এডিশন অল্টারেশন হবে, নিশ্চয়ই পলিট ব্যুরো আলাপ আলোচনা, সেন্ট্রাল কমিটি আলাপ আলোচনার ভিত্তিতে, এবং পরবর্তী সময়ে সেটা পার্টি কংগ্রেসে উপস্থাপিত হয়। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী, অনেক নেতৃত্ব কাকে হারিয়েছে, বয়সের ভারে এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে কোনো বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমরা বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সব কিছু করা হয়। তবুও তারপরেও অনুমতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে, তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো দুর্নীতি, যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াগের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল। এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে সীতারাম ইয়েচুরি না থাকলে
ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে যে জোর হয়েছিল ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সেটা তারা কিছু না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সেটা আপনি আসলে পাবো না, কিন্তু এই ধরনের নেতা যারা ধর্মনিরপেক্ষতার জন্য আদর্শের জন্য যে লড়াই করে গেছেন, এটা স্মৃতি হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। 17 সালে যেদিন তিনি পার্লামেন্ট থেকে অবসর নিয়ে আমি দেখেছিলাম, এবং আমাদের পার্টির একটা শৃঙ্খলা আছে, আমাদের পার্টির গণতন্ত্র যেমন আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে, সবকিছু মিলিয়ে আমরা যে যা কিছু করতে পারি না। কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারা তো এই ধাপতে করে না, তারা বলতেন ধরনের তুমি গিয়ে বলো না সীতারামকে দিতে, আমরাও দেব। সীতারাম যেহেতু দ্বিতীয় পার্লামেন্টে রাজ্যসভায় আনার জন্য কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেপি এমন কোন পার্টি ছিল না, শারদ পাওয়ারের পার্টি সহ, এনসিপি সহ প্রত্যেকে চাইছিলেন সীতারাম যাতে দ্বিতীয়বার পার্লামেন্টে ফিরে আসে। কিন্তু আমাদের পার্টির নিয়ম সুতরাং সাধারণত সম্পাদক গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কংগ্রেস সীতারামকে অংশগ্রহণ করতে হতো। কাজে সম্ভব ছিল না পার্টি তার জন্য এত সুযোগ থাকা সত্ত্বেও রাজি হবে। It's my first time in the Northeast. Among the states. So I want to congratulate. Excellent. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. And সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হর্টিকালচারের যে গবেষণা কেন্দ্র যেটা নাগিছড়া, আমার সাথে ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাজীব ঘোষ রয়েছেন। আপনারা জানেন যে ত্রিপুরার অন্যতম ফসলগুলির মধ্যে আলু একটা বিশেষ জায়গা অর্জন করে রেখেছে ত্রিপুরাতে, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলু একটা ইম্পর্ট্যান্ট ফ্রুটস বা ফসল বলতে পারেন। আমরা আজকে খুশি দক্ষিণ আমেরিকার পেরু থেকে গতকাল আমাদের এখানে এসেছেন ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল পেরু, সাউথ আমেরিকা, ডক্টর সিমন হেক, উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নীরজ শর্মা, ওনারা গতকাল এসেছেন এবং আমাদের নাগিছড়া ভিজিট করেছেন, কৃষকদের সাথে মিটিং করেছেন। আমাদের রাজ্যে 23,746 জন কৃষক বর্তমানে, 47,637 কানি জমিতে, যেটাকে আমরা হেক্টর যদি বলি 7,622 হেক্টর জমিতে আলু চাষ করেন। দেখা যাচ্ছে আলু প্রতি কানিতে গড় উৎপাদন ছিল এতদিন
3065 কেজি, হেক্টর হলো 19.16, অর্থাৎ 1 হেক্টর জায়গায় গড়ে ত্রিপুরাতে আলু উৎপাদন হতো 19.16 টন, মেট্রিক টন। এবং আমাদের রাজ্যে এই আলুর বীজ কোথা থেকে আসতো? এতদিন আসতো জমিতে যারা আলু চাষ করত সেই আলুর বীজটা রেখে দিত, অথবা গোলবাজার থেকে কিনে নিত, অথবা পশ্চিমবঙ্গ থেকে আনতো, অথবা পাঞ্জাব থেকে আনতো। কিন্তু এই যে আনতো, আদৌ তার গুণমান কতটুকু কোনো গ্যারান্টি ছিল না, সোর্স কি এটাও ছিল না। এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না। পরবর্তী সময় আমরা আমাদের রাজ্যে, আমাদের সময় নয়, আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস। টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করলাম। আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না, তা হয় না। সরকার যে আমলে যেটা হোক, টিপস পদ্ধতিতে আলু চাষ শুরু হলো। টিপিএস, ট্রু পটেটো সিড। দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে, এবং গবেষণা কেন্দ্র ছাড়া সাধারণত করা যায় না, এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল, কারণ গবেষণা কেন্দ্র ছাড়া, নাগি ছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই, ব্যয়বহুল। কিন্তু ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু প্রোডাকশন হিউজ হতো না। এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন, আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে। আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য? যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে, 1,55,000 মেট্রিক টন, সরি, হ্যাঁ। আমাদের দরকার, আমাদের হচ্ছে কত? 1,46,000 মেট্রিক টন। এবং এটা আমাদের লাগে কত? 1,55,000 মেট্রিক টন। এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না, আঠালো জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতির, সেজন্য মার্কেটে ভালো চলতো না। সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি। কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে, এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কি দেবে? টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে
বহিরাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা 2000 একটা এই আপনার দিবানি দুটা দিলে একটা ওই ঝুল হেরা গিয়ে কাঠটা বিয়ে রোদের মধ্যে গিয়ে আনছে হেরা দিয়ে একটা দেওয়া যায়। আপনার যে সুযোগ আমরা সর্বস্ব ফিরে করতে পারবো, যারা কিনা আমরা ঘরে বাড়তে দিতে পারবো, এটা কোনো আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, রাজ্য আমাদের, পঞ্চায়েত আমাদের। আপনি পাতা পয়সা যে আনন্দ হয়েছে, আমি আনন্দিত। কোন সমস্ত একবার কান্দে দুধ দেন, আর বার যদি না কান্দে দুধ দেন না আপনার আপনিও কইবেন দাদা আমি আমার এসডিএম থেকে আমার কাছে আনছি বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালিটিলা মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলে হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আসছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি
ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে, মহিলাদের কি করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে। ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। পড়া ওটা দেন না নিলে পড়া মাপা দেড় কেজি উপর আছে, কিন্তু 1.5 কেজি ধরুন লাগবো, 1 কেজি 500 আর কি। কেজি 26টা, এটা ওই 50 গ্রাম, 1 কেজি ধরো এটা স্যার। ও আগিন জায়গায় ওই আংটি ও কাইসা দেপরা তুই খামান হাবুই নো তারপর ফাসিং খেয়ে দে কাইসা ডালাই রোড আপনি আপনি সিসি রোড করে da sito de dra da sito de gamok gap করে বলো না পারা কথা দিলো আরে তিন বার নি লাল ফেনি 40 দুটো দ্রা সিন্দুর সিন্দুর হ্যাঁ আরে তোরছে খেজে কেউ নাই হ্যাঁ আচ্ছা ওই ওই যে মার্কা আছে হেরার কাছে আসলে এটা কি তো ওই হলো সুন্নাস নাই যে কেবল তামু ব্রাইট সিন্দুর লাইন আছে ও এটা মার্কের লাগে বলে ইউজ করে মনে হয় না সিন্দুর না খাই যাইরা খুলু নাই কেন না কাজে দেখ মুখ খুইলা এটা কি জিনিস 48 স্যার না বুড়ি সিন্দুর 500 একটা ব্যাগ না এখানে না চেক করতে এটা বাইরে এসে দেখছি প্যাকেট দাম খেলা এটা কমন দিতে হবে আরে ও আতে কিছু ও এখানে মেরা যাই না পুগাটা চান্স লাগলে পুগাতি খাইয়াটা তুমি পুগাতি সব খাইতো হালু দিগর যে দিবন চিন খাইনো ব্লুয়াতি বুচুর খাইতাম খামে সাথে উঠতি মানদা হইছো আরে আখবা সুই তো হই আইম ব্যাগ ব্যাগ দুগেলা ব্যাগে দুলো ভালো কিনতে স্যার এ স্যার এই আবার কাল শেষ আচ্ছা সাইডটা বে আমরা পাবলিকে আপনাকে দিব মানে বড় পুরো নিয়ে যাইতো এখন নব দেখো মালিক কেন হয় না এক বছর দেন মায়া না এটা দেখতেছি কেমন দিন নাম যাইবো বড় বই গুলো কথা বলছি আচ্ছা শুনো ভিডিওটা বন্ধ করে কইরা উত্তম দাস আম্বাসা বিএস আজকে সকাল 8:30 সময় একটা ইনফরমেশন আছে আম্বাসা হৃদয়পাড়া 4টা গানের ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনের সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখিয়ে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি যখন শনাক্ত করি তখন দেখা গেছে ওইগুলির মধ্যে শুকনো গাঁজা যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজেয়াপ্ত করা হয়। প্রাইমারি আমরা এগুলি 102
সিআরপিসি ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে থানাতে আনি। আর নেক্সট কারোর জন্য আমরা কোর্টে ড্রাইগাঞ্জার ফরওয়ার্ডিং আমরা পাঠিয়ে দেবো। তারপরও আজকে ভারতবর্ষে হিন্দুরা বিপন্ন এই কথা বলতে আপনাদের তো লজ্জা থাকা দরকার। হিন্দু দরদির কথা বলছেন, যদি ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হয়ে থাকে, হিন্দুদের অধিকার রক্ষা করে থাকেন, আমি জিজ্ঞেস করতে চাই গত 18 এবং 23 সালে বিধানসভা নির্বাচনের পর এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে কতটা হিন্দু বাড়ি চালিয়েছেন? আমিও তো হিন্দু সনাতনী, আমি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি। আমার গাড়িকেও তো 5-5 বার সেখানে ভাঙা হয়েছে, একাধিকবার সেখানে আক্রমণ করা হয়েছে। এইরকম সারা ত্রিপুরা রাজ্যে শত শত হিন্দুর বাড়ি চালিয়েছেন রাজনৈতিক সন্ত্রাসের নামে। তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন, তাদের গাড়ি চালিয়েছেন, তাদের বাইক চালিয়েছেন। যদি হিন্দু দরদি ভারতীয় জনতা পার্টি হয়ে থাকে, আপনাদের সরকারের শাসনে হিন্দুর বাড়ি জ্বলবে কেন? শুধু হিন্দুর বাড়িতে জ্বালাননি, সেই হিন্দুর বাড়িতে আপনারা বিরোধী দল করে সেই অপরাধে আক্রমণ করলেন। সেই বাড়িতে তো ঠাকুরের দেবদেবীর প্রতিমা ছিল, ঠাকুর ছিল। ওই হিন্দু মাটা প্রত্যেকদিন সেই ঠাকুরের আসলে পুজো দিতেন, প্রণাম করতেন, আরাধনা করতেন। সেই সমস্ত ঠাকুর ঘরগুলো তো আপনাদের এই স্বৈরাচারী শাসনে বিজেপি হারমাতের তাণ্ডবে এই ঠাকুর ঘর সেখানে চলেছে। কাজে সেটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হতে পারে না। ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থ রক্ষা করার জন্য শুধু হিন্দু মুসলিম সেখানে করে যায়। গোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে যে সভা হয়েছে বাজারে, এই সভায় আজকে মোথা এবং সিপিএম থেকে 25 পরিবারের 75 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন, বিজেপি এবং মোথা থেকে। তো আমাদের সাথে আরও যোগাযোগ করছেন, আগামী দিনে আরও লোক যোগদান করবে। আমরা ইতিমধ্যে যোগদান করেছি। আমাদের রাজ্য সভাপতি এসেছেন, রাজ্যের যুব কংগ্রেস সভাপতি এসেছেন, আজকে জেলা সভাপতি এসেছেন। তো এভাবেই অনবরত আমাদের যে এই কাজ চলছে, সাথে মানুষ সন্তুষ্ট, কর্পোরের মানুষ আমাদের পাশে রয়েছেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নবাগতদের জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস। জয় হিন্দ। ব্লক কংগ্রেস জিন্দাবাদ, ব্লক কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, ভোট চোর করে ক্ষমতা। বাইক লয়ে যাইতে গেছে ওই কয়েকদিন আগে বাড়ির লগে আমার ঘরের লগে নাই ওর বাইকে সব লয়ে গেছে। তুমি কতদিন পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে বাইক 7-8টা হারানো গেছে। ওনারা রাত্রের মধ্যে বয়না না বয়না, তুমি দুপুর টাইমের মধ্যে আমরা টাকা টাকা দিই, শুধু ফাইনাল লেখা বয় তারা আর না তাদের টাকা ফাইন তোলা হয় না, চেক পয়েন্ট মানে তাদের টাকা ফাইন তোলা হয় না। সময় এখানে ডেলি আইবা ওই দেখবা কেডা থাকে না থাকে দেখে ফোন করব 12টার সময়। না না এমনি একটা কথা কইলে তো না আমরা রাতে কইতা এই কথাগুলো আমরা ডেইলি বুঝি যাইতাছে শুধু ফাইন খানা থাকে ওই দেই না তো আমরা তো না
প্রথম কয়েকদিন পড়ছে বানানোর পরে এরপরে তো দেই না স্যার। ঠিক আছে আপনারা আইলে তো আপনারা ভালো লাগে ওই দিনে আইসেন যে ঠিক আছে আমি আপনার লোক কথা বলছিলাম ওই যে তারা ধরছিলে আমি কোনে কিন্তু ছাড়তে তাহলে আইসেন যে কিটা বলছি স্যার ভালো লাগছে আইসেন ঠিক আছে চুরিদারি হইছে রাত্রে হইলে আপনারা যদি আমরা লোকে একটু বিচার না করেন তাহলে পাবলিক কেমনে আপনারা লোকে সহযোগিতা করেন। আপনারা একজন ব্যক্তির রাবার কাটতে দেবো হ্যানতে আনে ওই হ্যানে সামনে বাড়ি হ্যানতে আনে রাবার খাট্টো গেছে স্যার একজন আয়া স্যার আমরা এই কথা কইতে আসছিল কিছুক্ষণ আগে স্যার কিছুক্ষণ আগে আপনারা বলছেন যে আমরা আমার কথা হচ্ছে নেতাদের ক্ষেত্রে চেক করা আমরা যেহেতু কাগজপত্র নাই আমরা ফাইন দিতে বাধ্য নেতাদের ক্ষেত্রেও আপনারা এবারে চেক করেন আপনারা গাড়ির মধ্যে কিন্তু কিছুই নাই ফিটনেস বলতে কোনো কিছুই নাই আপনার মধ্যে আপনারা গাড়ির মধ্যে গাড়িটা দেখলাম আবার আপনারা গাড়িটা ভাড়ায় দিয়ে দিবেন গাড়ির মধ্যে আমি মিডিয়া বন্ধুদের দিয়ে দিব মানে ওই যে ওনাদের ইয়াটা আমি মিডিয়া বন্ধুদের আমি ইয়াটা লইয়া লইছি তারা ফটোটা গাড়ির ফটো এবং কি যে তারা যে ফিটনেস এইগুলি আমি মিডিয়ার মধ্যে দিয়ে দিব আপনারা আমার বন্ধু ইয়া হিসেবে মিডিয়া বন্ধুদের। ঘটনাটা হয়েছে ওই আমার বাইকটা আমি আনার পরে আমার যে ইন্স্যুরেন্স লেস হয়ে গেছে পলিউশনটা লেস হয়ে গেছে পলিউশনটা লেস হয়েছে আমি ফাইনটা দিয়ে দিলাম তারা ফাইনটা দিয়ে দিলাম। তো ফাইনটা দেওয়ার পরে আমরা যে একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা যে এখানে একটা গাড়ি আসছিল পুলিশের গাড়ি তেলাগাং থানার হ্যাঁ পুলিশের গাড়ি আসছিল যে পুলিশের গাড়ির মধ্যে কোনো কিছুই নাই রেজিস্ট্রেশন হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে সবই নীল এক কথায় কোনো কিছু নাই। তো আমি ওনাদের একটা প্রশ্ন করলাম স্যারদের কাছে একটা প্রশ্ন করলাম যে আপনারা যে এখানে গাড়িটা রাখলেন আপনারা গাড়িটার মধ্যে কোনো কিছু না ফাইনটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নাকি আপনার ক্ষেত্রে কোনো কিছু নয় আপনারাই তো রুটের মধ্যে চলতে আসেন আপনারা আমরাও ট্যাগ দিতে আসি আপনারাও ট্যাগ দিতে আসেন গাড়ির মধ্যে তো এটা রাখানো দরকার আছিল। তো এর পরে ওনারা এই কথা বলানোর পরে গাড়িটা বাগাই দিয়ে দিল গাড়িটা এখন আপনারা দেখতে আসেন গাড়িটা নাই কিন্তু আমি ওই গাড়িটার আপনার কিটা কয় আপনারা যে গাড়িটার নম্বরটা আর যে গেছে গা যে কি নাই কিছুক্ষণ আগে আমরা দেপাশুরির পঞ্চায়েতের মধ্যে ওনারা দেপাশুরি পঞ্চায়েতের একজন নেতা আসছিল আমি নাম মেনশন করবো না আমার বড় ভাই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু উনি আসার পরে ওনার থেকে কোনো কিছু কাগজপত্র একটা কাগজপত্র চেক করলো না ওনার থেকে কিন্তু আমাদের থেকে কাগজপত্রগুলো সবার থেকে চেক করলো। কোন থানাতে বসে নিয়মটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নেতাদের ক্ষেত্রে এগুলো নাই কোন জায়গাতে বসে আজকে আমি কাগজপত্রগুলি দেখলাম ওনার কাগজপত্রও কিছু না আপনারা যদি প্রয়োজন হবে আমি ওই যে ছবি তুলছি আপনারা ওই নেতার ছবি প্লাস ওই বাইকের ছবি আপনারা দেখতে পারেন। মূলত এটা বসেছে লাগাং থানার থেকে কোন জায়গাতে বসে এটা দেপাশুরির মধ্যে এখানে তারা না ওনারা প্রতি দিনের বেলাও বয় হ্যাঁ রাত্রে বেলাও বয় দিনের বেলাও বয় রাত্রে বেলাও বয়। তার বক্তব্য হচ্ছে আমরা থেকে যেভাবে ওনারা যে ফাইনটা নিলেন ওনার গাড়ির কোনো নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। তেলিয়ামুড়া জয়নগর এলাকায় আরিয়া দেব যে বর্তমানে আগরতলা ভবন বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর ছাত্রী 8ম শ্রেণী পর্যন্ত তেলিয়ামুড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলা থেকে পড়াশোনা করে। বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যেই লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। তার এই সফলতার ফল তেলিয়ামুড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে। Myself Arya Dev,
studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেন্টটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার? আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা গভর্নমেন্ট এমপ্লয়ি। প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম এর রাজ্য দফতরে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। আজকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ RSS বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি, এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য, এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে
কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে পেশিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকে। পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল, আর তাকে পুনরায় সংস্কারের জন্য আগরতলা পুর নিগমের কাছে অনুরোধ জানিয়েছিলেন পুলিশ দপ্তর। সেই অনুসারে আজ পরিদর্শনে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তাছাড়াও নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। পুজোর আগে মোটামুটি ঠিক করে রাখবেন, পুজোর পরে পুরো রাস্তা ঠিক করে দেবেন বলে জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যতটা পারা যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা পক্ষে এলাও করে এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া একটু বড় বড় করতে গ্রাউটিং ঠিক আছে কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের পকেট মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কার অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। তা দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করবো রাস্তা দ্রুত সংস্কারের জন্য। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের 13তম কমিটির জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটার রয়েছেন মোট 92 জন এবং তাতে মোট 31 জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে থেকে 13 জন নির্বাচিত হবে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বিকাল 4টায় হবে গণনা। না না আইলে যাইব জঙ্গল কেউ ভুট্টা আমার দিয়ে একটু দেবেন। ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে, 13 জনের কমিটি গঠন করা হবে। সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। পশ্চিম ত্রিপুরার বাস জিপ চালক সঙ্গে সাংবাদিক সম্মেলন নাগেরজোলা তাদের কার্যালয়ে।
ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আছে আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি। আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধহয় কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। গাড়ি না চালালে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি ফোন করছে, তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এবার আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার, তাই নিয়ে গেছে ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথাযথ গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমরা কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে, উদয়পুর তেনে গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বুধ করতে না করতে কি পাইছে না পাইছে, আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে, যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান হইল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে, তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান, তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় থাকতো না, বনবাই দায় থাকতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি, আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা আপনারা কইব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবার যাইতে মুখে গাড়ি আটকানো আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকানো আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজোলাটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজোলাটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং
আপনাদের কাছে আমরা এই দিতে চাই। আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে। আমাদের আগরতলা গাড়ি কোন তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু বন্দ্যোপাধ্যায় দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব। শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো, তাই না? শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানে শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিকা করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি, কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না। উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধহয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ তাইনের বক্তব্য তাইনে কি চাইতেছে এটা আমরা করতে পারি না। না আমরা তো তাইনের লোক যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাইনের যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাইলে আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকের ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাইনে আইসে না, কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উপর আসবে তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ি শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হয়েছে। উদয়পুর হ্যাঁ আমরা সরকারের দায়স্থ, আমরা আইনের প্রতি আইনের দায়স্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব প্রধানমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে শ্রদ্ধায় শপথে পালিত হলো প্রয়াত সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পার্টির ডুকলি কমিটি, মহকুমা কমিটি পার্টির মহকুমা হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এবারে সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুণ দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী। অনেক নেতৃত্ব হারিয়েছে, বয়সের ভারে পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী। এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমি বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সবকিছু করা হয়। তবুও তারপরেও অনুমতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি 140
মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আবার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবেন? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো জরুরি, যদি সিপিআইএম রাজি থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোনো রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা থেকে করেছিলেন। কারণ তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াণ এবং আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল। সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল। এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক গণতান্ত্রিক এই দলগুলিকে যে জোর করেছিল, ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আসলে পাবো না। কিন্তু এই ধরনের নেতা যারা ধর্ম নিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা স্মৃতি হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন সচিবালয় মন্ত্রীর চেম্বারে। The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. So I want to congratulate Kerala. It's my first time in the Northeast. Among the states. 2024 আমাদের 402 জনকে, এবার দিয়েছি আমরা 4000 জনকে দেব, 4000 জনকে দেব। দেখা গেল যে প্রথম শুরু করলাম, সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে, একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক, যেটা যে ভদ্রলোক ডাইরেক্টর জেনারেল, সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে, উত্তরপ্রদেশ ঘুরেছে, হরিয়ানা গেছে, উড়িষ্যা গেছে, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ গেছে। বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো, 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি, ওরা যা বললো যে 62 না। আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, সব জায়গায় যে আমরা 2 বছর লাগালাম। তো আমরা, এবং শুধু এরকম না, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে, অর্থাৎ প্রতি কানিতে 10,000 কেজি। আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন 62.1, আর কমল সেন করে একজন, আরয়ন সেন, উনি করেছেন 61.3 মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে 63, আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে 50 to 60 মেট্রিক টন। আমরা এবার আমাদের যে 5 কোটি টাকা নিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আরকেবিওতে দিয়েছে, এটা এবছর শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমরা আবার আপ টু 29-30 পর্যন্ত, যাতে আলুতে আমরা স্বয়ম্বর হতে পারি, আমরা আরো 35 লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি। আমাদের 28-29 পর্যন্ত, 29-30 পর্যন্ত এটা চলবে।
আমরা হিসাব করে দেখেছি যে 28-29-এ আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব। 29-30-এ আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার, আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে, এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না। তো আলু, খাওয়ার আলুর জন্য আমরা 29-30-এর মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব এবং আমরা প্রোডাকশন করে বই রাজ্যে পাঠাতে পারব, এটা আমাদের প্ল্যানিং। এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক, উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না, আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে। আমরা বরঞ্চ মণিপুর, মিজোরামকে আমরা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি, যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে, তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে। এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি, সার্টিফাইড দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি। প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের দরকার, খাওয়ার জন্য দরকার আলুর 1,55,000 মেট্রিক টন এবং 29-30-এ আমরা স্বয়ম্বর হব এবং সারপ্লাস হবে, আর 28-29-এ হবে বীজের ক্ষেত্রে। এবং আমরা এখন উৎপাদন হচ্ছে 1,46,000 মেট্রিক টন। তো আপনাদের জানানোর জন্য বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছে। সজল দেবনাথ প্রেজেন্ট ছিল না, কিন্তু বাকিরা প্রেজেন্ট ছিল। সেখানে বলছে এত প্রোডাকশান শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এবং আমাদের ঠিক উল্টো, তারা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচণ্ড গরম, আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচণ্ড ঠান্ডা, এবং সেই সময় তাদের হারভেস্টিং হয়, তাদের তখনই আলুটা প্রোডাকশন হয়। সেজন্য আমরা এই সামনে যে জুন, জুলাই, মে, জুন, তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে, উনি ইনভাইটও করে গেছেন। এবং এই জন্য রাজ্য সরকার থেকে কোনো পয়সা লাগবে না, তারাই সমস্ত খরচ দেবে। এর আগেও আমাদের এই টেকনোলজি আনার আগে তারা আমাদের এই রাজ্যের আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিল, সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে। তো আজকে আমি এ ব্যাপারে খুশি যে হাইয়েস্ট প্রোডাকশন, যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট ছিল, এই সংকট আমরা আশা করি কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারব। এনিথিং মোর? কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, যত্নবান নিতে হবে কন্যা সন্তানদের, কারণ একটি কন্যা সন্তান সমাজ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালি টিলা এলাকায় জনগণদের সাথে মত বিনিময় সভাতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দাদা আমি অনেক টাকা করা আমার এসডিএম থেকে আমার কাছে আমি সই তারা একবার কান্দে দুধ দেন, আর পর্যন্ত না কান্দে দুধ দেন না আমরাও কইবেন যে আনন্দ হয়েছে, আমি আনন্দিত। বন্ধুদেরকে
29-এর 24 নম্বর বুথ, কপালিটিলা, মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলি হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজটা এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে, ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। ওই আমার তো দেখছে না। সবগুলো খোলো, সব যা আছে সব রাখো, নিয়ে পড়বো, সব উপরে রাখো, সব উপরে রাখো। প্যাকেটটা খোলো, উল্টাম না, প্যাকেটটা খোলো। ওই তোমরা মোবাইল দেখে দেখো, এমনি পাইবেন আপনারা।
প্লাবন সহ সব সাইকেলে একটা মন করছে নিচে বসে যাব নিচে রাখি না, নিচে হইলে না খুব বড় জায়গা। বড় পত্রিকা হইলে আবার সুন্দর হইল না না কাগজ আছে, কাগজ সুন্দর আছে। একটা হিরো খুলে রে বুঝলো আটা এটা বাইক আগে এটাইছে প্রথম কাউন্টার না কাউন্টার না সব লাগতো না তো একটা করে নিলেও বাইরে দিল কোনটা সাবজেক্ট লাগবে ফ্যানটাইছে দুইশোটা দুইটা কম থাকতে পারে 200 টাকা খুলো দাদা ইয়ে একটা সবাই মিললা দুটা কোনা ওয়ার্ড নাম্বার 1 কেজি আর অ্যাপ্রক্স 1 কিলো টোটাল ওয়েট সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুশে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথারীতি আমরা এনডিপিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার প্যান্তলা সাইড থেকে আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ সিজার করেছি। এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভালোভাবে
দশটার সময় আটটা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই করতেছি আরে কি তুইছি কেন করতে এই দিক দিয়ে করতে বারোবেল দিয়ে করতে আইয়া আমরা দেখতাম চলো আইসি আইয়া সেটা দেখি এরা লাশ আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন তো কইছে এখন আমি ওই বারোবেল থেকে আইসি। তাহলে এখানেও আমরা হইতো না, এখানে কাজটা করা হইতো না। এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনটু হয়েছে এখানে আমরা যে দিতাম আমরা দিতাম না এখানে কাজটা করতে। তা আরেকজন লোকে হয় আমরা এখানে করবো, আমরা কইছি না এখানে হইতো না কর্ম এইখানে। এরপরে আমরা দেখি সামালতে পারি না, এরপরে তারা ঠিক আছে নেমুক আমরা লাস্ট গাড়ি আইও আমরা নেমুকা কইয়া ওই পুলিশ গাড়ি ফোন করছে। হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি স্থান আই ওই পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাক্কি হরতাছে আর এখানে দাঁড়া হয়েছে তুলো মুন্ডা নিয়ে। এরপরে দেখি আমরা সামর্থ্য পারি না, আমরা প্রধানরে ফোন করছি, মেম্বারের উপপ্রধানরে ফোন করছি, মেম্বারে ফোন করছি যে তোমরা আইও আমরা এমনি তোরা কইতাছে আমরা না কথা মানে না কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি। এরপরে মেম্বার গেছে উপপ্রধান গেছে গিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ আপনারা এখন যান। এমনি প্রধানরা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানরা ধরে লিছে বলিছে। এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই শিক্ষক দিতেছি, প্রধানের সময় ধরে লিছে। এই সময় ওই কইতে যে কেটা আইছে এখানে তো শ্মশান বন্ধু আছে আর লোক যে করতে আইসি তা আমরা কইতারি না ধরে লিছে। এরপরে এখানে ওইটা মীমাংস হয়েছে পরে তো যারা যারা বাড়ি করে গেছে আমায়। তারপরে দেখা যেতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে। তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ? তাইলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করে গেলাম যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না আমরা তাকে গেলাম এখানে আমরা পদত্যাগ করে গেলাম সবাই আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে। কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম আমরা সিপাহী ওরা যতলা আছে সবাই। না আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনে পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা আছে, আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি আছেন, আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভাররে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে বোধা কন্ট্রাক্টারদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, মানে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চাইলে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালাইলে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি ফোন করছে, তাই যে গাড়িটা রাজু মন্দার যে গাড়িটা এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো।
তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে ঠিক আছে এটা বেদালটা শেষ হবো রাজু আমি কমু রাজু আইব আইসে বেদাল শেষ করবো গাড়িটা জাগা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো গাড়ি নাম্বারও যথাযথ টানিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে তো ভালো কথা তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে তো এটা আমাদের কোনো সমস্যা নাই এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তেনে গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে নামায় গাড়িগুলি দিয়ে ঘুরাই দিতেছে ওদিকে যাইতেছে আমরা 8-10টা গাড়ি এরকম করছে করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে নাই তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব গভর্নমেন্টের লুস্কা নিল আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো দুইছে আমাদের প্রশ্ন এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে ডিস্টার্ব করে আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না একটা মালিক কোনো টাকা পাইছে না একটা শ্রমিক টাকা পায় না বেতন পায় না রাজারবাগ দায় থাকতো না বনবাই দায় থাকতো না ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব কই প্যাসেঞ্জার নিব রমেশমণি দায় থাকতো না তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব কই নিব কই যাইব তারপরে এখানে নাগরজলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে এখানে কাউন্সিলর আছে মন্ডল প্রেসিডেন্ট আছে তারা খুব সহকারে কয়েকদিনে তারা দেখে আমরা কমপ্লেন জানাই গেছে বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না নাগরজলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন তারা বারবার আইতেছে আমাদের জানাইতেছে আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেন তাহলে তারা রাস্তা জাম করে রাখবো তাহলে আমরা কেমনি কী করবো এখানে এই যে শ্রমিক আমাদের শ্রমিকরা যদি বেতন না পায় শ্রমিকরা গাড়ি চালায় কী করবো তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা উদয়পুর আমাদের রাজু মজুমদার ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই লোকসান করতেছে এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা বলবো যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে বোমাবাদী আমাদের গাড়ি আটকে দিচ্ছে তারপরে আমাদের এই যতনদার যাইতে মুখে গাড়ি আটকানি আছে তারপরে রাজারবাগ গাড়ি আটকানি আছে আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না সেই কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া এই নাগরজলটার বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই আমরা ওখানে আপনারা জানাইছি আপনারা গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে আইতাছে আমাদের আগরতলা গাড়ি কোন তারা যদি প্রতিনিয়ত এইরকম করে তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় বাই নেই একমাত্র রাজু মজুমদার দায়ী আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার এবং শ্রমিকরা মারবো তাই না শ্রমিকরা কিছু করতে পারতো না শ্রমিকরা মারবো যাটা ব্যবহার করব এইভাবে তো চলতে পারে না কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে সেই শ্রমিকরা তেমনি মারে যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা সকাল 5টা থেকে আরো মনে হয় বিকাল 8টা অবধি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা সেই শ্রমিকরা উপাদানে শোষণ করে তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না তাই না কি মতো করতেছে তাই না জানে তাই না কিলিকা করতেছে তা তো আমরা জানি না তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে এবং তাই না মিসেস প্রধান
কোন পার্টি কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনের জন্য কি লিগা মারছে? সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরা কোনো বাস এখানে আইছে না। যে প্যাসেঞ্জারগুলো উঠছে তারা উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, টাইনের যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাই আইসে না কোনো সুদত্ব দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উপর আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা বুঝলাম, ওখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হয়েছে। উদয়পুর হ্যাঁ, আমরা সরকারের দায় হস্তম, আমরা আইনের প্রতি আইনের দায় হস্তম। আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহন মন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব পরিবহন মন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটে তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে। আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমাকে বলে ডেকেছে? বলে আমি ডাকিনি, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে। ও ফোন করে ওই ওখানে যায়, ও ডেকেছে, ওর কাছে গেলাম। গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি গুসা নেই, আর পাতা করে আরম্ভ করে লোক হঠাৎ। আমি কী করলাম? আপনার নাম? আমার নাম দীপক। কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বন্ধ আছে শিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গাবাজার, আর আমরা উদয়পুর গন্ডাছড়া। গন্ডাছড়া তো ধলাই, ওরাও আমরা উদয়পুরের দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে, ওরাও বদ্ধ রাখবো। যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে, প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলা, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি চলছি। কিন্তু ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক নাস্তা করছে প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাবিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে, সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300-400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, রতনবাড়ি, উদয়পুর, অমরপুর, গন্ডাছড়া, রসিয়াবাড়ি, সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি, কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি,
লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে ওই জায়গায় ছবি উঠে 500 টাকা 1000 টাকা 2000 টাকা করে ফাইন করে দেয়, যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000 30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। হলো আগরতলার বলতে আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাসটি যেরকম নাগরদোলা থেকে বার হই ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে, আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো আর সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? তারা এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449, গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে অনেক হেলথে ভর্তি করেছে। পূজার আগে আমি গড না, যা যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিইং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। Why? এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে ফুড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখে সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন। পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, দেবী পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ট্রাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে। এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি, কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করে, আমি কাউকে বলবো না, কম্পিউটার বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটারের কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নেই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য, আপনারাও সহযোগিতা করবেন।
আর মোবাইল আমি খেপে যাই, কিন্তু মোবাইল রিসিভ করে রাত্রে 3টা টেস্ট করেন, আজকে টেস্ট করেন। না, আপনি রিসিভ করেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনার মানে যারা বিদ্যুৎ কর্মীরা রয়েছেন অফিসে সব না করলে রিসিভ করেন না ওনারা। কে বলছে? অনেকগুলি অভিযোগ। সাম পার্সেন্ট, ফিউ পার্সেন্ট, নাও সাম, ফিউ। এখানেই তো বলছে, সামনে বলছে কয়েকজনের সঙ্গে অভিযোগ আছে। উই আর টেকিং স্টেপস। আমি পুজোর আগে তাদের সরিয়ে দিলে বিদ্যুৎটা দেখিয়ে চালাবে, তাদেরকে আমরা শুধরাই না। ওই সকল বিদ্যুৎ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে এটা এখানে বলার দরকার নেই, এটা আমার ইনার ম্যাটার, এটা আমি তাদেরকে বলে দেবো। অলরেডি যা বলা বলে দিয়েছি। তারা প্রমিস করেছে আমাদের আরও ওভার টাইম কাটবে। আপনারা জানেন পূজার সময় কোনো বিদ্যুৎ কর্মী ছুটি নেই, সবাই ছুটি আছে। আপনিও কিন্তু আপনার মিসেসকে নিয়ে ঘুরবেন, ওরা কিন্তু ঘুরতে পারবে না। সুতরাং সবাই উদ্দেশ্যে বলছি, সবাই মিলেই চলতে হবে, একা কেউ পারবে না। আপনারাও সহযোগিতা করবেন। আমার জনপ্রতিনিধি যারা আছে তারা খুব ভালো মানুষ, ভীষণ পপুলার এবং ইন দি এরিয়া। এবং আমি কিন্তু শুধু বিদ্যুৎ নিয়ে একটা মহকুমাতে কিন্তু মিটিং করতেছি, অন্য জায়গায় করতে যাইনি। আমার চোখে ধরা পড়ছে কিন্তু সামথিং ইজ গোয়িং রং। ঠিক আছে, থ্যাংক ইউ। Myself Arya Dev, studying in Bhavan Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। এডিট
इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি ঠিক আছে इनकलाब इनकलाब यार मजदूर আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে।
বাইরের কথা কইছেন বাইরে কত বলছে এটা মিলে সেন্ট্রাল থেকে আমরা যে একটা জায়গাটা পেয়েছিলাম যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা এটা আপনাদের গ্রাউটিং দিয়ে আবহাওয়া বড় বড় করতে বড় বড় করতে বলি গ্রাউটিং ঠিক আছে কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে তো আমাদের পকেট মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা, এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। তার দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না ভাই, তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত আমাদের সরকার এবং মানুষকে, জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য। ভুট্টা আমার দিয়েন।
ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে। 13 জনের কমিটি গঠন করা হবে। আর সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। এটা সংশোধনবাদী হয়ে গেছে। সিপিআইএমএল বলতো এটা সামাজিক, সোভিয়েত ইউনিয়নকে যেমন তারা বলতো সামাজিক সাম্রাজ্যবাদী শক্তি, ঠিক একইভাবে আমাদেরকেও চিহ্নিত করার চেষ্টা হয়েছিল যে এখানে আমরা সঠিক রাস্তায় সঠিক পন্থায় অগ্রসর হচ্ছি না। তাহলে বড় পার্টি সোভিয়েত ইউনিয়নের পার্টি কমিউনিস্ট পার্টি, অন্যদিকে চীনের পার্টি সবচাইতে বেশি জনসংখ্যার দেশ সিপিআইএমএল কে সমর্থন করছে, সোভিয়েত ইউনিয়নের পার্টি সিপিআই কে সমর্থন করছে। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলতাম না বা কারোর পক্ষ সুনির্দিষ্টভাবে বলতাম না। আমরা সোভিয়েত ইউনিয়নের যে ভালো জিনিস আমরা ভালোকে ভালো বলতাম, আর সোভিয়েত ইউনিয়নের যে ত্রুটি দুর্বলতা সেটাও আমরা আমাদের পার্টির বিভিন্ন ডকুমেন্টে তুলে ধরতাম। ঠিক একইভাবে ওই চীনের যে কথা আছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এটা কি করে হয়? আরেকটা দেশের একজন মানুষ আমাদের দেশের চেয়ারম্যান কি করে হবে? আমরা সেটাকে মানতাম না, বা তাদের যে নীতি নিয়ে তারা চলছিলেন সেটাকে মানতাম না আমরা। আপনারা যারা বয়স্ক, যারা 60 বছরের উপর যাদের বয়স, যারা রাজনীতির খবরাখবর যারা রাখেন, জানেন এখানে মহারানীতে, উদয়পুর মহকুমার মহারানীতে, সেখানে ছোট্ট কিছু জমির মালিক এলফুস মিয়া, সেই এলফুস মিয়াকে এখানকার নকশালবাদীরা তারা খতম করেছিল, গুলি করে মেরেছিল এলফুস মিয়াকে মহারানীতে, উদয়পুরের। এই খবর, এই উদয়পুরের মহারানীর খবর বেইজিং রেডিও থেকে, অর্থাৎ পিকিং রেডিও থেকে, চীনের রাজধানী পিকিং রেডিও থেকে আপনারা দেখবেন আগরতলা স্টেশনের রেডিও স্টেশনের কাছে বাংলায় চীনের একটা খবর বলে, সম্ভবত রাত 8:30 আগে 8:30 সময় বলতো। সেই চীনের সেখানে রেডিও স্টেশন থেকে বাংলায় সেখানে খবর বলছে এখানে বিপ্লব শুরু হয়ে গেছে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে। এখানে জোরদার এলফুস মিয়াকে খতম করার মধ্য দিয়ে এখানকার বিপ্লবীরা তারা এখানে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। তাহলে এই সমস্তগুলো চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভুল ছিল। আমরা কিন্তু কারোর পক্ষ ছিলাম না, পুরোপুরি কারোর বিপক্ষ ছিলাম না। পরবর্তী সময়ে দেখা গেল যে সিপিআইএল লাইন ভুল বলে পরিচিত হয়েছে, সিপিআইএমএল এর লাইন ভুল বলে পরিচিত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো, চীনের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো। ওই তো আগামী 20-21 তারিখ আমাদের পার্টির পলিট ব্যুরোর একটা টিম চীনের পার্টির আমন্ত্রণে সেখানে চীনে যাবেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য। তাহলে এইরকম একটা পরিবেশ যখন, তখন 1991 সালে বিশাল সমাজতান্ত্রিক দুনিয়ার যে মধ্যমণি ছিল সোভিয়েত ইউনিয়ন, তার যখন বিপর্যয় ঘটল সমাজতান্ত্রিক ব্যবস্থার, এই বিপর্যয়ের পর আমি যে কথা বলছিলাম যে যখন কমিউনিস্ট পার্টির অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা তাদের নাম পাল্টে ফেলছে, সাইনবোর্ড সরিয়ে ফেলছে, তখন আমাদের দেশে এর উপরে আমাদের পার্টি একটা ডকুমেন্ট যে আমাদের পার্টির এখনকার সময়ের লাইনটা কি হবে। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি কমিউনিস্ট পার্টি থাকবো, আমরা কিভাবে চলবো এখন,
সেই সময়ে একটা পার্টির কংগ্রেসে একটা ডকুমেন্ট উপস্থাপিত করা হয়। এই ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে পার্টির পলিট ব্যুরো দায়িত্ব দিয়েছিল কমরেড সীতারাম ইয়েচুরিকে। আমরা কমরেড সীতারাম ইয়েচুরি কিন্তু ওই সময়ে আমাদের পার্টির লাইন সম্পর্কে ওনার ডকুমেন্টটা রেডি করেন এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই তার মধ্যে এডিশন অল্টারেশন হবে, নিশ্চয়ই পলিট ব্যুরো আলাপ আলোচনা, সেন্ট্রাল কমিটি আলাপ আলোচনার ভিত্তিতে, এবং পরবর্তী সময়ে সেটা পার্টি কংগ্রেসে উপস্থাপিত হয়। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী, অনেক নেতৃত্ব কাউকে হারিয়েছে। বয়সের ভারে এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয় থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমরা বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সব কিছু করা হয়। তবুও তারপরেও অনুমতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সীতারাম তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো দলটি যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোনো রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। তার যে জনগণের স্বার্থে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াণের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল। এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে যে জোর করেছিল, ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। তাহলে আমরা সীতারামকে আর সেখানে পাবো না। কিন্তু এই ধরনের যে নেতা যারা ধর্মনিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা স্মৃতি হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। 17 সালে যেদিন তিনি পার্লামেন্ট থেকে অবসর নিলেন, আমি দেখেছিলাম এবং আমাদের পার্টির একটা শৃঙ্খলা আছে, আমাদের পার্টির গণতন্ত্র যেমন আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে, সবকিছু মিলিয়ে আমরা যে যা কিছু করতে পারি না। কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারা তো এই ধাতুতে করে না। তারা বলতেন ধরেন তুমি গিয়ে বলো না সীতারামকে দিতে, আমরাও দেব। সীতারামকে তৃতীয় পার্লামেন্টে রাজ্যসভায় আনার জন্য কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেপি
এমন কোন পার্টি ছিল না, শারদ পাওয়ারের পার্টির সহ এনসিপি সহ প্রত্যেকে চাইছিলেন সীতারাম যাতে তৃতীয়বার পার্লামেন্টে জিতে আসে। কিন্তু আমাদের পার্টির নিয়ম সুন্দর, সাধারণ সম্পাদক গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কংগ্রেস সীতারামকে অংশগ্রহণ করতে হতো। কাজে সম্ভব ছিল না পার্টি তার জন্য এত সুযোগ থাকা সত্ত্বেও রাজি হবে। It's my first time in the Northeast. Among the states. So I want to congratulate. Excellent. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. And সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হর্টিকালচারের যে গবেষণা কেন্দ্র যেটা নাগিছড়া, আমার সাথে ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাজীব ঘোষ রয়েছেন। আপনারা জানেন যে ত্রিপুরার অন্যতম ফসলগুলির মধ্যে আলু একটা বিশেষ জায়গা অর্জন করে রেখেছে ত্রিপুরাতে, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলু একটা ইম্পর্ট্যান্ট ফ্রুটস বা ফসল বলতে পারেন। আমরা আজকে খুশি দক্ষিণ আমেরিকার পেরু থেকে গতকাল আমাদের এখানে এসেছেন ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল পেরু সাউথ আমেরিকা ডক্টর সিমন হেক, উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নীরজ শর্মা, ওনারা গতকাল এসেছেন এবং আমাদের নাগিছড়া ভিজিট করেছেন, কৃষকদের সাথে মিটিং করেছেন। আমাদের রাজ্যে 23,746 জন কৃষক বর্তমানে, 47,637 কানি জমিতে, যেটাকে আমরা হেক্টর যদি বলি 7,622 হেক্টর জমিতে আলু চাষ করেন। দেখা যাচ্ছে আলু প্রতি কানিতে গড় উৎপাদন ছিল এতদিন 3,065 কেজি, হেক্টর হলো 19.16, অর্থাৎ 1 হেক্টর জায়গায় গড়ে ত্রিপুরাতে আলু উৎপাদন হতো 19.16 টন, মেট্রিক টন। এবং আমাদের রাজ্যে এই আলুর বীজ কোথা থেকে আসতো? এতদিন আসতো জমিতে যারা আলু চাষ করত সেই আলুর বীজটা রেখে দিত, অথবা গোলবাজার থেকে কিনে নিত, অথবা পশ্চিমবঙ্গ থেকে আনতো, অথবা পাঞ্জাব থেকে আনতো। কিন্তু এই যে আনতো, আদৌ তার গুণমান কতটুকু কোনো গ্যারান্টি ছিল না, সোর্স কি এটাও ছিল না। এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না। পরবর্তী সময় আমরা আমাদের রাজ্যে, আমাদের সময় নয়, আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করলাম।
আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না, তা হয় না। সরকার যে আমলে যেটা হোক, টিপ পদ্ধতিতে আলু চাষ শুরু হলো, টিপিএস, ট্রু পটেটো সিড। দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে এবং গবেষণা কেন্দ্র ছাড়া সাধারণত করা যায় না, এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল, কারণ গবেষণা কেন্দ্র ছাড়া, নাগি ছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই, ব্যয়বহুল, কিন্তু ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু প্রোডাকশন হিউজ হতো না। এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন, আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে। আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য? যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে, 1,55,000 মেট্রিক টন, সরি, হ্যাঁ। আমাদের দরকার, আমাদের হচ্ছে কত? 1,46,000 মেট্রিক টন, এবং এটা আমাদের লাগে কত? 1,55,000 মেট্রিক টন। এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না, 18 জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতির, সেজন্য মার্কেটে ভালো চলতো না। সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি, কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে, এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কি দেবে? টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে বহির্রাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা 2000 একটা এই আপনার দিবানি তোমরা দিলে একটা ওই জোর হেরা গিয়ে কাঠটা বিয়ে রোদের মধ্যে গিয়ে আনছে, হেরা দিয়ে একটা দেওয়া যায়। আপনার যে সুযোগ আমরা সর্বস্ব ফিরে করতে পারবো, যারা কিনা আমরা ঘরে বাড়তে দিতে পারবো, এটা কোনো আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, রাজ্য আমাদের, পঞ্চায়েত আমাদের, আনন্দ হয়ে যায়, আমি আনন্দিত। একবার কান্দে দুধ দেন, আর বার যদি না কান্দে দুধ দেন না, বন্ধুদেরকে
29-এর 24 নম্বর বুথ, কপালিটিলা, মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলি হাতি। এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে তাদের হাতি, বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজটা এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে। ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। লিমিটেড দিছে কেজি করে ধরুন স্যার, কড়া ওটা দেন না নিলে কড়া মাপটা কইরা একটা আর এটা সব একই হইব, একই তো আমি 20 কেজি পালা 20 কেজি দেও বুঝলি 1.5 কেজি করে ঢালাম 1.5 কেজি করে কড়া আছে 15টা আর মাগুর আপনার 1.5 কেজি 5.5 কেজি 1.5 কেজি উপর আছে, কিন্তু 1.5 কেজি ধরুন লাগবো।
1 কেজি 500 আর কি কেজি 26 টা এটা ওই 50 গ্রাম 50 গ্রাম 1 কেজি ধরো এটা স্যার ও আগিন জায়গায় ওই আংটি সিসি ও কাইসা দেপরা তুই খামন খাবই ন দেপরা ফাসিং খেয়ে দে কাইসা ডালাই রোড আপনি আপনি সিসি রোড করে দা সিটো দে দা সিটো দে দাম মগা করে বলো না পারা কথা দিয়ে হইলো আরে 3 পারা নি লাল ছয়নি 40 দুটো দ্রা সিন্দুর সিন্দুর হ্যাঁ আরে সোচে কে খেজে কেউ নাই হ্যাঁ আচ্ছা ওই ওই যে মার্কা আছে হেরার কাছে আসলে এটা কি তো ওই হলো সুন্নাস নাই যে কি আপনি তামু ব্রাইট সিন্দুর লাইন আছে ও এটা মার্কেট লাগে বলে ইউজ করে মনে হয় না সিন্দুর না খাই যাইরা খুলো নাই কেন না কাজে দেখ মুখ তো খুইলা এটা কি জিনিস 48 স্যার না বুড়ি সিন্দুর 500 ওটা একটা ব্যাগ না এখানে না চেক করে এটা বাইরে এসে দেখছি প্যাকেট দাম খানা এটা কমন দিতে আরে ও আতে কিছু দাম ও এখানে নাই রাখা জানি না পুরো এটা লাগলে অপংবাতি খাইয়াতা তুমি অপংবাতি সব খাইতো আর দিব যে দিবন চিন খাইনা বলে আতি বুচুর খাইতাম খাইম সাথে উঠতি মান দাও হিছো আরে আখবা সুই তো আই ব্যাগ ব্যাগ দুগেলো ব্যাগ দুলো ভালো কিনতে স্যার এ স্যার এই আবার কাল শেষ আচ্ছা সাইতে বে আমরা পাবলিকে আমার কাছে দিব মানে বল পুরো নিয়ে যাইতো এখন নব দেখুন মালিক কেন হয় না এক বছর দেন না এটা দেখতেছি কেমন দিন নাম দেখো কি বর্ম বই গুলো কথা বলছি আচ্ছা শুনো ভিডিওটা বন্ধ করো কইরা উত্তম দাস আম্বাসা বিএস আজকে সকাল 8:30টার সময় একটা ইনফরমেশন আছে আম্বাসা হৃদয়পাড়া 4টা গানিক ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে এই সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনের সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখিয়ে দেয় তখন আমরা ওই ব্যাগগুলি যখন শনাক্ত করি তখন দেখা গেছে ওইগুলির মধ্যে শুকনো গাঁজা যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজেয়াপ্ত করা হয় প্রাইমারি আমরা এগুলি 102 CRPC ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে থানাতে আনি আর নেক্সট কারোর জন্য আমরা কোর্টে ড্রাই গাঞ্জা ফরওয়ার্ডিং আমরা পাঠিয়ে দেবো আজকে ভারতবর্ষে হিন্দুরা বিপন্ন এই কথা বলতে আপনাদের তো লজ্জা থাকা দরকার। হিন্দু দরদির কথা বলছেন, যদি ভারতীয় জনতাবাদী হিন্দু দরদি হয়ে থাকে, হিন্দুদের অধিকার রক্ষা করে থাকেন, আমি জিজ্ঞেস করতে চাই গত 18 এবং 23 সালে বিধানসভা নির্বাচনের পর এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে কতটা হিন্দু বাড়ি চালিয়েছেন? আমিও তো হিন্দু সনাতনী, আমি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি। আমার গাড়িকেও তো 5-5 বার সেখানে ভাঙা হয়েছে, একাধিকবার সেখানে আক্রমণ করা হয়েছে। এইরকম সারা ত্রিপুরা রাজ্যে শত শত হিন্দুর বাড়ি চালিয়েছেন রাজনৈতিক সন্ত্রাসের নামে। তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন, তাদের গাড়ি চালিয়েছেন, তাদের বাইক চালিয়েছেন। যদি হিন্দু দরদি ভারতীয় জনতাবাদী হয়ে থাকে
আপনাদের সরকারের শাসনে হিন্দুর বাড়ি জ্বলবে কেন? শুধু হিন্দুর বাড়ি তো জ্বালাননি, সেই হিন্দুর বাড়িতে আপনারা বিরোধী দল করে সেই অপরাধে আক্রমণ করলেন। সেই বাড়িতে তো ঠাকুরের দেব দেবীর প্রতিমা ছিল, ঠাকুরঘর ছিল। ওই হিন্দু মাটা প্রত্যেকদিন সেই ঠাকুরের আসনে পুজো দিতেন, প্রণাম করতেন, আরাধনা করতেন। সেই সমস্ত ঠাকুর ঘরগুলো তো আপনাদের এই স্বৈরাচারী শাসনে বিজেপি হারমাতের তাণ্ডবে এই ঠাকুর ঘর সেখানে চলেছে। কাজে সেটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হতে পারে না। ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থ রক্ষা করার জন্য শুধু হিন্দু মুসলিম সেখানে করে যায়। গোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে যে সভা হয়েছে বাজারে, এই সভায় আজকে মোঠা এবং সিপিএম থেকে 25 পরিবারে 75 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন, বিজেপি এবং মোঠা থেকে। তো আমাদের সাথে আরও যোগাযোগ করছেন, আগামী দিনে আরও লোক যোগদান করবে। আমরা ইতিমধ্যে যোগদান করেছি, আমাদের রাজ্য সভাপতি এসেছেন, রাজ্যের যুব কংগ্রেস সভাপতি এসেছেন, আজকে জেলা সভাপতি এসেছেন। তো এভাবেই অনবরত আমাদের যে এই কাজ চলছে, সাথে মানুষ সন্তুষ্ট, কর্পোরের মানুষ আমাদের পাশে রয়েছেন। এই কথা বলে আমার কথা ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নবাগতদের জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জয় হিন্দ। গদি চোর, ভোট চোর, গদি চোর, ভোট চোর, গদি চোর, বন্দে মাতরম, কর্মু ব্লক কংগ্রেস জিন্দাবাদ, কর্মু ব্লক কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, ভোট চোর, গদি চোর, ভোট চোর, গদি চোর, নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, ভোট চোরে করে ক্ষমতা। বাইক লয়ে যাইতে গেছে ওই কয়েকদিন আগে বাড়ির লগে আমার ঘরের লগে নাই ওর বাইকে সব লয়ে গেছে। তুমি কতদিন পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে বাইক 7-8টা হারানো গেছে, ওনারা রাত্রের মধ্যে বয়না দুপুর টাইমের মধ্যে আমরা টাকা টাকা দিই, শুধু ফাইনাল লেগা ভয় তারা আন্না তাদের টাকা ফাইন তোলা হয় না, চেক পয়েন্ট মানে তাদের টাকা ফাইন তোলা হয় না। সময় এনে ডেলি আইবা ওই দেখবা কেডা থাকে না থাকে দেখে ফোন করব 12টার সময় না না এমনি একটা কথা বলে তো না আমরা রাত্রে পয়সা এই কথাগুলো আমরা পুলিশ আছে পুলিশ এনে শুধু ফাইল ফেলা না থাকলে তো কই দেই না তো আমরা তো না এই কথাগুলো প্রথম কয়েকদিন পড়তে বানানোর পরে এরপর তো দেই না স্যার। ঠিক আছে আপনারা আইলে তো আমরা ভালো লাগে, ওই দিনে আইছেন যে ঠিক আছে আমি আপনার লোক কথা বলছিলাম ওই যে তারা ধরছিলে আমি কোনে কিন্তু ছাড়তে তাহলে আইছেন যে কিটা বলি স্যার ভালো লাগছে আইছেন ঠিক আছে চুরিদারি হইছে রাত্রে হইলে বলি আপনারা যদি আমরা লোকে একটু বিচার না করেন তাহলে পাবলিক কেমনে আপনারা লোকে সহযোগিতা করেন। আপনারা একজন ব্যক্তি রাবার কাটতে যাবো হ্যানতে আনে ওই আনে সামনে বাড়ি হ্যানতে আনে কাগজ লিখে রাবার খাট্টো গেছে স্যার একজন আয়া স্যার আমরা এই কথা কইতে আছিল কিছুক্ষণ আগে স্যার কিছুক্ষণ আগে আপনারা বলছেন যে আমরা আমার কথা হচ্ছে নেতাদের ক্ষেত্রেও চেক করা হয় আমরা যেহেতু কাগজপত্র নাই আমরা ফাইন দিতে বাধ্য, নেতাদের ক্ষেত্রেও আপনারা এবারে করে চেক করেন। আপনার গাড়ির মধ্যে কিন্তু কিছুই নাই, ফিটনেস বলতে কোনো কিছুই নেই আপনার মধ্যে, আপনার গাড়ির মধ্যে গাড়িটা দেখলাম আবার আপনারা গাড়িটা ভাড়াই দিয়ে দিবেন।
গাড়ির মধ্যে। আমি মিডিয়া বন্ধুদের দিয়া দিব, মানে ওই যে ওনাদের ইয়াটা আমি মিডিয়া বন্ধুদের আমি ইয়াটা লইয়া লইছি, তারা ফটোটা গাড়ির ফটো এবং কি যে তারা যে ফিটনেস এইগুলি আমি মিডিয়ার মধ্যে দিয়া দিব আপনারা আমার বন্ধু ইয়া হিসেবে মিডিয়া বন্ধুদের। ঘটনাটা হয়েছে ওই আমার বাইকটা আমি আনার পরে আমার যে ইন্স্যুরেন্স লেস হয়ে গেছে, পলিউশনটা লেস হয়ে গেছে, পলিউশনটা লেস হয়েছে, আমি ফাইনটা দিয়া দিলাম, তারা ফাইনটা দিয়া দিলাম। তো ফাইনটা দেওয়ার পরে আমরা যে একটা জিনিস লক্ষ্য করলাম, ওনারা যে এখানে একটা গাড়ি আসছিল পুলিশের গাড়ি তেলাগাং থানার, হ্যাঁ পুলিশের গাড়ি আসছিল, যে পুলিশের গাড়ির মধ্যে কোনো কিছুই নাই, রেজিস্ট্রেশন হচ্ছে, ইন্স্যুরেন্স হচ্ছে, সবই নীল, এক কথায় কোনো কিছু নাই। তো আমি ওনাদের একটা প্রশ্ন করলাম, স্যারদের কাছে একটা প্রশ্ন করলাম যে আপনারা যে এখানে গাড়িটা রাখলেন, আপনারা গাড়িটার মধ্যে কোনো কিছু না, ফাইনটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নাকি আপনার ক্ষেত্রে কোনো কিছু না, আপনারাই তো রুটের মধ্যে চলতে আসেন, আমরাও ট্যাগ দিতে আসি, আপনারাও ট্যাগ দিতে আসেন, গাড়ির মধ্যে তো এটা রাখানো দরকার আছিল। তো এর পরে ওনারা এই কথা বলানোর পরে গাড়িটা বাগাই দিয়ে দিল, গাড়িটা এখন আপনারা দেখতে আসেন গাড়িটা নাই, কিন্তু আমি ওই গাড়িটার আপনার কিটা কয় আপনারা যে গাড়িটার নম্বরটা আর যে গেছে গা যে কি নাই, কিছুক্ষণ আগে আমরা ডেপাসুরির পঞ্চায়েতের মধ্যে ওনারা ডেপাসুরি পঞ্চায়েতের একজন নেতা আসছিল, আমি নাম মেনশন করবো না, আমার বড় ভাই, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু উনি আসার পরে ওনার থেকে কোনো কিছু কাগজপত্র, একটা কাগজপত্র চেক করলো না ওনার থেকে, কিন্তু আমাদের থেকে কাগজপত্রগুলো সবার থেকে চেক করলো। কোন থানাতে বসে? নিয়মটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে, নেতাদের ক্ষেত্রে এগুলো নাই। কোন জায়গাতে বসে আজকে আমি কাগজপত্রগুলি দেখলাম, ওনার কাগজপত্র কিছু না। আপনারা যদি প্রয়োজন হবে আমি ওই যে ছবি তুলছি, আপনারা ওই নেতার ছবি প্লাস ওই বাইকের ছবি আপনারা দেখতে পারেন। মূলত এটা বসেছে লাগাং থানার থেকে। কোন জায়গাতে বসে? এটা দেবপাশুরির মধ্যে এখানে পাবো না। ওনারা প্রতি দিনের বেলাও বয়, হ্যাঁ রাত্রে বেলাও বয়, দিনের বেলাও বয়, রাত্রে বেলাও বয়। তার বক্তব্য হচ্ছে আমরা থেকে যেভাবে ওনারা যে ফাইনটা নিলেন, ওনার গাড়ির কোনো নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। তেলিয়ামোড়া জয়নগর এলাকায় আরিয়া দেব, যে বর্তমানে আগরতলা ভবন বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর ছাত্রী, 8ম শ্রেণী পর্যন্ত তেলিয়ামোড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলা থেকে পড়াশোনা করে। বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যেই লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। তার এই সফলতার ফল তেলিয়ামোড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামোড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে। Myself Arya Dev, studying in Bhavan Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার? আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামোড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামোড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি।
প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম এর রাজ্য দফতরে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল, আর তাকে পুনরায় সংস্কারের জন্য আগরতলা পুর নিগমের কাছে অনুরোধ জানিয়েছিলেন পুলিশ দপ্তর। সে অনুসারে আজ পরিদর্শনে আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তাছাড়াও নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। পুজোর আগে মোটামুটি ঠিক করে রাখবেন, পুজোর পরে পুরো রাস্তা ঠিক করে দেবেন বলে জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যতটা পাওয়া যায় আমরা প্রসঙ্গ আমরা পক্ষে এটা আপনাদের গ্রাউটিং দিয়ে আবহাওয়া বড় বড় করতে বড় বড় করতে বলি গ্রাউটিং ঠিক আছে। কিন্তু
আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের পকেটমধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। তার দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক আছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিনরাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তার দ্রুত সংস্কারের জন্য। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের 13তম কমিটির জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটার রয়েছেন মোট 92 জন এবং তাতে মোট 31 জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে থেকে 13 জন নির্বাচিত হবে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বিকাল 4টায় হবে গণনা। কেউ ভুট্টা আমার দিয়েন একটু দেবেন। ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে। 13 জনের কমিটি গঠন করা হবে। আর সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। পশ্চিম ত্রিপুরার বাস জিপ চালক সংঘে সাংবাদিক সম্মেলন নাগেরজোলা তাদের কার্যালয়ে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা আছে, আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি আছেন, আমার নাগরজোলা শাখার সদস্য ডাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারদের আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধহয় কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, মানে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালালে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে
তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি ফোন করছে, তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু দামি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জায়গা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো গাড়ি। নাম্বারও যথাযথ গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে, উদয়পুর তেনে গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলিতে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিচ্ছে। এরপর করার পরে বোধ করতে কি পাইছে না পাইছে, আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে, যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় থাকতো না, বনবাই দায় থাকতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরের চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেন, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি, আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা বলবো যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবার যেতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে, আমাদের আগরতলা গাড়ি কোন দিচ্ছে, তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় বাই নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অবধি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিয়া করতেছে তা তো আমরা জানি না।
তাইনে সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাইনে এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টির কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের লোক যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আপনি যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্ব দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উদয়পুর আসবো রাজুদারের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা বুঝলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি যাই না কেউ না, রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হয়েছে। উদয়পুর হ্যাঁ আমরা সরকারের দায়স্থ, আমরা আইনের প্রতি কেউ আইনের দায়স্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহনমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব পরিবহনমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে শ্রদ্ধায় শপথে পালিত হলো প্রয়াত সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পার্টির ডুকলি কমিটি, মহকুমা কমিটি পার্টির মহকুমা হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এবারে সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুণ দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী। অনেক নেতৃত্ব কারণে হারিয়েছে, বয়সের ভারে পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী। এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমি করজোরে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সব কিছু করা হয়। তবুও তারপরেও বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়, কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো দলটি যদি সিপিআইএম রাজি থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি কিভাবে এখানে আস্থারোপণ করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াণের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দলের সেখানে
ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনীতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে নিয়ে জোর হয়েছিল ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আর সেটা পাবো না, কিন্তু এই ধরনের যে নেতা যারা ধর্ম নিরপেক্ষতার জন্য আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা সিট হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন সচিবালয় মন্ত্রীর চেম্বারে। The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. So I want to congratulate Kerala. It's my first time in the Northeast. Among the states. 2024 আমাদের 402 জনকে, এবার দিয়েছি আমরা 4000 জনকে, 4000 জনকে দেব। দেখা গেল যে প্রথম শুরু করলাম, সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে, একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক, যেটা যে ভদ্রলোক ডাইরেক্টর জেনারেল, সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে, উত্তরপ্রদেশ গেছে, হরিয়ানা গেছে, উড়িষ্যা গেছে, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ গেছে, বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো, 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি, ওরা যা বললো যে 62 না, আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60। নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা সব জায়গায় যে আমরা 2 বছর লাগালাম। তো আমরা, এবং শুধু এরকম না, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে, অর্থাৎ প্রতি কানিতে 10,000 কেজি। আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন 62.1, আর কমল সেন করে একজন আরোহণ সেন, উনি করেছেন 61.3 মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে 63, আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে 50 to 60 মেট্রিক টন। আমরা এবার আমাদের যে 5 কোটি টাকা নিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আরকেবিওতে দিয়েছে, এটা এবছর শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমরা আবার আপ টু 29-30 পর্যন্ত, যাতে আলুতে আমরা স্বয়ম্বর হতে পারি, আমরা আরো 35 কোটি 53 লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি। আমাদের 28-29 পর্যন্ত, 29-30 পর্যন্ত এটা চলবে। আমরা হিসাব করে দেখেছি যে 28-29-এ আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব। 29-30-এ আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার, আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে, এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না। তো আলু, খাওয়ার আলুর জন্য আমরা 29-30-এর মধ্যে আমাদের স্থানীয় চাহিদা, বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব, এবং আমরা প্রোডাকশন করে বহির রাজ্যে পাঠাতে পারব, এটা আমাদের প্ল্যানিং। এবং আমরা, এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক, উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না, আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে।
আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে। এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি। প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তাভাবনা করছি। এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলুর 1,55,000 মেট্রিক টন এবং 29-30 আমরা স্বয়ম্বর হব এবং সারপ্লাস হবে, আর 28-29 হবে বীজের ক্ষেত্রে। এবং আমরা এখন উৎপাদন হচ্ছে 1,46,000 মেট্রিক টন। তো আপনাদের জানানোর জন্য বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছে। সজল দেবনাথকে প্রেজেন্ট ছিল না, কিন্তু বাকিরা প্রেজেন্ট ছিল। সেখানে বলছে এত প্রোডাকশান শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এবং আমাদের ঠিক উল্টো তারা, আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচণ্ড গরম, আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচণ্ড ঠান্ডা, এবং সেই সময় তাদের হারভেস্টিং হয়, তাদের তখনই আলুটা প্রোডাকশন হয়। সেজন্য আমরা এই সামনে যে জুন জুলাই মে জুন তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে, উনি ইনভাইটও করে গেছেন। এবং এই জন্য রাজ্য সরকার থেকে কোনো পয়সা লাগবে না, তারাই সমস্ত খরচ দেবে। এর আগেও আমাদের এই টেকনোলজি আনার আগে তারা আমাদের এই রাজ্যের আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিল, সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে। তো আজকে আমি এ ব্যাপারে খুশি যে হাইস্ট প্রোডাকশন যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট ছিল, এই সংকট আমরা আশা করি কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারব। এনিথিং মোর? কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, যত্নবান নিতে হবে কন্যা সন্তানদের, কারণ একটি কন্যা সন্তান সমাজ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালীটিলা এলাকায় জনগণদের সাথে মত বিনিময় সভাতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দাদা আমি অনেক টাকা আমার এসডিএম থেকে আমার কাছে আমি সই সারা একবার কান্দে দুধ দেন, আরবার যদি না কান্দে দুধ দেন না তে আমরাও কইবেন যে আনন্দ হয়েছে, আমি আনন্দিত। বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালীটিলা মহারানীপুর, আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলে হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারই আছে আমার সঙ্গে আজকে।
মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য বেটি, আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে, ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। ওই আমার তো দেখছে না। রাখো কেন রাখো, সবগুলো খোলো, সব খোলো, সব খুলে রাখো, যা আছে সব রাখো। দুই নিয়ে পড়বো, সব উপরে রাখো, সব উপরে রাখো। প্যাকেটটা খোলো, যাও উল্টাম না, প্যাকেটটা খোলো। ওই তোমরা মোবাইল থেকে দেখো, এমনি পাইবেন আপনারা। লবণ সহ সব সাইকেলে একটা মন করছে নিচে বসে যাব ওই দিদি এগুলো খুলো, এগুলো খুলো না, এটা খুলো, নিচে রাখি না, নিচে হইলে না খুব বড় জায়গা।
বড় পত্রিকা হইলে আবার সুন্দর হইল না না কাগজ আছে কাগজ সুন্দর আছে একটা খুলে রে সব লাগতো না তো একটা কোন দিলে বাইরে দুইটা কম থাকতে পারে এটা সবাই মিললা দুটা কোনা ওয়ার্ড নাম্বার 1 কেজি অ্যাপ্রক্স 1 কিলো টোটাল ওয়েট সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুশে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথারীতি আমরা এনডিপিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার প্রেমতলা সাইড থেকে আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ সিজার করেছি। এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভালোভাবে দশটার সময় 8টা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে।
তো আমরা মেয়ে লোকেরা সবাই করতেছে আরে কি তুই কেন করতে এই দিক থেকে করতে বারোবেল থেকে করতে আইয়া আমরা দেখতাম চলো আইসি আইয়া সেটা দেখে এরা লাশ আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন কেউ কইছে এখন আমি ওই বারোবেল থেকে আইসি তাহলে এখানেও আমরা হইতো না এখানে কাজটা করা হইতো না এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনো কোন হয়েছে এখানে আমরা যে দিতাম আমরা দিতাম না এখানে কাজটা করতে তা আরেকজন লোকে হয় আমরা এখানে করবো আমরা কইছি না এখানে হইতো না কর্ম এইখানে এরপরে আমরা দেখি সামালতে পারি না এরপরে তারা ঠিক আছে নেমুক আমরা লাস্ট গাড়ি আইওক আমরা নেমুকা কইয়াও ওই পুলিশ গাড়ি ফোন করছে হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি অবস্থান আর ওই পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাক্কি হরতাছে আর এখানে দাঁড়া হয়েছে তুলো মুন্ডানি এরপরে দেখি আমরা সামর্থ্য পারি না আমরা প্রধানরে ফোন করছি মেম্বারে উপপ্রধানরে ফোন করছি মেম্বারে ফোন করছি যে তোমরা আইও আমরা এমনি তোরা কইতাছে আমরা না কথা মানে না কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি না এরপরে মেম্বার গেছে উপপ্রধান গেছে বিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ আপনারা এখন যান এমনি প্রধানটা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানটা ধরে লিছি বলিছে এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই স্বীকৃতি দিতেছি প্রধানের সময় ধরে লিছে এই সময় ওই কইতে যে কেটা আইছে কিন্তু শ্মশান বন্ধু আছে আর লোক যে করতে আইছে তা আমরা কইতারি না ধরে লিছে এরপরে কেন এটা মীমাংস হয়েছে পরে তো যার যার বাড়ি করে গেছে আমায় তারপরে দেখা যেতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ তাইলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করে গেলাম যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না আমরা তাকে গেলাম এখানে আমরা পদত্যাগ করে গেলাম সব আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম আমরা সিপাহী ওরা যতলা আছে সবাই। না আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনে পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আছে আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি। আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে বোধহয় কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, মানে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। গাড়ি না চালালে যাত্রী যখন শুরু হইতার তো তখন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি ফোন করছে, তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা বলো। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পরদা। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার, তাই নিয়ে গেছে ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু দামি কমুক, রাজু আইব আইসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথাযথ নিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তেনে গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি দিয়ে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে
এরপর আবার 8-10 টাকা করে ঘুরে দিছে, এরপর করার পরে বুধ প্রত্যেকের না কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে না হয়। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের উস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় রাখতো না, বোমাবাই দায় রাখতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন। তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরের চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো। তাহলে আমরা কেমনি কী করবো? এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো? তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি, আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা বলবো যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাদী আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবার যেতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটাকে বদনাম করার জন্য তারা উত্তাপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে, আমাদের আগরতলা গাড়ি কোন দিচ্ছে। তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় বাই নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয়, বিকাল 8টা অবধি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিয়া করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি, কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরা কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন,
আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি, আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আপনি যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কী কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে সব কিছু করছি, তাই আইসে না কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপুরবেলা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উপর আসবো রাজুদারের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলো প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা বুঝলাম, ওখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হচ্ছে। উদয়পুর হ্যাঁ, আমরা সরকারের দায় হস্তম, আমরা আইনের প্রতি আইনের দায় হস্তম, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহনমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব পরিবহনমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটে, তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে। আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমাকে বলে ডেকেছে? বলে আমি ডাকি নেই, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে। ও ফোন করে ওখানে যায়, ও ডেকেছে। ওর কাছে গেলাম, গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি গুসালে আর পাতা করে আরম্ভ করে কী লোক হঠাৎ আমি কী করলাম। আপনার নাম? আমার নাম দীপক। কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বন্ধ আছে সিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গাবাজার, আর আমরা উদয়পুর, গন্ডাছড়া। গন্ডাছড়া তো ধলাই, ওরাও আমরা উদয়পুরের দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে, ওরাও বন্ধ রাখবো। যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে, প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলো, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি চলছি। কিন্তু ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক হেনস্থা করছে প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাটিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে, সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300-400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, রতনবাড়ি, উদয়পুর, অমরপুর, গন্ডাছড়া, রসিয়াবাড়ি, সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি, কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি, লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে, ওই জায়গায় ছবি উঠে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ফাইন করে দেয়। যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000-30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাস স্টেশন নাগরদোলা থেকে বার হই, ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে, আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো
ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? তারা এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449। গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে অনেক হেলথ সাথে ভর্তি করেছে। পূজার আগে আমি গড না, যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিইং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। Why? এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে 4th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখে সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন। পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, এই পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ডাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে। এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করেন, কাউকে বলবো না, কম্পিউটারের বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটারের কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নেই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য আপনারাও সহযোগিতা করবেন। আর মোবাইল আমি খেপে যাই, কিন্তু মোবাইল রিসিভ করি, রাত্রে 3টা টেস্ট করেন, আজকে টেস্ট করেন। না, আপনি রিসিভ করেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনার, মানে যারা বিদ্যুৎ কর্মীরা রয়েছেন অফিসে, সব না করলে রিসিভ করেন না। কে বলছে? অনেকগুলি অভিযোগ, ফিউ পার্সেন্ট, নাও সাম ফিউ, এখানেই তো বলছে, সামনে বলছে কয়েকজনের সঙ্গে অভিযোগ আছে। উই আর টেকিং স্টেপস। আমি পুজোর আগে তাদের সরিয়ে দিলে বিদ্যুৎটা দিকে চালাবে, তাদেরকে আমরা শুধরাই নেব।
ওই সকল বিদ্যুৎ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে এটা এখানে বলার দরকার নেই, এটা আমার ইনার ম্যাটার, এটা আমি তাদেরকে বলে দেবো। অলরেডি যা বলা বলে দিয়েছি। তারা প্রমিস করেছে আমাদের আরও ওভার টাইম খাটবে। আপনারা জানেন পূজার সময় কোনো বিদ্যুৎ কোনো ছুটি নেই, সবাই ছুটি আছে। আপনিও কিন্তু আপনার মিসেসকে নিয়ে ঘুরবেন, ওরা কিন্তু ঘুরতে পারবে না। সুতরাং সবাই উদ্দেশ্যে বলছি, সবাই মিলেই চলতে হবে, একা কেউ পারবে না। আপনারাও সহযোগিতা করবেন। আমার জনপ্রতিনিধি যারা আছে তারা খুব ভালো মানুষ, ভীষণ পপুলার এবং ইন দি এরিয়া। এবং আমি কিন্তু শুধু বিদ্যুৎ নিয়ে একটা মহকুমাতে কিন্তু মিটিং করতেছি, অন্য জায়গায় করতে যাইনি। আমার চোখে ধরা পড়ছে তো সামথিং ইজ গোয়িং রং। ঠিক আছে, থ্যাংক ইউ। Myself Arya Dev, studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেন্টটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার? আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद। लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम निकला। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি ঠিক আছে।
ইনকলাব লড়ছি লড়বো ইনকলাব জিন্দাবাদ বিহার মজদুর আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। বাইরের কথা বলছেন, বাইরের কথা বলছে। এটা মিলে সেন্ট্রাল থেকে আমরা যে একটা জায়গাটা আন্দোলন
যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা পক্ষে এলাও করে এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া একটু বড় বড় করতে বড় বড় করতে গ্রাউটিং ঠিক আছে কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে তো আমাদের পকেট মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা, রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করব। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকল্পের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেন্যান্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক আছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে রাস্তা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত আমাদের সরকার এবং মানুষকে, জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য। কেউ ভুট্টা আমার দিয়েন না না আরে দেবো জঙ্গল
ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন আরিয়া নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে। 13 জনের কমিটি গঠন করা হবে। সকাল 11:30 থেকে নির্বাচন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। এটা সংশোধনবাদী হয়ে গেছে। সিপিআইএমএল বলতো এটা সামাজিক, সোভিয়েত ইউনিয়নকে যেমন তারা বলতো সামাজিক সাম্রাজ্যবাদী শক্তি, ঠিক একইভাবে আমাদেরকেও চিহ্নিত করার চেষ্টা হয়েছিল যে এখানে আমরা সঠিক রাস্তায় সঠিক পন্থায় অগ্রসর হচ্ছি না। তাহলে বড় পার্টি সোভিয়েত ইউনিয়নের পার্টি কমিউনিস্ট পার্টি, অন্যদিকে চীনের পার্টি সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ সিপিআইএমএল কে সমর্থন করছে, সোভিয়েত ইউনিয়নের পার্টি সিপিআই কে সমর্থন করছে। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলতাম না বা কারোর পক্ষ সুনির্দিষ্টভাবে বলতাম না। আমরা সোভিয়েত ইউনিয়নের যে ভালো জিনিস আমরা ভালোকে ভালো বলতাম, আর সোভিয়েত ইউনিয়নের যে ত্রুটি দুর্বলতা সেটাও আমরা আমাদের পার্টির বিভিন্ন ডকুমেন্টে তুলে ধরতাম। ঠিক একইভাবে ওই চীনের যে কথা আছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এটা কি করে হয়? আরেকটা দেশের একজন মানুষ আমাদের দেশের চেয়ারম্যান কি করে হবে? আমরা সেটাকে মানতাম না, বা তাদের যে নীতি নিয়ে তারা চলছিলেন সেটাকে মানতাম না আমরা। আপনারা যারা বয়স্ক, যারা 60 বছরের উপর যাদের বয়স, যারা রাজনীতির খবরাখবর যারা রাখেন, জানেন এখানে মহারানীতে, উদয়পুর মহকুমার মহারানীতে, সেখানে ছোট্ট কিছু জমির মালিক এলফুস মিয়া, সেই এলফুস মিয়াকে এখানকার নকশালবাদীরা তারা খতম করেছিল, গুলি করে মেরেছিল এলফুস মিয়াকে মহারানীতে, উদয়পুরের। এই খবর, এই উদয়পুরের মহারানীর খবর বেইজিং রেডিও থেকে, অর্থাৎ পিকিং রেডিও থেকে, চীনের রাজধানী পিকিং রেডিও থেকে আপনারা দেখবেন আগরতলা স্টেশনের রেডিও স্টেশনের কাছাকাছি বাংলায় চীনের একটা খবর বলে, সম্ভবত রাত 8:30 আগে 8:30টার সময় বলতো। সেই চীনের সেখানে রেডিও স্টেশন থেকে বাংলায় সেখানে খবর বলছে এখানে বিপ্লব শুরু হয়ে গেছে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে। এখানে জোরদার এলফুস মিয়াকে খতম করার মধ্য দিয়ে এখানকার বিপ্লবীরা তারা এখানে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। তাহলে এই সমস্তগুলো চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভুল ছিল। আমরা কিন্তু কারোর পক্ষ ছিলাম না, পুরোপুরি কারোর বিপক্ষ ছিলাম না। পরবর্তী সময়ে দেখা গেল যে সিপিআইএল লাইন ভুল বলে পরিচিত হয়েছে, সিপিআইএমএল এর লাইন ভুল বলে পরিচিত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো, চীনের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো। ওই তো আগামী 20-21 তারিখ আমাদের পার্টির পলিট ব্যুরোর একটা টিম চীনের পার্টির আমন্ত্রণে সেখানে চীনে যাবেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য। তাহলে এইরকম একটা পরিবেশ যখন, তখন 1991 সালে বিশাল সমাজতান্ত্রিক দুনিয়ার যে মধ্যমণি ছিল সোভিয়েত ইউনিয়ন, তার যখন বিপর্যয় ঘটল সমাজতান্ত্রিক ব্যবস্থার, এই বিপর্যয়ের পর আমি যে কথা বলছিলাম যে যখন কমিউনিস্ট পার্টির অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা তাদের নাম পাল্টে ফেলছে, সাইনবোর্ড সরিয়ে ফেলছে, তখন আমাদের দেশে এর উপরে আমাদের পার্টি একটা ডকুমেন্ট যে আমাদের পার্টির এখনকার সময়ের লাইনটা কি হবে। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি কমিউনিস্ট পার্টি থাকবো, আমরা কিভাবে চলবো এখন। সেই সময়ে একটা পার্টির কংগ্রেসে একটা ডকুমেন্ট উপস্থাপিত করা হয়। এই ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে পার্টির পলিট ব্যুরো দায়িত্ব দিয়েছিল কমরেড সীতারাম ইয়েচুরিকে। আমরা কমরেড সীতারাম ইয়েচুরি কিন্তু ওই সময়ে আমাদের পার্টির লাইন সম্পর্কে ওনার ডকুমেন্টটা রেডি করেন এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই তার মধ্যে এডিশন অল্টারেশন হবে, নিশ্চয়ই পলিট ব্যুরো আলাপ আলোচনা, সেন্ট্রাল কমিটি আলাপ আলোচনার ভিত্তিতে, এবং পরবর্তী সময়ে সেটা পার্টি কংগ্রেসে উপস্থাপিত হয়।
সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই কংগ্রেস পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস সৃজন দেব, রাজকুমার চৌধুরী, অনেক নেতৃত্বকে হারিয়েছে। বয়সের ভারে এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। এই শব্দ ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সেটা আসলে তো সেটা আমরা তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতে না। তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমরা বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সবকিছু করা হয়। তবুও তারপরেও অনুমতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে গণতন্ত্রী যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াণের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল। সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে যে জোর হয়েছিল, ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আসলে পাবো না। কিন্তু এই ধরনের নেতা যারা ধর্মনিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা সিট হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে। সব দলের নেতা এই কথা বলেছে। 17 সালে যেদিন তিনি পার্লামেন্ট থেকে অবসর নিলেন, আমি দেখেছিলাম এবং আমাদের পার্টির একটা শৃঙ্খলা আছে, আমাদের পার্টির গণতন্ত্র যেমন আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে, সবকিছু মিলিয়ে আমরা যে যা কিছু করতে পারি না। কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারা তো এই থাকতে পারে না। তারা বলতেন ধর্ণা তুমি গিয়ে বলো না সীতারামকে দেখে আমরাও দেখব। সীতারাম যে তৃতীয়বার পার্লামেন্টে রাজ্যসভায় আনার জন্য কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেপি এমন কোন পার্টি ছিল না, শারদ পাওয়ারের পার্টির সহ, এনসিপি সহ প্রত্যেকে চাইছিলেন সীতারাম যাতে তৃতীয়বার পার্লামেন্টে ফিরে আসে। কিন্তু আমাদের পার্টির নিয়ম সুন্দর, সাধারণত সম্পাদক গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কংগ্রেস সীতারামকে অংশগ্রহণ করতে হতো। কাজে সম্ভব ছিল না পার্টি তার জন্য এত সুযোগ থাকা সত্ত্বেও রাজি হবে।
first time in the Northeast. Among the states. I want to congratulate you. Excellent. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. And সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হর্টিকালচারের যে গবেষণা কেন্দ্র যেটা নাগিছড়া, আমার সাথে ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাজীব ঘোষ রয়েছেন। আপনারা জানেন যে ত্রিপুরার অন্যতম ফসলগুলির মধ্যে আলু একটা বিশেষ জায়গা অর্জন করে রেখেছে ত্রিপুরাতে, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলু একটা ইম্পর্ট্যান্ট ফ্রুটস বা ফসল বলতে পারেন। আমরা আজকে খুশি দক্ষিণ আমেরিকার পেরু থেকে গতকাল আমাদের এখানে এসেছেন ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল পেরু সাউথ আমেরিকা ডক্টর সিমন হেক, উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নীরজ শর্মা, ওনারা গতকাল এসেছেন এবং আমাদের নাগিছড়া ভিজিট করেছেন, কৃষকদের সাথে মিটিং করেছেন। আমাদের রাজ্যে 23,746 জন কৃষক বর্তমানে, 47,637 কানি জমিতে, যেটাকে আমরা হেক্টর যদি বলি 7,622 হেক্টর জমিতে আলু চাষ করেন। দেখা যাচ্ছে আলু প্রতি কানিতে গড় উৎপাদন ছিল এতদিন 3,065 কেজি, হেক্টর হলো 19.16, অর্থাৎ 1 হেক্টর জায়গায় গড়ে ত্রিপুরাতে আলু উৎপাদন হতো 19.16 টন, মেট্রিক টন। এবং আমাদের রাজ্যে এই আলুর বীজ কোথা থেকে আসতো? এতদিন আসতো জমিতে যারা আলু চাষ করত সেই আলুর বীজটা রেখে দিত, অথবা গোলবাজার থেকে কিনে নিত, অথবা পশ্চিমবঙ্গ থেকে আনতো, অথবা পাঞ্জাব থেকে আনতো। কিন্তু এই যে আনতো, আদৌ তার গুণমান কতটুকু কোনো গ্যারান্টি ছিল না, সোর্স কি এটাও ছিল না। এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না। পরবর্তী সময় আমরা আমাদের রাজ্যে, আমাদের সময় নয়, আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করলাম। আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না, তা হয় না। সরকার যে আমলে যেটা হোক, টিপ পদ্ধতিতে আলু চাষ শুরু হলো। টিপিএস, ট্রু পটেটো সিড। দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে, এবং গবেষণা কেন্দ্র ছাড়া সাধারণত করা যায় না, এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল, কারণ গবেষণা কেন্দ্র ছাড়া, নাগিছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই, ব্যয়বহুল। কিন্তু ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু প্রোডাকশন হিউজ হতো না।
এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন, আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে। আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য? যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে, 1,55,000 মেট্রিক টন, সরি, হ্যাঁ। আমাদের দরকার, আমাদের হচ্ছে কত? 1,46,000 মেট্রিক টন। এবং এটা আমাদের লাগে কত? 1,55,000 মেট্রিক টন। এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না, আঠালো জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতির, সেজন্য মার্কেটে ভালো চলতো না। সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমরা আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি। কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কি দেবে? টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে বহির্রাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা 2000 একটা এই আপনার দিবেন দুটা দিলে একটা ওই ঝুল হেরা গিয়ে কাঠটা বিয়ে রোদের মধ্যে গিয়ে আনছে, হেরা দিয়ে একটা দেওয়া যায়। আপনার যে সুযোগ আমরা সর্বস্ব ফিরে করতে পারবো, যারা কিনা আমরা ঘরে বাড়িতে দিতে পারবো, এটা কোনো আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, রাজ্য আমাদের, পঞ্চায়েত আমাদের। আনন্দ হয়েছে, আমি আনন্দিত। একবার কান্দে দুধ দেন, আরবার যদি না কান্দে দুধ দেন এমনি আমরাও কইবেন। বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ, কপালিটিলা, মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলে হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা
সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আসছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে। ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। দেড় কেজি 1.5 কেজি উপর আছে, কিন্তু 1.5 কেজি ধরুন লাগবো। 1 কেজি 500 আর কি। কেজি 26টা, এটা ওই 50 গ্রাম। 1 কেজি ধরো এটা স্যার। ও আগিন জায়গায় ওই আংটি ও কাইসা দেবরা তুই খাবো না খাবই না দেবরা ফাসিং খেয়ে কাইসা ডালাই রোড আপনি সিসি রোড পেয়ে দাসিতো দে দ্রা দাসিতো দে এই কাম মগা করে মগা পারা কথা দিলো
আরে 3 বার নিলাম শুনি 40 তুমি তো দ্রা সিন্দুর সিন্দুর হ্যাঁ আরে তোর চেয়ে খাইয়ে কেউ নাই হ্যাঁ আচ্ছা ওই ওই যে মার্কা আছে হেরার কাছে আসলে এটা কি তো ওই হলো সুন্নাস নাই যে প্রবলেম তামু ব্রাইট সিন্দুর লাইন আসলো ও এটা মার্কের লেগে বোধে ইউজ করে মনে হয় না সিন্দুর না খাই যাইরা খুলো নাই কেন না কাজে দেখ মুখ খুইলা এটা কি জিনিস 48 না বুড়ি সিন্দুর 500 একটা ব্যাগ না এখানে না চেক করতে কিটা বাইরে এসে দেখছি প্যাকেট দাম খানা এটা কমন দিতে আরে ও আতে কিছু দাম ও এখানে নাই রাখা জানি না পুরো দাম লাগলে অপংবাতি খাইয়াটা তুমি অপংবাতি সব খাইতো আলু দিব যে দিবন চিন খাইনো বলে আতি বুচুর খাইতাম খাম সাথে উঠতি মান দাও কিছু আরে আখবা সুই তো আই ব্যাগ ব্যাগ দুগলা ব্যাগ দুলো ওইখানে তো স্যার এই আমার কাল শেষ আচ্ছা সাইডটা বে আমরা পাবলিকে করতে আমার কাছে দিব ওকে দিব না আরে মানে বল পুরো নিয়ে দেও এখন নব দেখুন মালিক হয় না বাইরে বাইরে এক বছর দেন আবার থামায় না এটা দেখতেছি কেমন দিন নাম যাইবো কি বর্ম বই দিবো না কথা ঠিক করছি আচ্ছা শুনো ভিডিওটা বন্ধ করে কইরা সাইকুন দাস আমবাসা দিয়েস আজকে সকাল 8:30টার সময় একটা ইনফরমেশন আছে আমবাসা হৃদয়পাড়া 4টা গানিক ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনের সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখিয়ে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি যখন শনাক্ত করি তখন দেখা গেছে ওইগুলির মধ্যে শুকনো গাঁজা যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজেয়াপ্ত করা হয়। প্রাইমারি আমরা এগুলি 102 CRPC ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে থানাতে আনি। আর নেক্সট কারোর জন্য আমরা কোর্টে ড্রাই গাঞ্জা ফরওয়ার্ডিং আমরা পাঠিয়ে দেব। আজকে ভারতবর্ষে হিন্দুরা বিপন্ন এই কথা বলতে আপনাদের তো লজ্জা থাকা দরকার। হিন্দু দরদির কথা বলছেন, যদি ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হয়ে থাকে, হিন্দুদের অধিকার রক্ষা করে থাকেন, আমি জিজ্ঞেস করতে চাই গত 18 এবং 23 সালে বিধানসভা নির্বাচনের পর এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে কতটা হিন্দু বাড়ি চালিয়েছেন? আমিও তো হিন্দু সনাতনী, আমি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি। আমার গাড়িকেও তো 5-5 বার সেখানে ভাঙা হয়েছে, একাধিকবার সেখানে আক্রমণ করা হয়েছে। এইরকম সারা ত্রিপুরা রাজ্যে শত শত হিন্দুর বাড়ি জ্বালিয়েছেন রাজনৈতিক সন্ত্রাসের নামে। তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন, তাদের গাড়ি জ্বালিয়েছেন, তাদের বাইক জ্বালিয়েছেন। যদি হিন্দু দরদি ভারতীয় জনতা পার্টি হয়ে থাকে, আপনাদের সরকারের শাসনে হিন্দুর বাড়ি জ্বলবে কেন? শুধু হিন্দুর বাড়িতে জ্বালাননি, সেই হিন্দুর বাড়িতে আপনারা বিরোধী দল করে সেই অপরাধে আক্রমণ করলেন। সেই বাড়িতে তো ঠাকুরের দেবদেবীর প্রতিমা ছিল, ঠাকুর ঘর ছিল। ওই হিন্দু মাটা প্রত্যেকদিন সেই ঠাকুরের আসলে পুজো দিতেন, প্রণাম করতেন, আরাধনা করতেন। সেই সমস্ত ঠাকুর ঘরগুলো তো আপনাদের এই স্বৈরাচারী শাসনে বিজেপি হারমাতের তাণ্ডবে এই ঠাকুর ঘর সেখানে চলেছে। কাজে সেটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হতে পারে না। ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থ রক্ষা করার জন্য শুধু হিন্দু মুসলিম সেখানে পড়ে যায়। গোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে যে সভা হয়েছে বাজারে, এই সভায় আজকে
মোথা এবং সিপিএম থেকে 25 পরিবারের 75 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন, বিজেপি এবং মোথা থেকে। তো আমাদের সাথে আরও যোগাযোগ করছেন, আগামী দিনে আরও লোক যোগদান করবে। আমরা ইতিমধ্যে যোগদান করেছি, আমাদের রাজ্য সভাপতি এসেছেন, রাজ্যের যুব কংগ্রেস সভাপতি এসেছেন, আজকে জেলা সভাপতি এসেছেন। তো এভাবেই অনবরত আমাদের যে এই কাজ চলছে, সাথে মানুষ সন্তুষ্ট, কর্পোরের মানুষ আমাদের পাশে রয়েছেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নবাগতদের জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জয় হিন্দ। ব্লক কংগ্রেস জিন্দাবাদ, ব্লক কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, ভোট চোরে করে ক্ষমতা। বাইক লয়ে যাইতে গেছে ওই কয়েকদিন আগে বাড়ির লগে আমার ঘরের লগে নাই ওর বাইকে সব লয়ে গেছে। তুমি কতদিন পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে বাইক 7-8টা হারানো গেছে, ওনারা রাত্রের মধ্যে বয়না দুপুর টাইমের মধ্যে আমরা টাকা ঠাকারি শুধু ফাইনাল লেগা বয় তারা আর নেতাদের টাকা ফাইন তোলা হয় না, চেক পয়েন্ট মানে নেতাদের টাকা ফাইন তোলা হয় না। সময় এখানে ডেলি আইবা ওই দেখবা কেডা থাকে না থাকে দেখে ফোন করব 12টার সময় না না এমনি একটা কথা কইলে না না আমরা রাতে কই খাই এই কথাগুলো আমরা ডেলি পুলিশ আইতাছে এবং পুলিশ এনে শুধু পাইল ফেলা না থাকলে কই দেই না তো আমরা তো না এই কথাগুলো প্রথম কয়েকদিন পড়তে বানানোর পরে এরপর তো দেই না। আচ্ছা ঠিক আছে, আপনারা আইলে তো আমরা ভালো লাগে। ওই দিনে আইছেন যে ঠিক আছে, আমি আপনার লোক কথা বলছিলাম ওই যে তারা ধরছিলে আমি কোনে কিন্তু ছাড়তে তাহলে আইছেন যে কিটা স্যার ভালো লাগছে আইছেন ঠিক আছে চুরিদারি হইছে রাত্রে হইলে বলি আপনারা যদি আমরা লোকে একটু বিচার না করেন তাহলে পাবলিক কেমনে আপনারা লোকে সহযোগিতা করেন। আপনারা একজন ব্যক্তির রাবার কাটতে যাবো হ্যান্ডে আনে ওই হ্যাঁ সামনে বাড়ি হ্যান্ডে আনে কাগজ লিখে কিন্তু রাবার খাট্টো গেছে স্যার একজন আয়া স্যার আমরা এই কথা কইতে আসছিল কিছুক্ষণ আগে স্যার কিছুক্ষণ আগে আপনারা বলছেন যে আমরা আমার কথা হচ্ছে নেতাদের ক্ষেত্রে চেক করা হয় না। আমরা যেহেতু কাগজপত্র নাই আমরা ফাইন দিতে বাধ্য, নেতাদের ক্ষেত্রেও আপনারা এবারে করেন চেক করেন। আপনারা গাড়ির মধ্যে কিন্তু কিছুই নাই, ফিটনেস বলতে কোনো কিছুই নাই আপনার মধ্যে। আপনারা গাড়ির মধ্যে গাড়িটা দেখলাম, আবার আপনারা গাড়িটা ভাড়ায় দিয়ে দিবেন গাড়ির মধ্যে। আমি মিডিয়া বন্ধুদের দিয়া দিব, মানে ওই যে ওনাদের ইয়াটা আমি মিডিয়া বন্ধুদের আমি ইয়াটা লইয়া লইছি, তারা ফটোটা গাড়ির ফটো এবং কি যে তারা যে ফিটনেস এইগুলি আমি মিডিয়ার মধ্যে দিয়া দিব আপনারা আমার বন্ধু ইয়া হিসেবে মিডিয়া বন্ধুদের। ঘটনাটা হয়েছে ওই আমার বাইকটা আমি আউনের পরে আমার যে ইন্স্যুরেন্স লেস হয়ে গেছে পলিউশনটা লেস হয়ে গেছে পলিউশনটা লেস হয়েছে আমি ফাইনটা দিয়া দিলাম তারা ফাইনটা দিয়া দিলাম। তো ফাইনটা দেওয়ানোর পরে আমরা যে একটা জিনিস লক্ষ্য করলাম, ওনারা যে এখানে একটা গাড়ি আসছিল পুলিশের গাড়ি সেলাগাং থানার, হ্যাঁ পুলিশের গাড়ি আসছিল, যে পুলিশের গাড়ির মধ্যে কোনো কিছুই নাই, রেজিস্ট্রেশন হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে সবই নীল, এক কথায় কোনো কিছু নাই। তো আমি ওনাদের একটা প্রশ্ন করলাম, স্যারদের কাছে একটা প্রশ্ন করলাম যে আপনারা যে এখানে গাড়িটা রাখলেন, আপনারা গাড়িটার মধ্যে কোনো কিছু না, ফাইনটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নাকি আপনার ক্ষেত্রে কোনো কিছু নয়, আপনারাই তো রুটের মধ্যে চলতে আসেন।
আমরাও ট্যাগ দিতে আছি, আপনারাও ট্যাগ দিতে আছেন, গাড়ির মধ্যে তো এটা লাগানো দরকার আছিল। তো এর পরে ওনারা এই কথা বলনের পরে গাড়িটা বাগাই দিয়ে দিল। গাড়িটা এখন আপনারা দেখতে আছেন গাড়িটা নাই, কিন্তু আমি ওই গাড়িটার আপনার কিটা কয় আপনারা যে গাড়িটার নম্বরটা আর যে গেছে গা যে কি নাই। কিছুক্ষণ আগে আমরা দেপাসুরির পঞ্চায়েতের মধ্যে ওনারা দেপাসুরি পঞ্চায়েতের একজন নেতা আসছিল, আমি নাম মেনশন করবো না, আমার বড় ভাই, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু উনি আসার পরে ওনার থেকে কোনো কিছু কাগজপত্র একটা কাগজপত্র চেক করলো না ওনার থেকে, কিন্তু আমাদের থেকে কাগজপত্রগুলো সবার থেকে চেক করলো। কোন থানাতে বসে? আমরা শুধু আমরা জনগণের ক্ষেত্রে, নেতাদের ক্ষেত্রে এগুলো নাই। কোন জায়গাতে বসে আজকে? আমি কাগজপত্রগুলি দেখলাম, ওনার কাগজপত্রও কিছু না। আপনারা যদি প্রয়োজন হবে আমি ওই যে ছবি তুলছি, আপনারা ওই নেতার ছবি প্লাস ওই বাইকের ছবি আপনারা দেখতে পারেন। মূলত এটা বসেছে লাগান থানার থেকে। কোন জায়গাতে বসে? এটা দেবপাশুরির মধ্যে এখানে তারা বয় না। ওনারা প্রতি দিনের বেলাও বয়, হ্যাঁ রাত্রে বেলাও বয়, দিনের বেলাও বয়, রাত্রে বেলাও বয়। তার বক্তব্য হচ্ছে আমরা থেকে যেভাবে ওনারা যে ফাইনটা নিলেন, ওনার গাড়ির কোনো নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। তেলিয়ামুড়া জয়নগর এলাকায় আরিয়া দেব, যে বর্তমানে আগরতলা ভবন বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর ছাত্রী, 8ম শ্রেণী পর্যন্ত তেলিয়ামুড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলা থেকে পড়াশোনা করে। বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যেই লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। তারই সফলতার ফল তেলিয়ামুড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে। Myself Arya Dev, studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেন্টটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা গভর্নমেন্ট এমপ্লয়ি। প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম এর রাজ্য দফতরে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। আজকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস
সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে। কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই 1 মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ RSS বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে RSS বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকে। পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল, আর তাকে পুনরায় সংস্কারের জন্য আগরতলা পুর নিগমের কাছে অনুরোধ জানিয়েছিলেন পুলিশ দপ্তর। সে অনুসারে আজ পরিদর্শনে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তাছাড়াও নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। পুজোর আগে মোটামুটি ঠিক করে রাখবেন, পুজোর পরে পুরো রাস্তা ঠিক করে দেবেন বলে জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা পক্ষ থেকে অ্যালাউ করে থাকি। এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া আর কি একটু বড় বড় করতে গ্রাউটিং ঠিক আছে। কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের পকেট মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা, এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে
দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেন্যান্স করা যায় আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিনরাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের 13তম কমিটির জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটার রয়েছেন মোট 92 জন এবং তাতে মোট 31 জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে থেকে 13 জন নির্বাচিত হবে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বিকাল 4টায় হবে গণনা। ভুট্টা আমরা দিয়েন একটু দেবেন। ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে, 13 জনের কমিটি গঠন করা হবে। আর সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। পশ্চিম ত্রিপুরার বাস জিপ চালক সংঘে সাংবাদিক সম্মেলন নাগেরজোলা তাদের কার্যালয়ে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা, আছে আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি, আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভাররে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টারদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালালে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না, তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি ফোন করছে, তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার, তাই নিয়ে গেছে ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথাযথ নিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে, উদয়পুর তাই নিয়ে গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি দিয়ে ঘুরাই দিতেছে।
ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরে দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় রাখতো না, বনবাই দায় রাখতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়ি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব? তারপরে এখানে নাগরজলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন। তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেন, তাহলে তারা রাস্তা জাম করে দেবো। তাহলে আমরা কেমনি কী করব? এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো? তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা কইব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবাজার যাইতে মুখে গাড়ি আটকানো আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকানো আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, সেই কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনারা গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে, আমাদের আগরতলা গাড়ি কোন দিচ্ছে। তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তাই মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আর মনে হয় বিকাল 8টা অবধি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানে শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিকা করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি, বিজেপি গভর্নমেন্টের প্রধান তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাই না জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাই না জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ তাইনের বক্তব্য তাই কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো তাই যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন,
আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি, আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কী কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাই আইসে না কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা না, আমরা ওখানে মালিকটার সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উপর আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলোর প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা বুঝলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হয়েছে। উদয়পুর হ্যাঁ, আমরা সরকারের দায় হস্তম, আমরা আইনের প্রতি আইনের দায় হস্তম, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব প্রধানমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে শ্রদ্ধায় শপথে পালিত হলো প্রয়াত সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পার্টির ডুকলি কমিটি, মহকুমা কমিটি পার্টির মহকুমা হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এবারে সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুণ দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী। অনেক নেতৃত্ব বয়সের মানে পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী। এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে কোনো বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমি বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সবকিছু করা হয়। তবুও তারপরেও অনুমতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সীতারাম তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো দুর্বি, যদি সিপিআইএম রাজি থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসেবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াণের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে নিয়ে জোর হয়েছিল, ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আর সেখানে পাবো না, কিন্তু এই ধরনের নেতা যারা ধর্মনিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা সিট হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন সচিবালয় মন্ত্রীর চেম্বারে।
the quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. And so I want to congratulate Kerala. It's my first time in the Northeast. Among the states. Yeah. 2024-এ আমাদের 402 জনকে, এবার দিয়েছি আমরা 4000 জনকে দেব 4000 জনকে দেব। দেখা গেল যে প্রথম শুরু করলাম, সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে, একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক, যেটা যে ভদ্রলোক ডাইরেক্টর জেনারেল, সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে, উত্তরপ্রদেশ ঘুরেছে, হরিয়ানা গেছে, উড়িষ্যা গেছে, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ গেছে, বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো, 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি, ওরা যা বললো যে 62 না, আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, সব জায়গায় যে আমরা 2 বছর লাগালাম। তো আমরা, এবং শুধু এরকম না, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে, অর্থাৎ প্রতি কানিতে 10,000 কেজি। আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন 62.1, আর কমল সেন করে একজন, আরোহণ সেন, উনি করেছেন 61.3 মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে 63, আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে 50 to 60 মেট্রিক টন। আমরা এবার আমাদের যে 5 কোটি টাকা নিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট RKBOতে দিয়েছে, এটা এবছর শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমরা আবার আপ টু 29-30 পর্যন্ত, যাতে আলুতে আমরা স্বয়ম্বর হতে পারি, আমরা আরো 35,53 লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি। আমাদের 28-29 পর্যন্ত, 29-30 পর্যন্ত এটা চলবে। আমরা হিসাব করে দেখেছি যে 28-29-এ আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব। 29-30-এ আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার, আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে, এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না। তো আলু, খাওয়ার আলুর জন্য আমরা 29-30-এর মধ্যে আমাদের স্থানীয় চাহিদা, বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব, এবং আমরা প্রোডাকশন করে বহির রাজ্যে পাঠাতে পারবো, এটা আমাদের প্ল্যানিং। এবং আমরা, এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক, উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না, আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে। আমরা বরঞ্চ মণিপুর, মিজোরামকে আমরা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি, যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে, তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে। এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি, সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি। প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের দরকার, খাওয়ার জন্য দরকার আলুর 1,55,000 মেট্রিক টন, এবং 29-30-এ আমরা স্বয়ম্বর হব এবং সারপ্লাস হবে, আর 28-29-এ হবে বীজের ক্ষেত্রে। এবং আমরা
এখন উৎপাদন হচ্ছে 1,46,000 মেট্রিক টন। তো আপনাদের জানানোর জন্য বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছে। সজল দেবনাথকে প্রেজেন্ট ছিল না, কিন্তু বাকিরা প্রেজেন্ট ছিল। সেখানে বলছে এত প্রোডাকশান শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি, এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এবং আমাদের ঠিক উল্টো তারা, আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচণ্ড গরম, আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচণ্ড ঠান্ডা, এবং সেই সময় তাদের হারভেস্টিং হয়, তাদের তখনই আলুটা প্রোডাকশন হয়। সেজন্য আমরা এই সামনে যে জুন জুলাই মে জুন তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে, উনি ইনভাইটও করে গেছেন। এবং এই জন্য রাজ্য সরকার থেকে কোনো পয়সা লাগবে না, তারাই সমস্ত খরচ দেবে। এর আগেও আমাদের এই টেকনোলজি আনার আগে তারা আমাদের এই রাজ্যের আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিলো, সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে। তো আজকে আমি এ ব্যাপারে খুশি যে হাইয়েস্ট প্রোডাকশান যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট ছিল, এই সংকট আমরা আশা করি কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারব। এনিথিং মোর? কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, যত্নবান নিতে হবে কন্যা সন্তানদের, কারণ একটি কন্যা সন্তান সমাজ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালীটিলা এলাকায় জনগণদের সাথে মত বিনিময় সভাতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দাদা আমি অনেক টাকা পড়া আমার এসডিএম থেকে আমার আমি সই সারা একবার কান্দে দুধ দেন, আরবার যদি না কান্দে দুধ দেন না আমরাও কইবেন। আনন্দ হয়ে যায়, আমি আনন্দিত। বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালীটিলা মহারানীপুর, আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলি হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজটা এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা
যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইলেও আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য বেটি, আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আসছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স হিসেবে ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। ওই আমার তো বেদ দিচ্ছে না। রাখো কেন রাখো, সবগুলো খোলো, সব খোলো, সব খুলে রাখো, যা আছে সব রাখো। দুই নিয়ে পড়বো, সব উপরে রাখো, সব উপরে রাখো। প্যাকেটটা খোলো, উল্টাও না, প্যাকেটটা খোলো। ওই তোমরা মোবাইল দেখি দেখো এমনি পাইবেন আপনারা। লবণ সহ সব সাইকেলে একটা মুখ পড়ছে নিচে, বসে যাব। নিচে রাখি না, নিচে হইলে না খুব বড় জায়গা। বড় পত্রিকা হইলে আবার সুন্দর হইল না না কাগজ আছে, কাগজ সুন্দর আছে। একটা খুলে রে, প্রথম কাম করে সব লাগতো না তো, একটা কোন নিলেও পাইবে। কোনটা সাবজেক্ট লাগবে?
এটা সবাই মিললা দুরাকোনা ওয়ার্ড নাম্বার অ্যাপ্রক্স 1 কিলো টোটাল ওয়েট সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুশে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথারীতি আমরা এনডিপিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার প্রেমতলা সাইড থেকে আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ সিজার করেছি। এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভালোভাবে দশটার সময় আটটা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই করতেছে আরে কিছুই কেন করতে এই দিক থেকে করতে বারোবেল থেকে করতে আইয়া আমরা দেখতে চলো আইসি সেটা দেখি এরা লাশ আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন। তো কইছি এখন আমি ওই বারোবেল থেকে আইসি। তাহলে এইখানেও আমরা হইতো না, এইখানে কাজটা করা হইতো না। এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনটু হয়েছে এখানে আমরা যে আমরা দিতাম না এখানে কাজটা করতে। তা আরেকজন লোকে হয় আমরা এখানে করবো, আমরা কইছি না এখানে হইতো কর্ম এইখানে। এরপরে আমরা দেখি সামালতে পারি না। এরপরে তারা ঠিক আছে নেমুকা আমরা লাস্ট গাড়ি আইক আমরা নেমুকা কইয়াও ওই পুলিশ গাড়ি ফোন করছে। হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি অবস্থান আই ওই পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাক্কা ডাকি হরতাছে। আর এখানে ধারা হয়েছে তুলো মুন্ডা নিয়ে
এরপর দেখি আমরা সামর্থ্য হারি না, আমরা প্রধানরে ফোন করছি, মেম্বারের উপপ্রধানরে ফোন করছি, মেম্বারে ফোন করছি যে তোমরা আইও, আমরা এমনি এমনি তোরা কইতাছে, আমরা না কথা মানে না, কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি না। এরপরে মেম্বার গেছে, উপপ্রধান গেছে, গিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ, আপনারা এখন যান। এমনি প্রধানটা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানটা ধরে লিছি বলিছে। এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই শিক্ষক দিতেছি, প্রধানের সময় ধরে লিছে। এই সময় ওই কইতে যে কেটা আইছে, কিন্তু শ্মশান বন্ধু আছে আর লোক যে করতে আইছে তাও আমরা কইতারি না, ধরে লিছে। এরপরে কেন ওইটা মীমাংস হয়েছে, পরে তো যারা যারা বাড়ি করে গেছে আমায়। তারপরে দেখা যেতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে। তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ? তাহলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করলাম, যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না, আমরা থাকি গেলাম এখানে, আমরা পদত্যাগ করে গেলাম সব, আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে। কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম, আমরা সিপাহী ওরা যতলা আছে সবাই। না না, আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনের পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরদোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা আছে, আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি আছেন, আমার নাগরদোলা শাখার সদস্য ডাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভাররে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টারদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চাইলে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালাইলে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না, তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাইনের যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা বল। তো এমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথাযথ গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাবো আজকে। তো বলবো তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমরা কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে, উদয়পুর তেনে গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলিতে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে, আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে, যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করি, তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাইতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ ড্রাইভার তো না, বনবাই ড্রাইভার তো না, ওই
আপনার ডিজেল মাথার দায় থাকতো না, আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়ি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে, কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না। নাগরজলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন। তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কি করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো। তাহলে আমরা কেমনি কি করবো? এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কি করবো? তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি, আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা আপনারা বলব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাদী আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনদার যেতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে, আমাদের আগরতলার গাড়ি কিন্তু তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিকের উপরে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা টেনে মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিয়া করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টির, কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে নিয়ে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য তাই কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আপনি যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকের ডাক্তার দেওয়া আছি, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্ব দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকটার সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, উদয়পুর আসি তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা
আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি উদ্বোধন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস উদ্বোধন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উত্তরপুরের বিএমএস জানানো হয়েছে। উত্তরপুর হ্যাঁ, আমরা সরকারের দায়স্থ, আমরা আইনের প্রতি আইনের দায়স্থ। আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহন মন্ত্রীর কাছে যাবো যে উত্তরপুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো। আমরা শ্রমিকরা সব পরিবহন মন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটেতে তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে। আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমাকে বলে ডেকেছে? বলে আমি ডাকিনি, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে। ও ফোন করে ওই ওখানে যায়, ও ডেকেছে। ওর কাছে গেলাম, গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি গুসানি হাত পাতা করে আরম্ভ করে কী লোক হঠাৎ আমি কী করলাম। আপনার নাম? আমার নাম দীপক। কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বন্ধ আছে শিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গাবাজার, আর আমরা উদয়পুর, গন্ডাছড়া। গন্ডাছড়া তো ধলাই, ওরাও আমরা উদয়পুর দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে, ওরাও বদ্ধ রাখবো। যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে, প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলো, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি চলছি। কিন্তু ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক হেনস্থা করছে প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাবিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে, সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300-400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, রতনবাড়ি, উদয়পুর, অমরপুর, গন্ডাছড়া, রসিয়াবাড়ি, সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি। কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি, লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে, ওই জায়গায় ছবি উঠে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ফাইন করে দেয়। যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000-30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। হলো আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাস স্টেশন নাগরদোলা থেকে বার হই, ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে। আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো আর সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? তারা এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449, গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে, অনেক হেলথ থেকে ভর্তি করেছে।
পূজার আগে তারা পূজার আগে আমি গড না, যা যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিইং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে ফুড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখি সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন। পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, দেবী পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ট্রাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে। এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি, কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করে, আমি কাউকে বলবো না, কম্পিউটারের বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো, আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটারের কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নাই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য, আপনারাও সহযোগিতা করবেন। আর মোবাইল আমি খেপে যাই, কিন্তু মোবাইল রিসিভ করি, রাত্রে 3টা টেস্ট করেন, আজকে টেস্ট করেন। না, আপনি রিসিভ করেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনার, মানে যারা বিদ্যুৎ কর্মীরা রয়েছেন অফিসে, সব না করলে রিসিভ করেন না। কে বলছে? অনেকগুলি অভিযোগ, ফিউ পার্সেন্ট, নাও সাম, ফিউ। এখানেই তো বলছে, সামনে বলছে, কয়েকজনের সঙ্গে অভিযোগ আছে। উই আর টেকিং স্টেপস। আমি পুজোর আগে তাদের সরিয়ে দিলে বিদ্যুৎটা দেখিয়ে চালাবে, তাদেরকে আমরা শুধরাই না। ওই সকল বিদ্যুৎ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে এটা এখানে বলার দরকার নেই, এটা আমার ইনার ম্যাটার, এটা আমি তাদেরকে বলে দেবো। অলরেডি যা বলা বলে দিয়েছি, তারা প্রমিস করেছে আমাদের আরও ওভার টাইম কাটবে। আপনারা জানেন পূজার সময় কোনো বিদ্যুৎ কর্মী ছুটি নেই, সবাই ছুটি আছে। আপনিও কিন্তু আপনার মিসেসকে নিয়ে ঘুরবেন, ওরা কিন্তু ঘুরতে পারবে না। সুতরাং সবাই উদ্দেশ্যেই বলছি, সবাই মিলেই চলতে হবে, একা কেউ পারবে না। আপনারাও সহযোগিতা করবেন। আমার জনপ্রতিনিধি যারা আছে তারা খুব ভালো মানুষ, ভীষণ পপুলার অ্যামং দি এরিয়া। এবং আমি কিন্তু শুধু বিদ্যুৎ নিয়ে একটা মহকুমাতে কিন্তু মিটিং করতেছি, অন্য জায়গায় করতে যাইনি। আমার চোখে ধরা পড়ছে সামথিং ইজ গোয়িং রং। ঠিক আছে, থ্যাংক ইউ।
Myself Arya Dev, studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम इनकलाब। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে। इनकलाब इनकलाब यार मजदूर আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ RSS বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। বাইরের কথা বলছেন, বাইরের কথা বলছে। এটা মিলে সেন্ট্রাল থেকে আমরা যে একটা জায়গাটা পেয়েছিলাম যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা পক্ষ থেকে অ্যালাউ করে এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া একটু বড় বড় করতে বড় বড় করতে গ্রাউটিং। ঠিক আছে, কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, আমাদের পকেটমধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। দুইটা পার্টি এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক আছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের
আরক্ষা দপ্তরে যারা দিনরাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তার দ্রুত সংস্কারের জন্য। কেউ ভুট্টা আমার দিয়েন। না না আর এটা যাইব জঙ্গল। ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে। 13 জনের কমিটি গঠন করা হবে। সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। এটা সংশোধনবাদী হয়ে গেছে। সিপিআইএমএল বলতো এটা সামাজিক, সোভিয়েত ইউনিয়নকে যেমন তারা বলতো সামাজিক সাম্রাজ্যবাদী শক্তি, ঠিক একইভাবে আমাদেরকেও চিহ্নিত করার চেষ্টা হয়েছিল যে এখানে আমরা সঠিক রাস্তায় সঠিক পন্থায় অগ্রসর হচ্ছি না। তাহলে বড় পার্টি সোভিয়েত ইউনিয়নের পার্টি কমিউনিস্ট পার্টি, অন্যদিকে চীনের পার্টি সবচাইতে বেশি জনসংখ্যার দেশ সিপিআইএমএলকে সমর্থন করছে, সোভিয়েত ইউনিয়নের পার্টি সিপিআইকে সমর্থন করছে। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলতাম না বা কারোর পক্ষ সুনির্দিষ্টভাবে বলতাম না। আমরা সোভিয়েত ইউনিয়নের যে ভালো জিনিস আমরা ভালোকে ভালো বলতাম, আর সোভিয়েত ইউনিয়নের যে ত্রুটি দুর্বলতা সেটাও আমরা আমাদের পার্টির বিভিন্ন ডকুমেন্টে তুলে ধরতাম। ঠিক একইভাবে ওই চীনের যে কথা আছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এটা কি করে হয়? আরেকটা দেশের একজন মানুষ আমাদের দেশের চেয়ারম্যান কি করে হবে? আমরা সেটাকে মানতাম না, বা তাদের যে নীতি নিয়ে তারা চলছিলেন সেটাকে মানতাম না আমরা। আপনারা যারা বয়স্ক, যারা 60 বছরের উপর যাদের বয়স, যারা রাজনীতির খবরাখবর যারা রাখেন, জানেন এখানে মহারানীতে, উদয়পুর মহকুমার মহারানীতে, সেখানে ছোট্ট কিছু জমির মালিক এলফুস মিয়া, সেই এলফুস মিয়াকে এখানকার নকশালবাদীরা তারা খতম করেছিল, গুলি করে মেরেছিল এলফুস মিয়াকে মহারানীতে, উদয়পুরের। এই খবর, এই উদয়পুরের মহারানীর খবর বেইজিং রেডিও থেকে, অর্থাৎ পিকিং রেডিও থেকে, চীনের রাজধানী পিকিং রেডিও থেকে
আপনারা দেখবেন আগরতলা স্টেশনের রেডিও স্টেশনের কাছাকাছি বাংলায় চীনের একটা খবর বলে, সম্ভবত রাত 8:30 আগে 8:30 সময় বলতো, সেই চীনের সেখানে রেডিও স্টেশন থেকে বাংলায় সেখানে খবর বলছে এখানে বিপ্লব শুরু হয়ে গেছে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে, এখানে জোরদার এলফুস মিয়াকে খতম করার মধ্য দিয়ে এখানকার বিপ্লবীরা তারা এখানে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। তাহলে এই সমস্তগুলো চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভুল ছিল। আমরা কিন্তু কারোর পক্ষ ছিলাম না, পুরোপুরি কারোর বিপক্ষ ছিলাম না। পরবর্তী সময়ে দেখা গেল যে সিপিআইএল লাইন ভুল বলে পরিচিত হয়েছে, সিপিআইএমএল এর লাইন ভুল বলে পরিচিত হয়েছে, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো, চীনের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো। ওই তো আগামী 20-21 তারিখ আমাদের পার্টির পলিট ব্যুরোর একটা টিম চীনের পার্টির আমন্ত্রণে সেখানে চীনে যাবেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য। তাহলে এইরকম একটা পরিবেশ তখন 1991 সালে বিশাল সমাজতান্ত্রিক দুনিয়ার যে মধ্যমণি ছিল সোভিয়েত ইউনিয়ন, তার যখন বিপর্যয় ঘটল সমাজতান্ত্রিক ব্যবস্থার, এই বিপর্যয়ের পর আমি যে কথা বলছিলাম যে যখন কমিউনিস্ট পার্টির অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা তাদের নাম পাল্টে ফেলছে, সাইনবোর্ড সরিয়ে ফেলছে, তখন আমাদের দেশে এর উপরে আমাদের পার্টি একটা ডকুমেন্ট যে আমাদের পার্টির এখনকার সময়ের লাইনটা কি হবে, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি কমিউনিস্ট পার্টি থাকবো, আমরা কিভাবে চলবো এখন, সেই সময়ে একটা পার্টির কংগ্রেসে একটা ডকুমেন্ট উপস্থাপিত করা হয়। এই ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে পার্টির পলিট ব্যুরো দায়িত্ব দিয়েছিল কমরেড সীতারাম ইয়েচুরিকে। আমরা কমরেড সীতারাম ইয়েচুরি কিন্তু ওই সময়ে আমাদের পার্টির লাইন সম্পর্কে ওনার ডকুমেন্টটা রেডি করেন এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই তার মধ্যে এডিশন অল্টারেশন হবে, নিশ্চয়ই পলিট ব্যুরো আলাপ আলোচনা, সেন্ট্রাল কমিটি আলাপ আলোচনার ভিত্তিতে, এবং পরবর্তী সময়ে সেটা পার্টি কংগ্রেসে উপস্থাপিত হয়। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী, অনেক নেতৃত্ব কারণে হারিয়েছে, বয়সের ভারে এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমরা বড় ধরে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সব কিছু করা হয়। তবুও তার কোনো অনুমতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়, কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে, তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো দুর্নীতি, যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোনো রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াগের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা
স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল। এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে যে জোর করেছিল ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলেছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আর সেখানে পাবো না, কিন্তু এই ধরনের নেতা যারা ধর্মনিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা সিট হিসেবে আমাদের সামনে থাকবে। এই কথা তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। 17 সালে যেদিন তিনি পার্লামেন্ট থেকে অবসর নিলেন, আমি দেখেছিলাম, এবং আমাদের পার্টির একটা শৃঙ্খলা আছে, আমাদের পার্টির গণতন্ত্র যেমন আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে, সবকিছু মিলিয়ে আমরা যে যা কিছু করতে পারি না। কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারা তো এই ধাপতে করে না, তারা বলতেন না তুমি গিয়ে বলো না সীতারামকে দিতে, আমরাও সীতারামকে দ্বিতীয় পার্লামেন্টে রাজ্যসভায় আনার জন্য কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেপি এমন কোন পার্টি ছিল না, শারদ পাওয়ারের পার্টি সহ, এনসিপি সহ প্রত্যেকে চাইছিলেন সীতারাম যাতে তৃতীয়বার পার্লামেন্টে ফিরে আসে। কিন্তু আমাদের পার্টির নিয়ম সুন্দর, সাধারণ সম্পাদক গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কংগ্রেস সীতারামকে অংশগ্রহণ করতে হতো। কাজে সম্ভব ছিল না পার্টি তার জন্য এত সুযোগ থাকা সত্ত্বেও রাজি হবে। It's my first time in the Northeast. Among the states. So I want to congratulate. Excellent. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. And সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হর্টিকালচারের যে গবেষণা কেন্দ্র যেটা নাগিছড়া, আমার সাথে ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাজীব ঘোষ রয়েছেন। আপনারা জানেন যে ত্রিপুরার অন্যতম ফসলগুলির মধ্যে আলু একটা বিশেষ জায়গা অর্জন করে রেখেছে ত্রিপুরাতে, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলু একটা ইম্পর্ট্যান্ট ফ্রুটস বা ফসল বলতে পারেন। আমরা আজকে খুশি দক্ষিণ আমেরিকার পেরু থেকে গতকাল আমাদের এখানে এসেছেন ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল পেরু, সাউথ আমেরিকা, ডক্টর সিমন হেক, উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নীরজ শর্মা, ওনারা গতকাল এসেছেন এবং আমাদের নাগিছড়া ভিজিট করেছেন, কৃষকদের সাথে মিটিং করেছেন। আমাদের রাজ্যে 23,746 জন কৃষক বর্তমানে, 47,637 কানি জমিতে, যেটাকে আমরা হেক্টর যদি বলি 7,622
হেক্টর জমিতে আলু চাষ করেন। দেখা যাচ্ছে আলু প্রতিকানিতে গড় উৎপাদন ছিল এতদিন 3065 কেজি, হেক্টর হলো 19.16, অর্থাৎ 1 হেক্টর জায়গায় গড়ে ত্রিপুরাতে আলু উৎপাদন হতো 19.16 টন, মেট্রিক টন। এবং আমাদের রাজ্যে এই আলুর বীজ কোথা থেকে আসতো? এতদিন আসতো জমিতে যারা আলু চাষ করত সেই আলুর বীজটা রেখে দিত, অথবা গোলবাজার থেকে কিনে নিত, অথবা পশ্চিমবঙ্গ থেকে আনতো, অথবা পাঞ্জাব থেকে আনতো। কিন্তু এই যে আনতো, আদৌ তার গুণমান কতটুকু কোনো গ্যারান্টি ছিল না, সোর্স কি এটাও ছিল না। এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না। পরবর্তী সময় আমরা আমাদের রাজ্যে, আমাদের সময় নয়, আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস। টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করলাম। আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না, তা হয় না। সরকার যে আমলে যেটা হোক, টিপ পদ্ধতিতে আলু চাষ শুরু হলো। টিপিএস, ট্রু পটেটো সিড। দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে, এবং গবেষণা কেন্দ্র ছাড়া সাধারণত করা যায় না। এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল, কারণ গবেষণা কেন্দ্র ছাড়া, নাগি ছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই, ব্যয়বহুল। কিন্তু ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু প্রোডাকশন হিউজ হতো না। এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন, আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে। আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য? যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে, 1,55,000 মেট্রিক টন, সরি, হ্যাঁ। আমাদের দরকার, আমাদের হচ্ছে কত? 1,46,000 মেট্রিক টন। এবং এটা আমাদের লাগে কত? 1,55,000 মেট্রিক টন। এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না, আঠালো জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতির, সেজন্য মার্কেটে ভালো চলতো না। সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি। কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে, এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর
পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কি দেবে, টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে বহিরাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা 2000 একটা এই আপনার দিবানি দুটা দিলে একটা ওই জুল হেরা গিয়ে কাঠটা বিয়ে রোজের মধ্যে গিয়ে আনছে, হেরা দিয়ে একটা দেওয়া যায়। আপনার যে সুযোগ আমরা সর্বস্ব ফিরে করতে পারবো, যারা কিনা আমরা গোড়া বাড়তে দিতে পারবো, এটা কোনো আমাদের ভারতীয় জনতা সরকার, রাজ্য আমাদের, পঞ্চায়েত আমাদের। আপনি পাতা পয়সা যে আনন্দ হয়ে যায়, আমি আনন্দিত। কোন সমস্ত একবার কান্দে দুধ দেন, আর বার যদি না কান্দে দুধ দেন না এমনি আমরাও কইবেন দাদা আমি অনেক চেষ্টা করো, আমার এসডিএম থেকে আমার কাছে আমি সই সারা বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ, কপালিটিলা, মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলে হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য বেটি, আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে,
আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে। ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। পড়া ওটা দেন না নিলে পড়া মাপা কইরা আর এটা সব একই বইটা দেড় কেজি উপর আছে, কিন্তু 1.5 কেজি ধরুন লাগবো। 1 কেজি 500 আর কি। কেজি 26টা এটা ওই 50 গ্রাম 50 গ্রাম 1 কেজি ধরো এটা স্যার। ও আগিন জায়গায় ও ইয়াংকে ও কাইসা দেপরা তুই খামনে হাবুই নো দেপরা ফাসিং খেয়ে দে কাইসা ডালাই রোড আপনি আপনি সিসি রোড করে দা সিটো দে দ্রা সিটো দে এই কামক দা করে মনে পারা কথা দিলো আরে তিন পারা নি লাল ফেনি 40 কবিতা দ্রা সিন্দুর সিন্দুর হ্যাঁ আরে তোরছে খেজে কেউ নাই হ্যাঁ আচ্ছা ওই ওই যে মার্কা আছে হেরার কাছে আসলে এটা কি তো ওই হলো সুনাস নাই যে কেবল তামু ব্রাইট সিন্দুর লাইন আছে ও এটা মার্কের লাগে বলে ইউজ করে মনে হয় না সিন্দুর না খাই যাইরা খুলু নাই কেন না কাজে দেখ মুখ খুইলা এটা কি জিনিস 48 স্যার না বুড়ি সিন্দুর 500 একটা ব্যাগ না এখানে না চেক করতে বাইরে এসে দেখছি প্যাকেট দাম খেলা এটা কমন দিতে হবে আরে ও আতে কিছু ও এখানে মেরা যাই না পুগাটা চান্স লাগলে পুগাতি খাইয়াটা তুমি পুগাতি সব খাইতো হাল দিগো যে দিবনছিন খাইনো ব্লুয়াতি বুচুর খাইতাম খামসাতে উস্তিমান দাও হিছো আরে আখবাং সুইতো ইয়াং ব্যাগ দুগেলা ব্যাগে দুলো ভালো করে দাও এ স্যার এই আবার কালকে শেষ আচ্ছা সাইডটা বে আমরা পাবলিকে আপনাদের কাছে দিব ওকে দিব না মানে বল পুরো নিয়ে যাও এখন নব দেখো মালিক কেন হয় না বাইরে বাইরে একবার তো দেন ভাই না এটা দেখছি কেমনে দিন নাম যাইবো বড় বই গুলো কথা ঠিক করছি আচ্ছা শুনো ভিডিওটা বন্ধ করে কইরা আজকে সকাল 8:30 সময় একটা ইনফরমেশন আছে আমবাসা হৃদয়পাড়া 4টা গানিক ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং
এলাকার লোকজনের সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখিয়ে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি যখন শনাক্ত করি তখন দেখা গেছে ওইগুলির মধ্যে শুকনো গাঁজা যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজেয়াপ্ত করা হয়। প্রাইমারি আমরা এগুলি 102 CRPC ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে থানাতে আনি। আর নেক্সট কারোর জন্য আমরা কোর্টে ড্রাই গাঞ্জা ফরওয়ার্ডিং আমরা পাঠিয়ে দেব। আজকে ভারতবর্ষে হিন্দুরা বিপন্ন এই কথা বলতে আপনাদের তো লজ্জা থাকা দরকার। হিন্দু দরদির কথা বলছেন, যদি ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হয়ে থাকে, হিন্দুদের অধিকার রক্ষা করে থাকেন, আমি জিজ্ঞেস করতে চাই গত 18 এবং 23 সালে বিধানসভা নির্বাচনের পর এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে কতটা হিন্দু বাড়ি চালিয়েছেন? আমিও তো হিন্দু সনাতনী, আমি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি। আমার গাড়িকেও তো 5-5 বার সেখানে ভাঙা হয়েছে, একাধিকবার সেখানে আক্রমণ করা হয়েছে। এইরকম সারা ত্রিপুরা রাজ্যে শত শত হিন্দুর বাড়ি জ্বালিয়েছেন রাজনৈতিক সন্ত্রাসের নামে। তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন, তাদের গাড়ি জ্বালিয়েছেন, তাদের বাইক জ্বালিয়েছেন। যদি হিন্দু দরদি ভারতীয় জনতা পার্টি হয়ে থাকে, আপনাদের সরকারের শাসনে হিন্দুর বাড়ি জ্বলবে কেন? শুধু হিন্দুর বাড়ি তো জ্বালাননি, সেই হিন্দুর বাড়িতে আপনারা বিরোধী দল করে সেই অপরাধে আক্রমণ করলেন। সেই বাড়িতে তো ঠাকুরের দেবদেবীর প্রতিমা ছিল, ঠাকুর ঘর ছিল। ওই হিন্দু মাটা প্রত্যেকদিন সেই ঠাকুরের আসলে পুজো দিতেন, প্রণাম করতেন, আরাধনা করতেন। সেই সমস্ত ঠাকুর ঘরগুলো তো আপনাদের এই স্বৈরাচারী শাসনে বিজেপি হারমাতের তাণ্ডবে এই ঠাকুর ঘর সেখানে চলেছে। কাজে সেটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হতে পারে না। ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থ রক্ষা করার জন্য শুধু হিন্দু মুসলিম সেখানে করে যায়। গোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে যে সভা হয়েছে বাজারে, এই সভায় আজকে মোথা এবং সিপিএম থেকে 25 পরিবারের 75 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন, বিজেপি এবং মোথা থেকে। তো আমাদের সাথে আরও যোগাযোগ করছেন, আগামী দিনে আরও লোক যোগদান করবে। আমরা ইতিমধ্যে যোগদান করেছি, আমাদের রাজ্য সভাপতি এসেছেন, রাজ্যের যুব কংগ্রেস সভাপতি এসেছেন, আজকে জেলা সভাপতি এসেছেন। তো এভাবেই অনবরত আমাদের যে এই কাজ চলছে, সাথে মানুষ সন্তুষ্ট, কর্পোরের মানুষ আমাদের পাশে রয়েছেন। এই কথা বলে আমার কথা শেষ করি। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নবাগতদের জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস। জয় হিন্দ। ব্লক কংগ্রেস জিন্দাবাদ, ব্লক কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়। ভোট চোর করে ক্ষমতা। বাইক লয়ে যাইতে আছে ওই কয়েকদিন আগে বাড়ির লগে আমার ঘরের লগে নাই ওর বাইকে সব লয়ে গেছে। তুমি কতদিন পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে বাইক 7-8টা হারানো গেছে। ওনারা রাত্রের মধ্যে বয়না না বয়না, তুমি দুপুর টাইমের মধ্যে আমরা টাকা টাকা দিই, শুধু ফাইনাল লেগা বয় তারা
আর নেতাদের থেকে ফাইন তোলা হয় না চেক পয়েন্ট মানে নেতাদের থেকে ফাইন তোলা হয় না সময় এখানে ডেলি আইবা ওই দেখবা কেডা থাকে না থাকে দেখে ফোন করব 12টার সময় না না এমনি একটা কথা কইলে তো না আমরা রাতে কই থাকি এই কথাগুলো আমরা ডেলি পুলিশ আইতাছে এবার পুলিশ এনে শুধু ফাইন খেলা থাকে কই দেই না তো আমরা তো না এই কথাগুলো প্রথম কয়েকদিন পড়তে বানানোর পরে এরপর তো দেই না স্যার ঠিক আছে আপনারা আইলে তো আপনারা ভালো লাগে ওই দিনে আইছেন যে ঠিক আছে আমি আপনার লোক কথা বলছিলাম ওই যে তারা ধরছিলে আমি কোনে কিন্তু ছাড়তে তাহলে আইছেন যে কিটা বলছি স্যার ভালো লাগছে আইছেন ঠিক আছে সুবিধারই হইছে রাত্রে হইলে বলি আপনারা যদি আমরা লোকে একটু বিচার না করেন তাহলে পাবলিক কেমনে আপনারা লোকে সহযোগিতা করেন আপনারা একদম ব্যক্তির রাবার কাটতে দেবো হ্যানতে আনে ওই হ্যানে সামনে বাড়ি হ্যানতে আনে না না রাবার তো হলে আপনারা ফাইন কাগজ লিখে কিন্তু রাবার খাট্টো গেছে স্যার একজন আয়া স্যার আমরা এই কথা কইতে আছিল কিছুক্ষণ আগে স্যার কিছুক্ষণ আগে আপনারা বলছেন যে আমরা আমার কথা হচ্ছে নেতাদের ক্ষেত্রে চেক করা আমরা যেহেতু কাগজপত্র নাই আমরা ফাইন দিতে বাধ্য নেতাদের ক্ষেত্রেও আপনারা এবারে করেন চেক করেন আপনারা গাড়ির মধ্যে কিন্তু কিছুই নাই ফিটনেস বলতে কোনো কিছুই নাই আপনার মধ্যে আপনারা গাড়ির মধ্যে গাড়িটা দেখলাম আবার আপনারা গাড়িটা ভাড়ায় দিয়ে দিবেন গাড়ির মধ্যে আমি মিডিয়া বন্ধুদের দিয়ে দিব মানে ওই যে ওনাদের ইয়াটা আমি মিডিয়া বন্ধুদের আমি ইয়াটা লইয়া লইছি তারা ফটোটা গাড়ির ফটো এবং কি যে তারা যে ফিটনেস এইগুলি আমি মিডিয়ার মধ্যে দিয়ে দিব আপনারা আমার বন্ধু ইয়া হিসেবে মিডিয়া বন্ধুদের ঘটনাটা হয়েছে ওই আমার বাইকটা আমি আনার পরে আমার যে ইন্স্যুরেন্স লেস হয়ে গেছে পলিউশনটা লেস হয়ে গেছে পলিউশনটা লেস হয়েছে আমি ফাইনটা দিয়ে দিলাম তারা ফাইনটা দিয়ে দিলাম তো ফাইনটা দেওয়ানোর পরে আমরা যে একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা যে এখানে একটা গাড়ি আসছিল পুলিশের গাড়ি তেলাগাং থানার হ্যাঁ পুলিশের গাড়ি আসছিল যে পুলিশের গাড়ির মধ্যে কোনো কিছুই নাই রেজিস্ট্রেশন হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে সবই নীল এক কথায় কোনো কিছু নাই তো আমি ওনাদের একটা প্রশ্ন করলাম স্যারদের কাছে একটা প্রশ্ন করলাম যে আপনারা যে এখানে গাড়িটা রাখলেন আপনারা গাড়িটার মধ্যে কোনো কিছু না ফাইনটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নাকি আপনার ক্ষেত্রে কোনো কিছু নয় আপনারাই তো রুটের মধ্যে চলতে আসেন আমরাও ট্যাগ দিতে আসি আপনারাও ট্যাগ দিতে আসেন গাড়ির মধ্যে তো এটা রাখানো দরকার আছিল তো এরপরে ওনারা এই কথা বলানোর পরে গাড়িটা বাগাই দিয়ে দিল গাড়িটা এখন আপনারা দেখতে আসেন গাড়িটা নাই কিন্তু আমি ওই গাড়িটার আপনার কিটা কয় আপনারা যে গাড়িটার নম্বরটা আর যে গেছে যে কি নাই কিছুক্ষণ আগে আমরা ডেপাসুরির পঞ্চায়েতের মধ্যে ওনারা ডেপাসুরি পঞ্চায়েতের একজন নেতা আসছিল আমি নাম মেনশন করবো না আমার বড় ভাই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু উনি আসার পরে ওনার থেকে কোনো কিছু কাগজপত্র একটা কাগজপত্র চেক করলো না ওনার থেকে কিন্তু আমাদের থেকে কাগজপত্রগুলো সবার থেকে চেক করলো কোন থানাতে বসে নিয়মটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নেতাদের ক্ষেত্রে এগুলো নাই কোন জায়গাতে বসে আজকে আমি কাগজপত্রগুলি দেখলাম ওনার কাগজপত্র কিছু না আপনারা যদি প্রয়োজন হবে আমি ওই যে ছবি তুলছি আপনারা ওই নেতার ছবি প্লাস ওই বাইকের ছবি আপনারা দেখতে পারেন মূলত এটা বসেছে লাগাংখানার থেকে কোন জায়গাতে বসে এটা দেবপাশুরির মধ্যে এখানে পাবো না ওনারা প্রতি দিনের বেলাও বয় হ্যাঁ রাত্রে বেলাও বয় দিনের বেলাও বয় রাত্রে বেলাও বয় তার বক্তব্য হচ্ছে আমরা থেকে যেভাবে ওনারা যে ফাইনটা নিলেন ওনার গাড়ির কোনো নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। তেলিয়ামোড়া জয়নগর এলাকায় আরিয়া দেব, যে বর্তমানে আগরতলা ভবন বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর ছাত্রী, 8ম শ্রেণী পর্যন্ত তেলিয়ামোড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলা থেকে পড়াশোনা করে।
বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যেই লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। তারই সফলতার ফল তেলিয়ামুড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে। Myself Arya Dev, studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা গভর্নমেন্ট এমপ্লয়ি। প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম এর রাজ্য দফতরে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। আজকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন। এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ RSS বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি, এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি,
নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে, এবং ভারতবর্ষে যে পেশিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল, আর তাকে পুনরায় সংস্কারের জন্য আগরতলা পুর নিগমের কাছে অনুরোধ জানিয়েছিলেন পুলিশ দপ্তর। সে অনুসারে আজ পরিদর্শনে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তাছাড়াও নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। পুজোর আগে মোটামুটি ঠিক করে রাখবেন, পুজোর পরে পুরো রাস্তা ঠিক করে দেবেন বলে জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া একটু বড় বড় করতে বড় বড় করতে গ্রাউটিং ঠিক আছে। কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের পকেট মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা, এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি। এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। তার দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের 13তম কমিটির জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটার রয়েছেন মোট 92 জন এবং তাতে মোট 31 জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে থেকে 13 জন নির্বাচিত হবে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বিকাল 4টায় হবে গণনা। না না আরে যাবে জঙ্গল কেউ ভুট্টা আমার দিয়েন একটু দেবেন
ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে, 13 জনের কমিটি গঠন করা হবে। আর সকাল 11:30 থেকে নির্বাচন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। পশ্চিম ত্রিপুরার বাস জিপ চালক সংঘে সাংবাদিক সম্মেলন নাগেরজোলা তাদের কার্যালয়ে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আজ আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি, আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। গাড়ি না চালালে যাত্রী যখন শুরু হইতে তখন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা বলো। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এবার আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার, তাই নিয়ে গেছে ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা। যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথাযথ গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে, উদয়পুর তেনে গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি দিয়ে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে, যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় রাখতো না, বনবাই দায় রাখতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন। তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেন, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো। তাহলে আমরা কেমনি কী করবো? এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো? তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা
আপনারা বলব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাদী আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবাদ যাইতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, সেই কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য, এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উত্তরপুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে, আমাদের আগরতলা গাড়ি কোন দিচ্ছে। তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো, তাই না? শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানে শোষণ করে। তাই না কি লিগা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কি লিগা করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি, বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধানিয়া তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা, মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, টাইনের যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেখাইছি, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপুরবেলা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা না? আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উদয়পুর আসবো রাজুদারের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলোর প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানা নিচ্ছে। উদয়পুর হ্যাঁ আমরা সরকারের দায় হস্তম, আমরা আইনের প্রতি আইনের দায় হস্তম, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব প্রধানমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা এই যে শ্রদ্ধায় শপথে পালিত হলো প্রয়াত সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পার্টির ডুকলি কমিটি, মহকুমা কমিটি পার্টির মহকুমা হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এবারে সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুণ দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী। অনেক নেতৃত্ব বয়সের পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী
এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে কোনো বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমরা বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সবকিছু করা হয়। তবুও তারপরেও বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আবার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সীতারাম তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোন দলটি যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। কারণ তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াণ এবং আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে নিয়ে জোর হয়েছিল ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আর সেটা পাবো না। কিন্তু এই ধরনের যে নেতা যারা ধর্মনিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছে, এটা স্মৃতি হিসেবে আমাদের সামনে থাকবে। এই কথা তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন সচিবালয় মন্ত্রীর চেম্বারে। The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. So I want to congratulate Kerala. It's my first time in the Northeast. Among the states. 2024-এ আমাদের 402 জনকে, এবার দিয়েছি আমরা 4000 জনকে দেব, 4000 জনকে দেব। দেখা গেল যে প্রথম শুরু করলাম, সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে, একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক, যেটা যে ভদ্রলোক ডাইরেক্টর জেনারেল, সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে, উত্তরপ্রদেশ ঘুরেছে, হরিয়ানা গেছে, উড়িষ্যা গেছে, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ গেছে। বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো, 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি, ওরা যা বললো যে 62 না। আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, সব জায়গায় যে আমরা 2 বছর লাগালাম। তো আমরা, এবং শুধু এরকম না, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে, অর্থাৎ প্রতি কানিতে 10,000 কেজি। আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন 62.1। আর কমল সেন করে একজন, আরোহণ সেন,
উনি করেছেন 61.3 মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে 63, আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে 50 to 60 মেট্রিক টন। আমরা এবার আমাদের যে 5 কোটি টাকা নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট RKBOতে দিয়েছে, এটা এবছর শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমরা আবার আপ টু 29-30 পর্যন্ত যাতে আলুতে আমরা স্বয়ম্বর হতে পারি, আমরা আরো 35 লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি। আমাদের 28-29 পর্যন্ত 29-30 পর্যন্ত এটা চলবে। আমরা হিসাব করে দেখেছি যে 28-29-এ আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব। 29-30-এ আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার, আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে, এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না। তো আলু খাওয়ার আলুর জন্য আমরা 29-30-এর মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব এবং আমরা প্রোডাকশন করে বই রাজ্যে পাঠাতে পারবো, এটা আমাদের প্ল্যানিং। এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক, উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না, আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে। আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি, যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে, তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে। এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি, সার্টিফাইড দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি। প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলুর 1,55,000 মেট্রিক টন এবং 29-30-এ আমরা স্বয়ম্বর হব এবং সারপ্লাস হবে, আর 28-29-এ হবে বীজের ক্ষেত্রে। এবং আমরা এখন উৎপাদন হচ্ছে 1,46,000 মেট্রিক টন। তো আপনাদের জানানোর জন্য বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছে। সজল দেবনাথকে প্রেজেন্ট ছিল না, কিন্তু বাকিরা প্রেজেন্ট ছিল। সেখানে বলছে এত প্রোডাকশান শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এবং আমাদের ঠিক উল্টো, তারা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচণ্ড গরম, আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচণ্ড ঠান্ডা, এবং সেই সময় তাদের হারভেস্টিং হয়, তাদের তখনই আলুটা প্রোডাকশন হয়। সেজন্য আমরা এই সামনে যে জুন জুলাই মে জুন তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে, উনি ইনভাইটও করে গেছেন। এবং এই জন্য রাজ্য সরকার থেকে কোনো পয়সা লাগবে না, তারাই সমস্ত খরচ দেবে। এর আগেও আমাদের এই টেকনোলজি আনার আগে তারা আমাদের এই রাজ্যের আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিলো, সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে। তো আজকে আমি এই ব্যাপারে খুশি যে হাইয়েস্ট প্রোডাকশন যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট ছিল, এই সংকট আমরা আশা করি কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারব। এনিথিং মোর? কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, যত্নবান নিতে হবে কন্যা সন্তানদের, কারণ একটি কন্যা সন্তান সমাজ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানদের অগ্রাধিকার
দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালীটিলা এলাকায় জনগণদের সাথে মত বিনিময় সভাতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দাদা আমি অনেক টাকা পড়া আমার এসডিএম থেকে আমার কাছে আমি সই সারা একবার কান্দে দুধ দেন আর বার যদি না কান্দে দুধ দেন না কে আমরা কইবেন যে আনন্দ হয়ে যে আমি আনন্দিত বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালীটিলা মহারানীপুর, আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলি হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইলেও আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াওর যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে, ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। সবগুলো খোলো, সব যা আছে সব রাখো। সব উপরে রাখো, সব উপরে রাখো। প্যাকেটটা খোলো, উল্টাম না, প্যাকেটটা খোলো। এমনি পাইবেন আপনারা। লবণ সহ সব সাইকেলে একটা মুখ করছে নিচে বসাই যাব নিচে রাখি না, নিচে হইলে না খুব বড় জায়গা। বড় পত্রিকা হইলে আবার সুন্দর হইল না। না কাগজ আছে, কাগজ সুন্দর আছে। একটা এগুলো খুলে রে দেখলাম আটা এটা বাইক আগে দিয়েছে প্রথম কাম করে নিলাম, কাউন্ট করে না সব লাগতো না, তো একটা করে নিলেও বাইরে যাবে। কোনটা সাবজে লাগবে কোন পাইছে দুইশোটা দুইটা কম থাকতে পারে। একটা সবাই মিললা দুরাখনা ওয়ার্ড নাম্বার 1 কেজি আর কি অ্যাপ্রক্স 1 কিলো টোটাল ওয়েট ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে অ্যাম্বুশে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথারীতি আমরা এনডিপিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার প্যান্থলা সাইড থেকে আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি আসছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ সিজার করেছি। এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামউদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভালোভাবে এই বিশ্বাস দশটার সময় 8টা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই কইতেছে আরে কি তুই কেন করতে এই দিক দিয়ে করতে 12 বেল দিয়ে করতে আইয়া আমরা দেখতাম চলো আইসি আইয়া সেটা দেখি এরা লাসাইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন তো কইছে এখন আমি ওই 12 বেল থেকে আইসি। তাইলে এখানেও আমরা হইতো না, এখানে কষ্ট করা হইতো না। এখন আপনারা কি ফাঁসের মরা না বিষের মরা না কোনটু হয়েছে এখানে আমরা যে দিতাম না এখানে কষ্ট করতে। তা আরেকজন লোকে হয় আমরা এখানে করবো, আমরা কইছি না এখানে কর্ম এইখানে। এরপরে আমরা দেখি সামালতে পারি না। এরপরে তারা ঠিক আছে নেমুকা আমরা লাস্ট গাড়ি আইক আমরা নেমুকা কইয়া ওই পুলিশ গাড়ি ফোন করছে। হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি অবস্থান আর ওই পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাক্কি হরতাছে। আর এখানে তারা হয়েছে তুলো মুন্ডা নিয়ে। এরপরে দেখি আমরা সামর্থ্য পারি না, আমরা প্রধানরে ফোন করছি, মেম্বারের উপপ্রধানরে ফোন করছি, মেম্বারে ফোন করছি যে তোমরা আইও আমরা এমনি তোরা কইতাছে আমরা না কথা মানে না কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি না। এরপরে মেম্বার গেছে উপপ্রধান গেছে গিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ আপনারা এখন যান। এমনি প্রধানরা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানরা ধরে লিছে বলিছে। এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই স্বীকৃতি দিতেছি, প্রধানের সময় ধরে লিছে। এই সময় ওই কইতে যে কাটা আইছে কিন্তু শ্মশান বন্ধু আছে আর লোক যে করতে আইছে তা আমরা কইতারি না ধরে লিছে। এরপরে কেন ওইটা মীমাংস হয়েছে পরে তো যার বাড়ি করে গেছে ওমাই। তারপরে দেখা যেতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে। তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ? তাইলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করলাম যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না আমরা তাকে গেলাম এখানে আমরা পদত্যাগ করে গেলাম সবাই। আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে। কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম আমরা সিপাহী ওরা যতলা আছে সবাই। না আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনে পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ।
আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা, আছে আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি, আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টারদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালালে যাত্রী যখন শুরু হইতার তো না তখন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না, তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাইনের যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তো এমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পরদা। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু দামি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জায়গা যথাযথ আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো, গাড়ি নাম্বারও যথাযথ নিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তাই নিয়ে গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি দিয়ে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরে দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে, কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে না আই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাইতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না, রাজারবাগ দায় রাখতো না, বোমাবাই দায় রাখতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব? তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে, কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না। নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমরা জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো? এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো? তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি, আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা কইব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবার যেতে মুখে গাড়ি আটকানি আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকানি আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজোলাটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজোলাটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি, আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে,
আইতাছে আমাদের আগরতলা গাড়ি কোন তারা যদি প্রতিনিয়ত এইরকম করে তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় বাই নেই, একমাত্র রাজু বন্দ্যোপাধ্যায় দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো যাটা ব্যবহার করব এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরো মনে হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। কেন এটি করতেছে কিছু কি তাই না কি লিগা করতেছে কোনো কিছু তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কি লিগা করতেছে তা তো আমরা জানি না। তাই কি মানে কোনো বদ উদ্দেশ্য রয়েছে সরকারকে? তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা কতটা বাস আটকে রেখেছে? সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরা কোনো বাস এখানে আইছে না। যে প্যাসেঞ্জার গুলো উঠছে তারা উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধহয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, টাইনের যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে সব কিছু করছি, তাই আইছে না কোনো সুদত্ব দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তাদের জিজ্ঞাসা করছি, কিছু উপর আসবে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলো প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হয়েছে। উদয়পুর হ্যাঁ আমরা সরকারের দায়স্থ, আমরা আইনের প্রতি আইনের দায়স্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহন মন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব পরিবহন মন্ত্রীর কাছে যাবো। আচ্ছা এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটে তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে। আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম দাদা আমাকে বলে ডেকেছে, বলে আমি ডাকিনি, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে। ও ফোন করে ওখানে যায়, ও ডেকেছে, ওর কাছে গেলাম, গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি দুঃসালে হাত পাতা করে আরম্ভ করে হঠাৎ আমি কী করলাম। আপনার নাম? আমার নাম দীপক। কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বন্ধ আছে সিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গাবাজার, আর আমরা উদয়পুর গন্ডাছড়া। গন্ডাছড়া তো ধলাই, ওরাও আমরা উদয়পুরের দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে, ওরাও বদ্ধ রাখবো।
যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলো, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি চলছি। কিন্তু ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক নাস্তা করছে প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাটিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300-400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, যতনবাড়ি, উদয়পুর, অমরপুর, কন্ডাছড়া, রসিয়াবাড়ি সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি, কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি, লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে, ওই জায়গায় ছবি উঠে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ফাইন করে দেয়। যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000-30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। হলো আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাস স্টেশন নাগরদোলা থেকে বার হই, ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে, আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449, গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে, অনেক হেলথ সাথে ভর্তি করেছে। পূজার আগে আমি গড না, যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিইং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। Why? এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে 4th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখে সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন। পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, এই পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ডাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে। এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করে, আমি কাউকে বলবো না,
কম্পিউটার বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটার কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নাই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য আপনারাও সহযোগিতা করবেন। আর মোবাইল আমি খেপে যাই, কিন্তু মোবাইল রিসিভ করে রাতে 3টা টেস্ট করেন, আজকে টেস্ট করেন না, আপনি রিসিভ করেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনার মানে যারা বিদ্যুৎ কর্মীরা রয়েছেন অফিসে সব না করলে রিসিভ করেন না ওনারা। কে বলছে? অনেকগুলি অভিযোগ। সাম পার্সেন্ট, ফিউ পার্সেন্ট, নাও সাম ফিউ, এখানেই তো বলছে, সামনে বলছে কয়েকজনের সম্বন্ধে অভিযোগ আছে। উই আর টেকিং স্টেপস। আমি পুজোর আগে তাদের সরিয়ে দিলে বিদ্যুৎটা দেখিয়ে চালাবে, তাদেরকে আমরা শুধরাই না। ওই সকল বিদ্যুৎ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে এটা এখানে বলার দরকার নেই, এটা আমার ইনার ম্যাটার, এটা আমি তাদেরকে বলে দেবো। অলরেডি যা বলা বলে দিয়েছি। তারা প্রমিস করেছে আমাদের আরও ওভার টাইম কাটবে। আপনারা জানেন পূজার সময় কোনো বিদ্যুৎ কোনো ছুটি নেই, সবাই ছুটি আছে। আপনিও কিন্তু আপনার মিসেসকে নিয়ে ঘুরবেন, ওরা কিন্তু ঘুরতে পারবে না। সুতরাং সবাই উদ্দেশ্যেই বলছি, সবাই মিলেই চলতে হবে, একা কেউ পারবে না। আপনারাও সহযোগিতা করবেন। আমার জনপ্রতিনিধি যারা আছে তারা খুব ভালো মানুষ, ভীষণ পপুলার অ্যামং দি এরিয়া। এবং আমি কিন্তু শুধু বিদ্যুৎ নিয়ে একটা মহকুমাতে কিন্তু মিটিং করতেছি, অন্য জায়গায় করতে যাইনি। আমার চোখে ধরা পড়ছে তো সামথিং ইজ গোয়িং রং। ঠিক আছে, থ্যাংক ইউ। Myself Arya Dev, studying in Bhavan Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার
যোগাযোগ হয়েছে? আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই। তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার আপনার বাড়ির ওখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद। लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम इनकलाब। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি 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 ঠিক আছে। इनकलाब इनकलाब बिहार मजदूर আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন
এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। বাইরের কথা বলছেন, বাইরের কথা বলছে। এটা মিলে সেন্ট্রাল থেকে আমরা যে একটা জায়গাটা আরে ফালগু আছে যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা পক্ষে এলাও করে এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া একটু বড় বড় করতে বড় বড় করতে বলি গ্রাউটিং। আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের পকেট মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করব। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। তার দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেন্যান্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক আছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিনরাত আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য।
পাইছি একজন তারা কি কেউ ভুট্টা আমার দিয়েন না না আরে দেবো জঙ্গল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন আরিয়া নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে। 13 জনের কমিটি গঠন করা হবে। সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। এটা সংশোধনবাদী হয়ে গেছে। সিপিআইএমএল বলতো এটা সামাজিক, সোভিয়েত ইউনিয়নকে যেমন তারা বলতো সামাজিক সাম্রাজ্যবাদী শক্তি, ঠিক একইভাবে আমাদেরকেও চিহ্নিত করার চেষ্টা হয়েছিল যে এখানে আমরা সঠিক রাস্তায় সঠিক পন্থায় অগ্রসর হচ্ছি না। তাহলে বড় পার্টি সোভিয়েত ইউনিয়নের পার্টি কমিউনিস্ট পার্টি, অন্যদিকে চীনের পার্টি সবচাইতে বেশি জনসংখ্যার দেশ সিপিআইএমএলকে সমর্থন করছে, সোভিয়েত ইউনিয়নের পার্টি সিপিআইকে সমর্থন করছে। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলতাম না বা কারোর পক্ষ সুনির্দিষ্টভাবে বলতাম না। আমরা সোভিয়েত ইউনিয়নের যে ভালো জিনিস আমরা ভালোকে ভালো বলতাম, আর সোভিয়েত ইউনিয়নের যে ত্রুটি দুর্বলতা সেটাও আমরা আমাদের পার্টির বিভিন্ন ডকুমেন্টে তুলে ধরতাম। ঠিক একইভাবে ওই চীনের যে কথা আছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এটা কি করে হয়? আরেকটা দেশের একজন মানুষ আমাদের দেশের চেয়ারম্যান কি করে হবে? আমরা সেটাকে মানতাম না, বা তাদের যে নীতি নিয়ে তারা চলছিলেন সেটাকে মানতাম না আমরা। আপনারা যারা বয়স্ক, যারা 60 বছরের উপর যাদের বয়স, যারা রাজনীতির খবরাখবর যারা রাখেন, জানেন এখানে মহারানীতে, উদয়পুর মহকুমার মহারানীতে, সেখানে ছোট্ট কিছু জমির মালিক এলফুস মিয়া, সেই এলফুস মিয়াকে এখানকার নকশালবাদীরা তারা খতম করেছিল, গুলি করে মেরেছিল এলফুস মিয়াকে মহারানীতে, উদয়পুরের। এই খবর, এই উদয়পুরের মহারানীর খবর বেইজিং রেডিও থেকে, অর্থাৎ পিকিং রেডিও থেকে, চীনের রাজধানী পিকিং রেডিও থেকে আপনারা দেখবেন আগরতলা স্টেশনের রেডিও স্টেশনের কাছে বাংলায় চীনের একটা খবর বলে, সম্ভবত রাত 8:30 আগে 8:30 সময় বলতো। সেই চীনের সেখানে রেডিও স্টেশন থেকে বাংলায় সেখানে খবর বলছে এখানে বিপ্লব শুরু হয়ে গেছে,
ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে এখানে জোরদার অ্যালফুস মিয়াকে খতম করার মধ্য দিয়ে এখানকার বিপ্লবীরা তারা এখানে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। তাহলে এই সমস্তগুলো চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভুল ছিল। আমরা কিন্তু কারোর পক্ষ ছিলাম না, পুরোপুরি কারোর বিপক্ষ ছিলাম না। পরবর্তী সময়ে দেখা গেল যে সিপিআইএল লাইন ভুল বলে পরিচিত হয়েছে, সিপিআইএমএল এর লাইন ভুল বলে পরিচিত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো, চীনের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো। ওই তো আগামী 20-21 তারিখ আমাদের পার্টির পলিট ব্যুরোর একটা টিম চীনের পার্টির আমন্ত্রণে সেখানে চীনে যাবেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য। তাহলে এইরকম একটা পরিবেশ তখন 1991 সালে বিশাল সমাজতান্ত্রিক দুনিয়ার যে মধ্যমণি ছিল সোভিয়েত ইউনিয়ন, তার যখন বিপর্যয় ঘটল সমাজতান্ত্রিক ব্যবস্থার, এই বিপর্যয়ের পর আমি যে কথা বলছিলাম যে যখন কমিউনিস্ট পার্টির অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা তাদের নাম পাল্টে ফেলছে, সাইনবোর্ড সরিয়ে ফেলছে, তখন আমাদের দেশে এর উপরে আমাদের পার্টি একটা ডকুমেন্ট যে আমাদের পার্টির এখনকার সময়ের লাইনটা কি হবে। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি কমিউনিস্ট পার্টি থাকবো, আমরা কিভাবে চলবো এখন। সেই সময়ে একটা পার্টির কংগ্রেসে একটা ডকুমেন্ট উপস্থাপিত করা হয়। এই ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে পার্টির পলিট ব্যুরো দায়িত্ব দিয়েছিল কমরেড সীতারাম ইয়েচুরিকে। আমরা কমরেড সীতারাম ইয়েচুরি কিন্তু ওই সময়ে আমাদের পার্টির লাইন সম্পর্কে ওনার ডকুমেন্টটা রেডি করেন এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই তার মধ্যে এডিশন অল্টারেশন হবে, নিশ্চয়ই পলিট ব্যুরো আলাপ আলোচনা, সেন্ট্রাল কমিটি আলাপ আলোচনার ভিত্তিতে, এবং পরবর্তী সময়ে সেটা পার্টি কংগ্রেসে উপস্থাপিত হয়। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী, অনেক নেতৃত্ব কারণে হারিয়েছে। বয়সের ভারে এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয় ভিতরে থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমি বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সবকিছু করা হয়। তবুও তারপরেও বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভাতে, কিন্তু তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে, তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো দুর্নীতি, যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোনো রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা থেকে করেছিলেন। তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াণের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল। এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে সীতারাম ইয়েচুরি না থাকলে
ইন্ডিয়া ব্লক তৈরি হতো। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক গণতান্ত্রিক এই দলগুলিকে যে জোর করেছিল ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সেটা কিছু না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আসলে পাবো না, কিন্তু এই ধরনের নেতা যারা ধর্ম নিরপেক্ষতার জন্য আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা সিট হিসেবে আমাদের সামনে থাকবে। এই কথা তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। 17 সালে যেদিন তিনি পার্লামেন্ট থেকে অবসর নিয়ে আমি দেখেছিলাম, এবং আমাদের পার্টির একটা শৃঙ্খলা আছে, আমাদের পার্টির গণতন্ত্র যেমন আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে, সবকিছু মিলিয়ে আমরা যে যা কিছু বলতে পারি না। কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারা তো এই ধাপতে করে না। তারা বলতেন না, তুমি গিয়ে বলো না সীতারামকে দিতে, আমরাও দেব। সীতারাম নিজেও পার্লামেন্টে রাজ্যসভায় আনার জন্য কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেপি এমন কোন পার্টি ছিল না, শারদ পাওয়ারের পার্টির সহ এনসিপি সহ প্রত্যেকে চাইছিলেন সীতারাম যাতে তৃতীয়বার পার্লামেন্টে ফিরে আসে। কিন্তু আমাদের পার্টির নিয়ম সুন্দর, সাধারণ সম্পাদক গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কংগ্রেস সীতারামকে অংশগ্রহণ করতে হতো। কাজে সম্ভব ছিল না পার্টি তার জন্য এত সুযোগ থাকা সত্ত্বেও রাজি হবে। It's my first time in the Northeast. Among the states. So I want to congratulate. Excellent. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. And সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হর্টিকালচারের যে গবেষণা কেন্দ্র যেটা নাগিছড়া, আমার সাথে ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাজীব ঘোষ রয়েছেন। আপনারা জানেন যে ত্রিপুরার অন্যতম ফসলগুলির মধ্যে আলু একটা বিশেষ জায়গা অর্জন করে রেখেছে ত্রিপুরাতে, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলু একটা ইম্পর্ট্যান্ট ফ্রুটস বা ফসল বলতে পারেন। আমরা আজকে খুশি দক্ষিণ আমেরিকার পেরু থেকে গতকাল আমাদের এখানে এসেছেন ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল পেরু, সাউথ আমেরিকা, ডক্টর সিমন হেক। উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নীরু শর্মা। ওনারা গতকাল এসেছেন এবং আমাদের নাগিছড়া ভিজিট করেছেন, কৃষকদের সাথে মিটিং করেছেন। আমাদের রাজ্যে 23,746 জন কৃষক বর্তমানে, 47,637 কানি জমিতে, যেটাকে আমরা হেক্টর যদি বলি 7,622 হেক্টর জমিতে আলু চাষ করেন। দেখা যাচ্ছে আলু প্রতি কানিতে গড় উৎপাদন ছিল এতদিন
3065 কেজি, হেক্টর হলো 19.16, অর্থাৎ 1 হেক্টর জায়গায় করে ত্রিপুরাতে আলু উৎপাদন হতো 19.16 টন, মেট্রিক টন। এবং আমাদের রাজ্যে এই আলুর বীজ কোথা থেকে আসতো? এতদিন আসতো জমিতে যারা আলু চাষ করত সেই আলুর বীজটা রেখে দিত, অথবা গোলবাজার থেকে কিনে নিত, অথবা পশ্চিমবঙ্গ থেকে আনতো, অথবা পাঞ্জাব থেকে আনতো। কিন্তু এই যে আনতো, আদৌ তার গুণমান কতটুকু কোনো গ্যারান্টি ছিল না, সোর্স কি এটাও ছিল না। এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না। পরবর্তী সময় আমরা আমাদের রাজ্যে, আমাদের সময় নয়, আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস। বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করলাম। আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না, তা হয় না। সরকার যে আমলে যেটা হোক, টিপ পদ্ধতিতে আলু চাষ শুরু হলো। টিপিএস, ট্রু পটেটো সিড। দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে, এবং গবেষণা কেন্দ্রে ছাড়া সাধারণত করা যায় না। এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল, কারণ গবেষণা কেন্দ্র ছাড়া, নাগি ছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই, ব্যয়বহুল। কিন্তু ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু প্রোডাকশন হিউজ হতো না। এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন, আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে। আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য? যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে, 1,55,000 মেট্রিক টন, সরি, হ্যাঁ। আমাদের দরকার, আমাদের হচ্ছে কত? 1,46,000 মেট্রিক টন। এবং এটা আমাদের লাগে কত? 1,55,000 মেট্রিক টন। এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না, আঠালো জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতির। সেজন্য মার্কেটে ভালো চলতো না। সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি। কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে, এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কি দেবে? টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে
বহির্রাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা 2000 একটা এই আপনার দিবানি দুটা দিলে একটা ওই জঙ্গল হেরা গিয়ে কাঠটা বিয়ে রোজের মধ্যে গিয়ে আনছে হেরা দিয়ে একটা দেওয়া হয়। আপনার যে সুযোগ আমরা সর্বস্ব ফিরে করতে পারবো, যারা কিনা আমরা ঘরে বাড়িতে দিতে পারবো, এটা কোনো আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, রাজ্য আমাদের, পঞ্চায়েত আমাদের। যে আনন্দ হয়েছে, আমি আনন্দিত। কোন সমস্ত একবার কান্দে দুধ দেন, আর বার যদি না কান্দে দুধ দেন এমনি আমরাও কইবেন মাগনা। বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ, কপালিটিলা, মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলি হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্য বিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আসছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি
ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে, মহিলাদের কি করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে। ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। দেড় কেজি উপর আছে, কিন্তু 1.5 কেজি ধরুন লাগবো। 1 কেজি 500 আর কি। কেজি 26টা এটা ওই 50 গ্রাম 1 কেজি ধরো এটা স্যার। ও আগিন জায়গায় ওই আংটি ও কাইসা দেবরা তুই খাবো না খাবো না দেবরা ফাসিং সাইডে কাইসা ডালাই রোড আপনি সিসি রোড করে da sito de dra da sito de kamok da kore mo ka para ka tadi dilo are tin para ni lagse ni police to kita dra sindur are to che khaje keu nahi ha acha oi ও যে মার কাছে হেরার কাছে আসলে এটা কি তো ওই হলো সুন্নাস নাই যে প্রবলেম তামু ব্রাইট সিন্দুর লাইন আসলো ও এটা মার্কেট লাগে বলে ইউজ করে মনে হয় না সিন্দুর না খাই যাইরা খুলো না কেন না কাজে কাজে দেখ মুখ খুইলা এটা কি জিনিস 48 স্যার না বুড়ি সিন্দুর 700 একটা ব্যাগ না এখানে না চেক করতে বাইরে এসে দেখছি প্যাকেট দাম খানা এটা কমন দিতে হবে আরে ও আতে কিছু দাম ও এখানে না রাখা জানি না পুরো দাম লাগলে পপুয়াতি খাইয়াটা তুমি পপুয়াতি সব খাইতো আল দিব যে দিবন চিন খাইনো বিওয়াতি বুচুর খাইতাম খামছে উস্তি মান দাও কিছু আরে আখবা সুই তো হই ব্যাগ ব্যাগ দুগলা ব্যাগ দুলো ভালো কিনে তো স্যার এই আবার কাল শেষ আচ্ছা সাইটটা বে আমরা পাবলিকে আপনাকে কি দিব ওকে দিব না আরে মানে বল পুরো নিয়ে দেও এখন নব দেখো মালিক না হয় না বাইরে বাইরে এক বছর দেন আবার থামায় না এটা দেখতেছি কেমন দিন না যাইবো কি বড় বই দিল না কথা ঠিক করছি আচ্ছা শুনো ভিডিওটা বন্ধ করে কইরা আজকে সকাল 8:30টার সময় একটা ইনফরমেশন আছে আমবাসা হৃদয়পাড়া 4টা গানিক ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনের সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখিয়ে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি যখন শনাক্ত করি তখন দেখা গেছে ওইগুলির মধ্যে শুকনো গাঁজা যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজেয়াপ্ত করা হয়। প্রাইমারি আমরা এগুলি
102 CRPC ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে থানাতে আনি। আর নেক্সট কারোর জন্য আমরা কোর্টে ড্রাইগাঞ্জা ফরওয়ার্ডিং আমরা পাঠিয়ে দেবো। আজকে ভারতবর্ষে হিন্দুরা বিপন্ন এই কথা বলতে আপনাদের তো লজ্জা থাকা দরকার। হিন্দু দরদির কথা বলছেন, যদি ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হয়ে থাকে, হিন্দুদের অধিকার রক্ষা করে থাকেন, আমি জিজ্ঞেস করতে চাই গত 18 এবং 23 সালে বিধানসভা নির্বাচনের পর এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে কতটা হিন্দু বাড়ি চালিয়েছেন? আমিও তো হিন্দু সনাতনী, আমি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি। আমার গাড়িকেও তো 5-5 বার সেখানে ভাঙা হয়েছে, একাধিকবার সেখানে আক্রমণ করা হয়েছে। এইরকম সারা ত্রিপুরা রাজ্যে শত শত হিন্দুর বাড়ি জ্বালিয়েছেন রাজনৈতিক সন্ত্রাসের নামে। তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন, তাদের গাড়ি জ্বালিয়েছেন, তাদের বাইক জ্বালিয়েছেন। যদি হিন্দু দরদি ভারতীয় জনতা পার্টি হয়ে থাকে, আপনাদের সরকারের শাসনে হিন্দুর বাড়ি জ্বলবে কেন? শুধু হিন্দুর বাড়ি তো জ্বালাননি, সেই হিন্দুর বাড়িতে আপনারা বিরোধী দল করে সেই অপরাধে আক্রমণ করলেন। সেই বাড়িতে তো ঠাকুরের দেবদেবীর প্রতিমা ছিল, ঠাকুর ছিল। ওই হিন্দু মাটা প্রত্যেকদিন সেই ঠাকুরের আসলে পুজো দিতেন, প্রণাম করতেন, আরাধনা করতেন। সেই সমস্ত ঠাকুর ঘরগুলো তো আপনাদের এই স্বৈরাচারী শাসনে বিজেপি হারমাতের তাণ্ডবে এই ঠাকুর ঘর সেখানে চলেছে। কাজে সেটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হতে পারে না। ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থ রক্ষা করার জন্য শুধু হিন্দু মুসলিম সেখানে করে যায়। গোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে যে সভা হয়েছে বাজারে, এই সভায় আজকে মোঠা এবং সিপিএম থেকে 25 পরিবারের 75 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন, বিজেপি এবং মোঠা থেকে। তো আমাদের সাথে আরও যোগাযোগ করছেন, আগামী দিনে আরও লোক যোগদান করবে। আমরা ইতিমধ্যে যোগদান করেছি, আমাদের রাজ্য সভাপতি এসেছেন, রাজ্যের যুব কংগ্রেস সভাপতি এসেছেন, আজকে জেলা সভাপতি এসেছেন। তো এভাবেই অনবরত আমাদের যে এই কাজ চলছে, সাথে মানুষ সন্তুষ্ট, কর্পোরের মানুষ আমাদের পাশে রয়েছেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নবাগতদের জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জয় হিন্দ। ব্লক কংগ্রেস জিন্দাবাদ, ব্লক কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, ভোট চোর করে ক্ষমতা। বাইক লয়ে যাইতে গেছে ওই কয়েকদিন আগে বাড়ির লগে আমার ঘরের লগে নাই ঘর বাইকে সব লয়ে গেছে। তুমি কতদিন পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে বাইক 7-8টা হারানো গেছে, ওনারা রাত্রের মধ্যে বয়না দুপুর টাইমের মধ্যে আমরা টাকা ঠাকারি শুধু ফাইনাল লেগা বয় তারা আন্না তাদের টাকা ফাইন তোলা হয় না, চেক পয়েন্ট মানে তাদের টাকা ফাইন তোলা হয় না। সময় এখানে ডেলি আইবা ওই দেখবা কেডা থাকে না থাকে দেখে ফোন করব 12টার সময়।
না না এমনি একটা কথা কইলে তো না আমরা রাত্রে কই খাই এই কথাগুলো শুধু পাইন খেলা কই দেই না তো আমরা তো না এই কথাগুলো প্রথম কয়েকদিন পড়ছে বানানোর পরে এরপর তো দেই না স্যার ঠিক আছে আপনারা আইলে তো আমরা ভালো লাগে ওই দিনে আইছেন যে ঠিক আছে আমি আপনার লোক কথা কইছিলাম ওই যে তারা ধরছিলে আমি কোনে কিন্তু ছাড়তে তাহলে আইছেন যে কিটা স্যার ভালো লাগছে আইছেন ঠিক আছে চুরিদারি হইছে রাত্রে হইলে বলি আপনারা যদি আমরা লোকে একটু বিচার না করেন তাহলে পাবলিক কেমনে আপনারা লোকে সহযোগিতা করেন আপনারা একদম ব্যক্তির রাবার কাটতে যাবো হ্যানতে আনে ওই হ্যানে সামনে বাড়ি হ্যানতে আনে না না রাবার তো হলে যাচ্ছে আপনারা ফাইন কাগজ লিখে দিলে কিন্তু স্যার রাবার খাট্টো গেছে স্যার একজন আয়া স্যার আমরা এই কথা কইতে আছিল কিছুক্ষণ আগে স্যার কিছুক্ষণ আগে আপনারা বলছেন যে আমরা আমার কথা হচ্ছে যেভাবে করবেন নেতাদের ক্ষেত্রে এভাবে চেক করা চেক করা হয় আমরা যেহেতু কাগজপত্র নাই আমরা ফাইন দিতে বাধ্য নেতাদের ক্ষেত্রেও আপনারা এবারে করেন চেক করেন আপনারা গাড়ির মধ্যে কিন্তু কিছুই নাই ফিটনেস বলতে কোনো কিছুই নাই আপনার মধ্যে আপনারা গাড়ির মধ্যে গাড়িটা দেখলাম আবার আপনারা গাড়িটা ভাড়ায় দিয়ে দিবেন গাড়ির মধ্যে আমি মিডিয়া বন্ধুদের দিয়া দিব মানে ওই যে ওনাদের ইয়াটা আমি মিডিয়া বন্ধুদের আমি ইয়াটা লইয়া লইছি তারা ফটোটা গাড়ির ফটো এবং কি যে তার যে ফিটনেস এইগুলি আমি মিডিয়ার মধ্যে দিয়া দিব আপনারা আমার বন্ধু ইয়া হিসেবে মিডিয়া বন্ধুদের ঘটনাটা হয়েছে ওই আমার বাইকটা আমি আউনের পরে আমার যে ইন্স্যুরেন্স ল্যাপস হয়ে গেছে পলিউশনটা ল্যাপস হয়ে গেছে পলিউশনটা ল্যাপস হয়েছে আমি ফাইনটা দিয়ে দিলাম তারা ফাইনটা দিয়ে দিলাম তো ফাইনটা দেওয়ানোর পরে আমরা যে একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা যে এখানে একটা গাড়ি আসছিল পুলিশের গাড়ি সেলাগাং থানার হ্যাঁ পুলিশের গাড়ি আসছিল যে পুলিশের গাড়ির মধ্যে কোনো কিছুই নাই রেজিস্ট্রেশন হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে সবই নীল এক কথায় কোনো কিছু নাই তো আমি ওনাদের একটা প্রশ্ন করলাম স্যারদের কাছে একটা প্রশ্ন করলাম যে আপনারা যে এখানে গাড়িটা রাখলেন আপনারা গাড়িটার মধ্যে কোনো কিছু না ফাইনটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নাকি আপনার ক্ষেত্রে কোনো কিছু নাই আপনারাই তো রুটের মধ্যে চলতে আসেন আমরাও ট্যাগ দিতে আসি আপনারাও ট্যাগ দিতে আসেন গাড়ির মধ্যে তো এটা রাখানো দরকার আছিল তো এর পরে ওনারা এই কথা বলানোর পরে গাড়িটা বাগাই দিয়ে দিল গাড়িটা এখন আপনারা দেখতে আসেন গাড়িটা নাই কিন্তু আমি ওই গাড়িটার আপনার কিটা কয় আপনারা যে গাড়িটার নম্বরটা আর যে গেছে গা যে কি নাই কিছুক্ষণ আগে আমরা দেপাশুরি পঞ্চায়েতের মধ্যে ওনারা দেপাশুরি পঞ্চায়েতের একজন নেতা আসছিল আমি নাম মেনশন করবো না আমার বড় ভাই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু উনি আসার পরে ওনার থেকে কোনো কিছু কাগজপত্র একটা কাগজপত্র চেক করলো না ওনার থেকে কিন্তু আমাদের থেকে কাগজপত্রগুলো সবার থেকে চেক করলো কোন থানাতে বসে আমরা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নেতাদের ক্ষেত্রে এগুলো নাই কোন জায়গাতে বসে আজকে আমি কাগজপত্রগুলি দেখলাম ওনার কাগজপত্রও কিছু না আপনারা যদি প্রয়োজন হবে আমি ওই যে ছবি তুলছি আপনারা ওই নেতার ছবি প্লাস ওই বাইকের ছবি আপনারা দেখতে পারেন মূলত এটা বসেছে লাগাং থানার থেকে কোন জায়গাতে বসে এটা দেবপাশুরির মধ্যে এখানে তারা বয় না ওনারা প্রতি দিনের বেলাও বয় হ্যাঁ রাত্রে বেলাও বয় দিনের বেলাও বয় রাত্রে বেলাও বয় তার বক্তব্য হচ্ছে আমরা থেকে যেভাবে ওনারা যে ফাইনটা নিলেন ওনার গাড়ির কোনো নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। তেলিয়ামোড়া জয়নগর এলাকায় আরিয়া দেব, যে বর্তমানে আগরতলা ভবন বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর ছাত্রী, 8ম শ্রেণী পর্যন্ত তেলিয়ামোড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলা থেকে পড়াশোনা করে।
বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যেই লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। তার এই সফলতার ফল তেলিয়ামুড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে। Myself Arya Dev, studying in Bhavan Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা গভর্নমেন্ট এমপ্লয়ি। প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম এর রাজ্য দফতরে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ RSS বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে
আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে, এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল, আর তাকে পুনরায় সংস্কারের জন্য আগরতলা পুর নিগমের কাছে অনুরোধ জানিয়েছিলেন পুলিশ দপ্তর। সেই অনুসারে আজ পরিদর্শনে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তাছাড়াও নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। পুজোর আগে মোটামুটি ঠিক করে রাখবেন, পুজোর পরে পুরো রাস্তা ঠিক করে দেবেন বলে জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যতটা পারা যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া বড় বড় করতে বড় বড় করতে গ্রাউটিং ঠিক আছে। কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের পকেটমধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা, এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকল্পমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি। এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। তার দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত আমাদের সরকার এবং মানুষকে, জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের 13তম কমিটির জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটার রয়েছেন মোট 92 জন এবং তাতে মোট 31 জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে থেকে 13 জন নির্বাচিত হবে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বিকাল 4টায় হবে গণনা। কেউ ভুট্টা আমরা দিয়েন একটু দেবেন।
ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে, 13 জনের কমিটি গঠন করা হবে। আর সকাল 11:30 থেকে নির্বাচন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। পশ্চিম ত্রিপুরার বাস জিপ চালক সংঘে সাংবাদিক সম্মেলন নাগেরজোলা তাদের কার্যালয়ে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আজ আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি, আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, মানে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালালে যাত্রী যখন শুরু হইতে তখন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এবার আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা। যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো গাড়ি। নাম্বারও যথাযথ গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। ভালো কথা, তাই নিয়ে গাড়ি টাইনে গেরিজে কাজ করে তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তাই গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি দিয়ে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে, কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই উদয়পুর আটকে দিছে। আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে, যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় রাখতো না, বনবাই দায় রাখতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়ি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব? তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে, কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না। নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন। তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেন, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো। তাহলে আমরা কেমনি কী করবো? এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো? তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা
আপনারা বলব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে, তারপরে আমাদের এই যতনবার যাইতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, সেই কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য, এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উত্তরপুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, চাইতেছে আইতেছে, আমাদের আগরতলা গাড়ি কোন দিচ্ছে। তারা যদি প্রতিনিয়ত এইরকম করে তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তাই মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরো মনে হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানে শোষণ করে। তাই না কি লিগা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কি লিগা করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি, বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধানিয়া তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাই না জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাই না জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ আমরা তো যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে, সবকিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উদয়পুর আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলোর প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানা নিচ্ছে। উদয়পুর হ্যাঁ, আমরা সরকারের দায় হস্তম, আমরা আইনের প্রতি আইনের দায় হস্তম, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব প্রধানমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে শ্রদ্ধায় শপথে পালিত হলো প্রয়াত সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পার্টির ডুকলি কমিটি, মহকুমা কমিটি পার্টির মহকুমা হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এবারে সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুণ দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী। অনেক নেতৃত্ব বয়সের পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী, এটা
পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে কোনো বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমরা বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সবকিছু করা হয়। তবুও তারপরেও অনুমতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আবার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সীতারাম তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোন দুর্বি, যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা থেকে করেছিলেন। তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াগের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দলগুলিকে নিয়ে জোর হয়েছিল, ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আসলে পাবো না, কিন্তু এই ধরনের যে নেতা যারা ধর্মনিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা সিট হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা নিয়ে কথা বলেছে। মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন সচিবালয় মন্ত্রীর চেম্বারে। The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. So I want to congratulate Kerala. It's my first time in the Northeast. Among the states. 2024 আমাদের 402 জনকে, এবার দিয়েছি আমরা 4000 জনকে দেব, 4000 জনকে দেব। দেখা গেল যে প্রথম শুরু করলাম, সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে, একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক, যেটা যে ভদ্রলোক ডাইরেক্টর জেনারেল, সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে, উত্তরপ্রদেশ ঘুরেছে, হরিয়ানা গেছে, উড়িষ্যা গেছে, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ গেছে, বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো, 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি, ওরা যা বললো যে 62 না, আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, সব জায়গায় যে আমরা 2 বছর লাগালাম। তো আমরা, এবং শুধু এরকম না, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে, অর্থাৎ প্রতি কানিতে 10,000 কেজি। আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন 62.1। আর কমল সেন করে একজন, আরোহন সেন,
উনি করেছেন 61.3 মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে 63, আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে 50 to 60 মেট্রিক টন। আমরা এবার আমাদের যে 5 কোটি টাকা নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট RKBOতে দিয়েছে, এটা এবছর শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমরা আবার আপ টু 29-30 পর্যন্ত যাতে আলুতে আমরা স্বয়ম্বর হতে পারি, আমরা আরো 35 লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি। আমাদের 28-29 পর্যন্ত 29-30 পর্যন্ত এটা চলবে। আমরা হিসাব করে দেখেছি যে 28-29-এ আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব। 29-30-এ আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার, আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে, এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না। তো আলু খাওয়ার আলুর জন্য আমরা 29-30-এর মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব এবং আমরা প্রোডাকশন করে বহির রাজ্যে পাঠাতে পারবো, এটা আমাদের প্ল্যানিং। এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক, উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না, আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে। আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি, যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে, তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে। এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি, সার্টিফাইড দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি। প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলুর 1,55,000 মেট্রিক টন এবং 29-30-এ আমরা স্বয়ম্বর হব এবং সারপ্লাস হবে, আর 28-29-এ হবে বীজের ক্ষেত্রে। এবং আমরা এখন উৎপাদন হচ্ছে 1,46,000 মেট্রিক টন। তো আপনাদের জানানোর জন্য বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছে। সজল দেবনাথকে প্রেজেন্ট ছিল না, কিন্তু বাকিরা প্রেজেন্ট ছিল। সেখানে বলছে এত প্রোডাকশান শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এবং আমাদের ঠিক উল্টো, তারা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচণ্ড গরম, আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচণ্ড ঠান্ডা, এবং সেই সময় তাদের হারভেস্টিং হয়, তাদের তখনই আলুটা প্রোডাকশন হয়। সেজন্য আমরা এই সামনে যে জুন জুলাই মে জুন তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে, উনি ইনভাইটও করে গেছেন। এবং এই জন্য রাজ্য সরকার থেকে কোনো পয়সা লাগবে না, তারাই সমস্ত খরচ দেবে। এর আগেও আমাদের এই টেকনোলজি আনার আগে তারা আমাদের এই রাজ্যের আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিলো, সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে। তো আজকে আমি এই ব্যাপারে খুশি যে হাইয়েস্ট প্রোডাকশান যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট ছিল, এই সংকট আমরা আশা করি কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারব। এনিথিং মোর? কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, যত্নবান নিতে হবে কন্যা সন্তানদের, কারণ একটি কন্যা সন্তান সমাজ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানদের অগ্রাধিকার
দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালীটিলা এলাকায় জনগণদের সাথে মত বিনিময় সভাতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দাদা আমি অনেক টাকা পড়া আমার এসডিএম থেকে আমার কাছে আমি সই সারা একবার কান্দে দুধ দেন আর বার যদি না কান্দে দুধ দেন না এমন তে আমরাও কইবেন যে আনন্দ হয়ে যে আমি আনন্দিত বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালীটিলা মহারানীপুর, আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলি হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজটা এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইলেও আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে, ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। ওই আমার তো দেখছে না রাখো কেন রাখো সবগুলো খোলো সব খুলে যা আছে সব রাখো দুই নিয়ে পড়বো সব উপরে রাখো সব উপরে রাখো প্যাকেটটা খোলো দাও উল্টাও না প্যাকেটটা খোলো ওই তোমরা মোবাইল দিকে দেখো এমনি পাইবেন আপনারা লবণ সহ সব সাইকেলে একটা মন করছে নিচে হয়ে যাবে বসে যাব নিচে রাখি না নিচে হইলে না খুব বড় জায়গা লাইক বড় পত্রিকা হইলে আবার সুন্দর হইল না না কাগজ আছে কাগজ সুন্দর আছে একটা ভিডিও খুলে রে দেখলাম আটা এটা বাইক আগে দিয়েছে প্রথম কাম করে না সাউন্ড করে না সব লাগতো না তো একটা কোন নিলে ওই বাইক হইব কোনটা সব দিলা কোনটা ইচ্ছে দুইশোটা দুইটা কম থাকতে পারে একটা সবাই মিললা দুরাকোনা ওয়ার্ড নাম্বার 1 কেজি আর অ্যাপ্রক্স 1 কিলো টোটাল ওয়েট ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুশে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথারীতি আমরা এনডিপিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার প্যান্থলা সাইড থেকে আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ সিজার করেছি। এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামউদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভালোভাবে দশটার সময় 8টা শোনা যায় ওরিবেলা করে আইতাছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই কইতেছে আরে কি তুইছি কেন কেউ কইতে এই দিক দিয়ে কইতে 12 বেল দিয়ে কইতে আইয়া আমরা দেখতাম চলো আইসি আর সেটা দেখি এরা লাশ আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন কেউ কইছে এখন আমি ওই 12 বেল থেকে আইসি। তাহলে এখানে আমরা হইতো না, এখানে কষ্ট করা হইতো না। এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনো কোনটুন হয়েছে এখানে আমরা যে দিতাম আমরা দিতাম না, এখানে কষ্ট করতাম। তা আরেকজন লোক হয় আমরা এখানে করবো, আমরা কইছি না এখানে হইতাম কর্ম এইখানে। এরপরে আমরা দেখি সামালতে পারি না, এরপরে তারা ঠিক আছে নেমুক আমরা লাস্ট গাড়ি আইক আমরা নেমুকা কইয়াও ওই পুলিশ গাড়ি ফোন করছে। হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি অবস্থান আই ওই পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাকি হরতাছে আর এখানে তারা হয়েছে তুলো মুন্ডা নিয়ে। এরপর দেখি আমরা সামর্থ্য পারি না, আমরা প্রধানরে ফোন করছি, মেম্বারের উপপ্রধানরে ফোন করছি, মেম্বারে ফোন করছি যে তোমরা আইও আমরা এমনি তোরা কইতাছে আমরা না কথা মানে না কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি না। এরপরে মেম্বার গেছে উপপ্রধান গেছে গিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ আপনারা এখন যান। এমনি প্রধানরা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানরা ধরে লিছে বলিছে। এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই সিকুর দিতেছি, প্রধানের সময় ধরে লিছে। এই সময় ওই কইতে যে কেটা আইছে কিন্তু শ্মশান বন্ধু আছে আর লোক যে কইতে আইছে তাও আমরা কইতারি না ধরে লিছে। এরপরে কেন ওইটা নিবাংশ হয়েছে পরে তো যারা যার বাড়ি করে গেছে আমায়। তারপরে দেখা যেতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে। তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ? তাইলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করলাম যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না আমরা তাকে গেলাম এখানে আমরা পদত্যাগ করে দিলাম সব আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে। কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম আমরা সিপাহী ওরা যতলা আছে সবাই। না আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনে পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ।
আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা, আছে আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি, আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভাররে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, মানে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালালে যাত্রী যখন শুরু হইতার তো তখন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না, তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা বল। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এবার আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার, তাই নিয়ে গেছে ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা যথাযথ আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো, গাড়ি নাম্বারও যথাযথ গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে, ভালো কথা তাই নিয়ে গাড়ি টাইনে গেরিজে কাজ করে, তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে, উদয়পুর তাই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে, এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে, কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে না। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না, রাজারবাগ দায় রাখতো না, বনবাই দায় রাখতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না, আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না, তাহলে আমাদের গাড়ি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে, এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুদ সহকারে কয়েকদিনে তারা দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে, কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেন, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা আপনারা কইব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবার যাইতে মুখে গাড়ি আটকানো আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকানো আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, সেই কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজোড়াটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজোড়াটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং
আপনার কাছে আমরা এই দিতে চাই। আমরা ওখানে আপনারা জানাইছি আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে আইতাছে আমাদের আগরতলা গাড়ি কোন তারা যদি প্রতিনিয়ত এইরকম করে তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু বন্দ্যোপাধ্যায় দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো যাটা ব্যবহার করবো এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তাই মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানে শোষণ করে। তাই না কি লিগা করতেছে কোনো কিছু তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কি লিগা করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধানিয়া তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাই না জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাই না জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা আমরা করতে পারি না। না আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, টাইনের যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে সব কিছু করছি, তাই আইসে না কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উদয়পুর আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হয়েছে। উদয়পুর হ্যাঁ আমরা সরকারের দ্বারস্থ, আমরা আইনের প্রতি আইনের দ্বারস্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব প্রধানমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটে তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে, আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম দাদা আমাকে বলে ডেকেছে, বলে আমি ডাকিনি, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে, ও ফোন করে ওই ওখানে যায়, ও ডেকেছে, ওর কাছে গেলাম, গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি গুসানি আর বাধা করে আরো হঠাৎ আমি কি করলাম। আপনার নাম? আমার নাম দীপক। কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বন্ধ আছে সিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গা বাজার, আর আমরা উদয়পুর গন্ডাছড়া তো ধলাই, ওরাও আমরা উদয়পুরের দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে ওরাও বন্ধ রাখবো।
যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলো, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি চলছি। কিন্তু ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক নাস্তা করছে প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাটিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ, যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300 থেকে 400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, যতনবাড়ি, উদয়পুর, অমরপুর, পান্ডাছড়া, রসিয়াবাড়ি সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি, কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি, লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে, ওই জায়গায় ছবি উঠে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ফাইন করে দেয়। যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000-30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। হলো আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাস স্টেশন নাগরদোলা থেকে বার হই, ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে, আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? তারা এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449, গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে, অনেক হেলথে ভর্তি করেছে। পূজার আগে আমি গড না, যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিইং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। Why? এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে 4th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখে সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন। পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, এই পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ডাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে। এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি, কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করেন, কাউকে বলবো না,
কম্পিউটার বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটার কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নাই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য আপনারাও সহযোগিতা করবেন। আর মোবাইল আমি খেপে যাই, কিন্তু মোবাইল রিসিভ করি, রাতে 3টা টেস্ট করেন, আজকে টেস্ট করেন না, আপনি রিসিভ করেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনার মানে যারা বিদ্যুৎ কর্মীরা রয়েছেন অফিসে সব না করলে রিসিভ করেন না ওনারা। কে বলছে? অনেকগুলি অভিযোগ। সাম পার্সেন্ট, ফিউ পার্সেন্ট, নাও সাম, ফিউ, এখানেই তো বলছে, সামনে বলছে কয়েকজনের সম্বন্ধে অভিযোগ আছে। উই আর টেকিং স্টেপস। আমি পুজোর আগে তাদের সরিয়ে দিলে বিদ্যুৎটা দিকে চালাবে, তাদেরকে আমরা শুধরাই না। ওই সকল বিদ্যুৎ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে এটা এখানে বলার দরকার নেই, এটা আমার ইনার ম্যাটার, এটা আমি তাদেরকে বলে দেবো। অলরেডি যা বলা বলে দিয়েছি। তারা প্রমিস করেছে আমাদের আরও ওভার টাইম কাটবে। আপনারা জানেন পূজার সময় কোনো বিদ্যুৎ কর্মী ছুটি নেই, সবাই ছুটি আছে। আপনিও কিন্তু আপনার মিসেসকে নিয়ে ঘুরবেন, ওরা কিন্তু করতে পারবে না। সুতরাং সবাই উদ্দেশ্যেই বলছি, সবাই মিলেই চলতে হবে, একা কেউ পারবে না। আপনারাও সহযোগিতা করবেন। আমার জনপ্রতিনিধি যারা আছে তারা খুব ভালো মানুষ, ভীষণ পপুলার এবং এরিয়া। এবং আমি কিন্তু শুধু বিদ্যুৎ নিয়ে একটা মহকুমাতে কিন্তু মিটিং করতে এসেছি, অন্য জায়গায় করতে যাইনি। আমার চোখে ধরা পড়ছে ওদের সামথিং ইজ গোয়িং রং। ঠিক আছে, থ্যাংক ইউ। Myself Arya Dev, studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার
যোগাযোগ হয়েছে? আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই। তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার এমনি বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद 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 लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम इनकलाब হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি ঠিক আছে इनकलाब इनकलाब यार मजदूर আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন
এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে, এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকে। বাইরের কথা কইছেন, বাইরের কথা কইছেন। এটা মিলে সেন্ট্রাল থেকে আমরা যে একটা জায়গাটা পেয়েছি যতটা পাওয়া যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা পক্ষে এলাও করে এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া একটু বড় বড় করতে বড় বড় করতে বলি গ্রাউটিং। আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, তো আমাদের পকেট মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করব। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিনরাত আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করব রাস্তার দ্রুত সংস্কারের জন্য।
যাও একজন তারা ছিল বড় বানাইছে তুমি তো মুখ খোলা পরে ওই দাদা একটু বাস করে কেউ ভুট্টা আমার দিয়েন না না আরে দেব জঙ্গল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন আরিয়া নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে, 13 জনের কমিটি গঠন করা হবে। সকাল 11:30 থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। এটা সংশোধনবাদী হয়ে গেছে। সিপিআইএমএল বলতো এটা সামাজিক, সোভিয়েত ইউনিয়নকে যেমন তারা বলতো সামাজিক সাম্রাজ্যবাদী শক্তি, ঠিক একইভাবে আমাদেরকেও চিহ্নিত করার চেষ্টা হয়েছিল যে এখানে আমরা সঠিক রাস্তায় সঠিক পন্থায় অগ্রসর হচ্ছি না। তাহলে বড় পার্টি সোভিয়েত ইউনিয়নের পার্টি কমিউনিস্ট পার্টি, অন্যদিকে চীনের পার্টি সবচাইতে বেশি জনসংখ্যার দেশ সিপিআইএমএলকে সমর্থন করছে, সোভিয়েত ইউনিয়নের পার্টি সিপিআইকে সমর্থন করছে। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলতাম না বা কারোর পক্ষ সুনির্দিষ্টভাবে বলতাম না। আমরা সোভিয়েত ইউনিয়নের যে ভালো জিনিস আমরা ভালোকে ভালো বলতাম, আর সোভিয়েত ইউনিয়নের যে ত্রুটি দুর্বলতা সেটাও আমরা আমাদের পার্টির বিভিন্ন ডকুমেন্টে তুলে ধরতাম। ঠিক একইভাবে ওই চীনের যে কথা আছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এটা কি করে হয়? আরেকটা দেশের একজন মানুষ আমাদের দেশের চেয়ারম্যান কি করে হবে? আমরা সেটাকে মানতাম না, বা তাদের যে নীতি নিয়ে তারা চলছিলেন সেটাকে মানতাম না আমরা। আপনারা যারা বয়স্ক, যারা 60 বছরের উপর যাদের বয়স, যারা রাজনীতির খবরাখবর যারা রাখেন, জানেন এখানে মহারানীতে, উদয়পুর মহকুমার মহারানীতে, সেখানে ছোট্ট কিছু জমির মালিক এলফুস মিয়া, সেই এলফুস মিয়াকে এখানকার নকশালবাদীরা তারা খতম করেছিল, গুলি করে মেরেছিল এলফুস মিয়াকে মহারানীতে, উদয়পুরের। এই খবর, এই উদয়পুরের মহারানীর খবর বেইজিং রেডিও থেকে, অর্থাৎ পিকিং রেডিও থেকে, চীনের রাজধানী পিকিং রেডিও থেকে আপনারা দেখবেন আগরতলা স্টেশনের রেডিও স্টেশনের কাছাকাছি বাংলায় চীনের একটা খবর বলে, সম্ভবত রাত 8:30 আগে 8:30টার সময় বলতো। সেই চীনের সেখানে রেডিও স্টেশন থেকে বাংলায় সেখানে খবর বলছে এখানে বিপ্লব শুরু হয়ে গেছে,
ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে এখানে জোরদার এলফুস মিয়াকে খতম করার মধ্য দিয়ে এখানকার বিপ্লবীরা তারা এখানে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। তাহলে এই সমস্তগুলো চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভুল ছিল। আমরা কিন্তু কারোর পক্ষ ছিলাম না, পুরোপুরি কারোর বিপক্ষ ছিলাম না। পরবর্তী সময়ে দেখা গেল যে সিপিআইএল লাইন ভুল বলে পরিচিত হয়েছে, সিপিআইএমএল এর লাইন ভুল বলে পরিচিত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো, চীনের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো। ওই তো আগামী 20-21 তারিখ আমাদের পার্টির পলিট ব্যুরোর একটা টিম চীনের পার্টির আমন্ত্রণে সেখানে চীনে যাবেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য। তাহলে এইরকম একটা পরিবেশ তখন 1991 সালে বিশাল সমাজতান্ত্রিক দুনিয়ার যে মধ্যমণি ছিল সোভিয়েত ইউনিয়ন, তার যখন বিপর্যয় ঘটল সমাজতান্ত্রিক ব্যবস্থার, এই বিপর্যয়ের পর আমি যে কথা বলছিলাম যে যখন কমিউনিস্ট পার্টির অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা তাদের নাম পাল্টে ফেলছে, সাইনবোর্ড সরিয়ে ফেলছে, তখন আমাদের দেশে এর উপরে আমাদের পার্টি একটা ডকুমেন্ট যে আমাদের পার্টির এখনকার সময়ের লাইনটা কি হবে। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি কমিউনিস্ট পার্টি থাকব, আমরা কিভাবে চলবো এখন। সেই সময়ে একটা পার্টির কংগ্রেসে একটা ডকুমেন্ট উপস্থাপিত করা হয়। এই ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে পার্টির পলিট ব্যুরো দায়িত্ব দিয়েছিল কমরেড সীতারাম ইয়েচুরিকে। আমরা কমরেড সীতারাম ইয়েচুরি কিন্তু ওই সময়ে আমাদের পার্টির লাইন সম্পর্কে ওনার ডকুমেন্টটা রেডি করেন এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই তার মধ্যে এডিশন অল্টারেশন হবে, নিশ্চয়ই পলিট ব্যুরো আলাপ আলোচনা, সেন্ট্রাল কমিটি আলাপ আলোচনার ভিত্তিতে, এবং পরবর্তী সময়ে সেটা পার্টি কংগ্রেসে উপস্থাপিত হয়। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই কংগ্রেস পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস সৃজন দেব, রাজকুমার চৌধুরী, অনেক নেতৃত্ব কারণে হারিয়েছে। বয়সের ভারে এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দ ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমি বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সব কিছু করা হয়। তবুও তারপরেও উন্নতি বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, এই সীতারাম ইয়েচুরিকে যেন আমার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরেও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সীতারাম তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোনো দুর্নীতি, যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা সেখানে করেছিলেন। কারণ তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসেবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াগের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল, সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল। এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে
ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক গণতান্ত্রিক এই দলগুলিকে যে জোর হয়েছিল ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সেটা তারা কিছু না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আর সেটা পাবো না, কিন্তু এই ধরনের নেতা যারা ধর্ম নিরপেক্ষতার জন্য আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা স্মৃতি হিসেবে আমাদের সামনে থাকবে। এগুলো তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। 17 সালে যেদিন তিনি পার্লামেন্ট থেকে অবসর নেবে, আমি দেখেছিলাম এবং আমাদের পার্টির একটা শৃঙ্খলা আছে, আমাদের পার্টির গণতন্ত্র যেমন আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে, সবকিছু মিলিয়ে আমরা যে যা কিছু করতে পারি না। কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারা তো এই ধাপতে করে না। তারা বলতেন ধরেন তুমি গিয়ে বলো না সীতারামকে দিতে আমরাও দেব। সীতারাম যে তৃতীয়বার পার্লামেন্টে রাজ্যসভায় আনার জন্য কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেপি এমন কোন পার্টি ছিল না, শারদ পাওয়ারের পার্টি সহ এনসিপি সহ প্রত্যেকে চাইছিলেন সীতারাম যাতে তৃতীয়বার পার্লামেন্টে ফিরে আসে। কিন্তু আমাদের পার্টির নিয়ম সুতরাং সাধারণত সম্পাদক গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কংগ্রেস সীতারামকে অংশগ্রহণ করতে হতো। কাজে সম্ভব ছিল না পার্টি তার জন্য এত সুযোগ থাকা সত্ত্বেও রাজি হবে। It's my first time in the Northeast. Among the states. So I want to congratulate. Excellent. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. And সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হর্টিকালচারের যে গবেষণা কেন্দ্র যেটা নাগিছড়া, আমার সাথে ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাজীব ঘোষ রয়েছেন। আপনারা জানেন যে ত্রিপুরার অন্যতম ফসলগুলির মধ্যে আলু একটা বিশেষ জায়গা অর্জন করে রেখেছে ত্রিপুরাতে, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলু একটা ইম্পর্ট্যান্ট ফ্রুটস বা ফসল বলতে পারেন। আমরা আজকে খুশি দক্ষিণ আমেরিকার পেরু থেকে গতকাল আমাদের এখানে এসেছেন ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল পেরু, সাউথ আমেরিকা, ডক্টর সিমন হেক। উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নীরজ শর্মা। ওনারা গতকাল এসেছেন এবং আমাদের নাগিছড়া ভিজিট করেছেন, কৃষকদের সাথে মিটিং করেছেন। আমাদের রাজ্যে 23,746 জন কৃষক বর্তমানে, 47,637 কানি জমিতে, যেটাকে আমরা হেক্টর যদি বলি 7,622 হেক্টর জমিতে আলু চাষ করেন। দেখা যাচ্ছে আলু প্রতি কানিতে গড় উৎপাদন ছিল এতদিন
3065 কেজি, হেক্টর হলো 19.16, অর্থাৎ 1 হেক্টর জায়গায় গড়ে ত্রিপুরাতে আলু উৎপাদন হতো 19.16 টন, মেট্রিক টন। এবং আমাদের রাজ্যে এই আলুর বীজ কোথা থেকে আসতো? এতদিন আসতো জমিতে যারা আলু চাষ করত সেই আলুর বীজটা রেখে দিত, অথবা গোলবাজার থেকে কিনে নিত, অথবা পশ্চিমবঙ্গ থেকে আনতো, অথবা পাঞ্জাব থেকে আনতো। কিন্তু এই যে আনতো, আদৌ তার গুণমান কতটুকু কোনো গ্যারান্টি ছিল না, সোর্স কি এটাও ছিল না। এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না। পরবর্তী সময় আমরা আমাদের রাজ্যে, আমাদের সময় নয়, আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস। টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করলাম। আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না, তা হয় না। সরকার যে আমলে যেটা হোক, টিপস পদ্ধতিতে আলু চাষ শুরু হলো। টিপিএস, ট্রু পটেটো সিড। দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে, এবং গবেষণা কেন্দ্র ছাড়া সাধারণত করা যায় না। এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল, কারণ গবেষণা কেন্দ্র ছাড়া, নাগি ছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই, ব্যয়বহুল। কিন্তু ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু প্রোডাকশন হিউজ হতো না। এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন, আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে। আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য? যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে, 1,55,000 মেট্রিক টন, সরি, হ্যাঁ। আমাদের দরকার, আমাদের হচ্ছে কত? 1,46,000 মেট্রিক টন। এবং এটা আমাদের লাগে কত? 1,55,000 মেট্রিক টন। এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না, 18 জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতির, সেজন্য মার্কেটে ভালো চলতো না। সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি। কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে, এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কি দেবে? টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে
বহির্রাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা 2000 একটা এই আপনার দিবানি দুটা দিলে একটা ওই জুল হেরা গিয়ে কাঠটা বিয়ে রোদে রোদে গিয়ে আনছে হেরা দিয়ে একটা দেওয়া আপনার যে সুযোগ আমরা সর্বস্ব ফিরে করতে পারবো, যারা 3000 আমরা গড়ে বাড়তে দিতে পারবো, এটা কোনো আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, রাজ্য আমাদের, পঞ্চায়েত আমাদের। আপনি পাতা পয়সা যে আনন্দ হয়েছে, আমি আনন্দিত। কোন সমস্ত একবার কান্দে দুধ দেন, আরবার যদি না কান্দে দুধ দেন না আমরাও কইবেন বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালিটিলা মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলে হাতি। এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে তাদের হাতি, বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে, এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য বেটি, আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি
ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে, মহিলাদের কি করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে। ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। লিমিটেড দিছে ওটা দেন 1.5 কেজি করে ধরুন স্যার কোড়া ওটা দেন না নিলে কোড়া মাপটা কইরা একটা আর এটা সব একই বইটা একই তো আপনারা এমনি কেজি তো কেজি পালা 20 কেজি দেও বুঝে 4 কেজি করে ঢালাম 4 কেজি করে ওটা কোড়া আছে 15টা আর মাগুর আপনার 1.5 কেজি আছে 1.5 কেজি 5.5 কেজি 1.5 কেজি উপর আছে কিন্তু 1.5 কেজি ধরুন লাগবে 1.5 কেজি 1 কেজি 500 আর কি আঙ্গন ভাই মিলো পড়া 15টা ঠিক গেল আর এদিকে আছে 26টা 1 কেজি আছে 26টা 1 কেজি 26টা এনা 50 কেজি মারা এটা ওই 50 গ্রাম 50 গ্রাম 1 কেজি ধরো এটা করা আছে কেজি ওইনা 26টা স্যার ও আগে জায়গায় ওই আংটি সিসি তরকারি কে যত খাবে না দোকানে দেখি ও কাশা দেবরা তুই খাবো না খাবো না দেবরা ফাসিং খেয়ে দে কাশা ডালাই রোড আপনি আপনি সিসি রোড করে দা সিটো দে দা সিটো দে দাম মগা করে মগা পারা কথা দিলো আরে তিন পারা নি লাল ফ্রেনি 40 দুটো দ্রা সিন্দুর সিন্দুর হ্যাঁ আরে তোরছে কে খাজে কেউ নাই হ্যাঁ আচ্ছা ওই ওই যে মার্কা আছে হেরার কাছে আসলে এটা কি তো ওই হলো সুন্নাস নাই যে প্রবলেম তামু ব্রাইট সিন্দুর লাইন আছে ও এটা মার্কের লাগে বলে ইউজ করে মনে হয় না সিন্দুর না খাই যাইরা খুলো নাই কেন না কাজে দেখ মুখ খুইলা এটা কি জিনিস 48 স্যার না বুড়ি সিন্দুর 500 দিব ওটা একটা ব্যাগ না এখানে না চেক করতে আচ্ছা ভাই লিখে দেখছি প্যাকেজ দাও খেলা এটা কমন দিতে আরে ও আতে কিছু ও হিনা নাই রাখা জানি না পুয়াটা চান্স লাগলে পুয়াতে খাইয়াটা তুমি পুয়াতে সব খাইতো আলু দিব যে দিবন চিন খাইনা মিলওয়াতে বুচুর খাইতাম খামে সে উঠতি মান দাও হিছো আরে আখবা সুই তো হই আইম ব্যাগ ব্যাগ দুগেলা ব্যাগে দুলো ভালো কিনতে স্যার এ স্যার এই আবার কাল শেষ আচ্ছা সাইডটা বে আমরা পাবলিকে আমার কাছে দিব ওকে দিব না আরে মানে বল পুরো নিয়ে দেও এখন নব দেখো মালিক কেন হয় না এক বছর দেন ভাই না এটা দেখলি কেমনে দিন না দেখো কি বড় বই গুলো কথা বলছি আচ্ছা শুনো ভিডিওটা বন্ধ করো কইরা আজকে সকাল 8:30 সময় একটা ইনফরমেশন আছে আমবাসা হৃদয়পাড়া 4টা গানের ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনের সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখিয়ে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি যখন শনাক্ত করি তখন দেখা গেছে ওইগুলির মধ্যে শুকনো গাঁজা যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজেয়াপ্ত করা হয়। প্রাইমারি আমরা এগুলি 102
সিআরপিসি ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে থানাতে আনি। আর নেক্সট কারোর জন্য আমরা কোর্টে ড্রাই গাঞ্জা ফরওয়ার্ডিং আমরা পাঠিয়ে দেবো। তারপরেও আজকে ভারতবর্ষে হিন্দুরা বিপন্ন, এই কথা বলতে আপনাদের তো লক্ষ্যে থাকা দরকার। হিন্দু দরদির কথা বলছেন, যদি ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হয়ে থাকে, হিন্দুদের অধিকার রক্ষা করে থাকেন, আমি জিজ্ঞেস করতে চাই গত 18 এবং 23 সালে বিধানসভা নির্বাচনের পর এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে কতটা হিন্দু বাড়ি চালিয়েছেন? আমিও তো হিন্দু সনাতনী, আমি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি। আমার গাড়িকেও তো 5 বার সেখানে ভাঙা হয়েছে, একাধিকবার সেখানে আক্রমণ করা হয়েছে। এইরকম সারা ত্রিপুরা রাজ্যে শত শত হিন্দুর বাড়ি জ্বালিয়েছেন রাজনৈতিক সন্ত্রাসের নামে। তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন, তাদের গাড়ি জ্বালিয়েছেন, তাদের বাইক জ্বালিয়েছেন। যদি হিন্দু দরদি ভারতীয় জনতা পার্টি হয়ে থাকে, আপনাদের সরকারের শাসনে হিন্দুর বাড়ি জ্বলবে কেন? শুধু হিন্দুর বাড়ি তো জ্বালাননি, সেই হিন্দুর বাড়িতে আপনারা বিরোধী দল করে সেই অপরাধে আক্রমণ করলেন। সেই বাড়িতে তো ঠাকুরের দেব দেবীর প্রতিমা ছিল, ঠাকুর ঘর ছিল। ওই হিন্দু মাটা প্রত্যেকদিন সেই ঠাকুরের আসনে পুজো দিতেন, প্রণাম করতেন, আরাধনা করতেন। সেই সমস্ত ঠাকুর ঘরগুলো তো আপনাদের এই স্বৈরাচারী শাসনে বিজেপি হারমাদের তাণ্ডবে এই ঠাকুর ঘর সেখানে চলেছে। কাজে সেটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু দরদি হতে পারে না। ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থ রক্ষা করার জন্য শুধু হিন্দু মুসলিম সেখানে করে যায়। গোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে যে সভা হয়েছে বাজারে, এই সভায় আজকে মোঠা এবং সিপিএম থেকে 25 পরিবারের 75 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন, বিজেপি এবং মোঠা থেকে। তো আমাদের সাথে আরও যোগাযোগ করছেন, আগামী দিনে আরও লোক যোগদান করবে। আমরা ইতিমধ্যে যোগদান করেছি, আমাদের রাজ্য সভাপতি এসেছেন, রাজ্যের যুব কংগ্রেস সভাপতি এসেছেন, আজকে জেলা সভাপতি এসেছেন। তো এভাবেই অনবরত আমাদের যে এই কাজ চলছে, সাথে মানুষ সন্তুষ্ট, কর্পোরের মানুষ আমাদের পাশে রয়েছেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নবাগতদের জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম, নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জয় হিন্দ। ব্লক কংগ্রেস জিন্দাবাদ, ব্লক কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, ভোট চোরে করে ক্ষমতা। বাইক লয়ে যাইতে গেছে ওই কয়েকদিন আগে বাড়ির লগে আমার ঘরের লগে নাই ঘর বাইকে সব লয়ে গেছে। তুমি কতদিন 500 এরিয়ার মধ্যে বাইক 7-8টা হারানো গেছে। ওনারা রাত্রের মধ্যে বয়না দুপুর টাইমের মধ্যে আমরা টাকা দিই, শুধু ফাইনাল লেগা বয় তারা আন্না তাদের টাকা ফাইন তোলা হয় না, চেক পয়েন্ট মানে 1000 টাকা ফাইন তোলা হয় না। সময় এখানে ডেলি আইবা ওই দেখবা কেডা থাকে না থাকে দেখে ফোন করব 12টার সময়। না না এমনি একটা কথা কইলে তো না আমরা রাতে কইতা এই কথাগুলো আমরা ডেলি পুলিশ আইতাছে এবং পুলিশ এনে শুধু ফাইল ফেলা থাকে না থাকলে ওই দেই না তো আমরা তো না
প্রথম কয়েকদিন পড়ছে বানানোর পরে এরপরে তো দেই না স্যার। ঠিক আছে আপনারা আইলে তো আপনারা ভালো লাগে ওই দিনে আইসেন যে ঠিক আছে আমি আপনার লোক কথা বলছিলাম ওই যে তারা ধরছিলে আমি কোনে কিন্তু ছাড়তে তাহলে আইসেন যে কিটা স্যার ভালো লাগছে আইসেন ঠিক আছে চুরিদারি হইছে রাত্রে হইলে বলি আপনারা যদি আমরা লোকে একটু বিচার না করেন তাহলে পাবলিক কেমনে আপনারা লোকে সহযোগিতা করেন। আপনারা একজন ব্যক্তির রাবার কাটতে যাবো হ্যান্ডে আনে ওই হ্যাঁ সামনে বাড়ি হ্যান্ডে আনে কাগজ লিখে রাবার খাট্টো গেছে স্যার একজন আয়া স্যার আমরা এই কথা কইতে আছিল কিছুক্ষণ আগে স্যার কিছুক্ষণ আগে আপনারা বলছেন যে আমরা আমার কথা হচ্ছে নেতাদের ক্ষেত্রে চেক করা আমরা যেহেতু কাগজপত্র নাই আমরা ফাইন দিতে বাধ্য নেতাদের ক্ষেত্রেও আপনারা এবারে চেক করেন আপনারা গাড়ির মধ্যে কিন্তু কিছুই নাই ফিটনেস বলতে কোনো কিছুই নাই আপনার মধ্যে আপনারা গাড়ির মধ্যে গাড়িটা দেখলাম আবার আপনারা গাড়িটা ভাড়ায় দিয়ে দিবেন গাড়ির মধ্যে আমি মিডিয়া বন্ধুদের দিয়া দিব মানে ওই যে ওনাদের ইয়াটা আমি মিডিয়া বন্ধুদের আমি ইয়াটা লইয়া লইছি তারা ফটোটা গাড়ির ফটো এবং কি যে তারা যে ফিটনেস এইগুলি আমি মিডিয়ার মধ্যে দিয়া দিব আপনারা আমার বন্ধু ইয়া হিসেবে মিডিয়া বন্ধুদের। ঘটনাটা হয়েছে ওই আমার বাইকটা আমি আনার পরে আমার যে ইন্স্যুরেন্স ল্যাপস হয়ে গেছে পলিউশনটা ল্যাপস হয়ে গেছে পলিউশনটা ল্যাপস হয়েছে আমি ফাইনটা দিয়ে দিলাম তারা ফাইনটা দিয়ে দিলাম। তো ফাইনটা দেওয়ার পরে আমরা যে একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা যে এখানে একটা গাড়ি আসছিল পুলিশের গাড়ি তেলাগাং থানার হ্যাঁ পুলিশের গাড়ি আসছিল যে পুলিশের গাড়ির মধ্যে কোনো কিছুই নাই রেজিস্ট্রেশন হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে সবই নীল এক কথায় কোনো কিছু নাই। তো আমি ওনাদের একটা প্রশ্ন করলাম স্যারদের কাছে একটা প্রশ্ন করলাম যে আপনারা যে এখানে গাড়িটা রাখলেন আপনারা গাড়িটার মধ্যে কোনো কিছু না ফাইনটা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নাকি আপনার ক্ষেত্রে কোনো কিছু নয় আপনারাই তো রুটের মধ্যে চলতে আসেন আপনারা আমরাও ট্যাগ দিতে আসি আপনারাও ট্যাগ দিতে আসেন গাড়ির মধ্যে তো এটা রাখানো দরকার আছিল। তো এর পরে ওনারা এই কথা বলানোর পরে গাড়িটা বাগাই দিয়ে দিল গাড়িটা এখন আপনারা দেখতে আসেন গাড়িটা নাই কিন্তু আমি ওই গাড়িটার আপনার কিটা কয় আপনারা যে গাড়িটার নম্বরটা আর যে গেছে গা যে কি নাই কিছুক্ষণ আগে আমাদের আমরা দেপাশুরির পঞ্চায়েতের মধ্যে ওনারা দেপাশুরি পঞ্চায়েতের একজন নেতা আসছিল আমি নাম মেনশন করবো না আমার বড় ভাই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু উনি আসার পরে ওনার থেকে কোনো কিছু কাগজপত্র একটা কাগজপত্র চেক করলো না ওনার থেকে কিন্তু আমাদের থেকে কাগজপত্রগুলো সবার থেকে চেক করলো কোন থানাতে বসে আমরা শুধু আমরা জনগণের ক্ষেত্রে নেতাদের ক্ষেত্রে এগুলো নাই কোন জায়গাতে বসে আজকে আমি কাগজপত্রগুলি দেখলাম ওনার কাগজপত্রও কিছু না আপনারা যদি প্রয়োজন হবে আমি ওই যে ছবি তুলছি আপনারা ওই নেতার ছবি প্লাস ওই বাইকের ছবি আপনারা দেখতে পারেন। মূলত এটা বসেছে লাগাং থানার থেকে কোন জায়গাতে বসে এটা দেবপাশুরির মধ্যে এখানে তারা না ওনারা প্রতি দিনের বেলাও বয় হ্যাঁ রাত্রে বেলাও বয় দিনের বেলাও বয় রাত্রে বেলাও বয়। তার বক্তব্য হচ্ছে আমরা থেকে যেভাবে ওনারা যে ফাইনটা নিলেন ওনার গাড়ির কোনো নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। তেলিয়ামোড়া জয়নগর এলাকায় আরিয়া দেব, যে বর্তমানে আগরতলা ভবন বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর ছাত্রী, 8ম শ্রেণী পর্যন্ত তেলিয়ামোড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলা থেকে পড়াশোনা করে। বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যেই লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। তার এই সফলতার ফল তেলিয়ামোড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামোড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে। Myself Arya Dev.
studying in Bhavans Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেন্টটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা গভর্নমেন্ট এমপ্লয়ি। প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম এর রাজ্য দফতরে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। আজকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ RSS বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি, এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য, এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার
প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে। পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল, আর তাকে পুনরায় সংস্কারের জন্য আগরতলা পুর নিগমের কাছে অনুরোধ জানিয়েছিলেন পুলিশ দপ্তর। সেই অনুসারে আজ পরিদর্শনে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তাছাড়াও নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। পুজোর আগে মোটামুটি ঠিক করে রাখবেন, পুজোর পরে পুরো রাস্তা ঠিক করে দেবেন বলে জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যতটা পারা যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া বড় বড় করতে বড় বড় করতে গ্রাউটিং ঠিক আছে কিন্তু আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে, আমাদের পকেটমধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে, আমরা ভিজিট করবো। আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে, মনিকা দাস দত্ত মহোদয় আছে, আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, প্রকুরমেন্টের যিনি মানিক দাস এবং অন্যান্য পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিকরা, আমাদের আগরতলা পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা, এটা প্রায় 2.30 প্রায় হবে। দুইটা পার্টে এটা নেওয়া আছে, একটা এএমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায়। পুজোর আগে করা সম্ভব হয় না, পুজোর পরে করবো, কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায়। আমি পূর্ত দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি, তারাও সম্মত হয়েছেন, করার চেষ্টা করবেন। আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন 5 বোধ না 5 তা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো। সার্বিক এই এলাকায় যারা বসবাস করে, এই কোয়ার্টারে যারা অধিবাসী, আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে, তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন, রাস্তা ব্যবহার করতে ভালোভাবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও। তো যাই হোক, আমরা চেষ্টা করবো রাস্তা দ্রুত সংস্কারের জন্য। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের 13তম কমিটির জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটার রয়েছেন মোট 92 জন এবং তাতে মোট 31 জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে থেকে 13 জন নির্বাচিত হবে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বিকাল 4টায় হবে গণনা। জঙ্গল কেউ ভুট্টা আমার দিয়েন একটু দেবেন। ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন নির্বাচনে টোটাল 31 জন প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে 13 জন নির্বাচিত হবে, 13 জনের কমিটি গঠন করা হবে। সকাল 11:30 থেকে নির্বাচন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট গণনা শুরু হবে। পশ্চিম ত্রিপুরার বাস জিপ চালক সংঘে সাংবাদিক সম্মেলন নাগেরজোলা তাদের কার্যালয়ে।
ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আছে আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি। আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। গাড়ি না চালালে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা বল। তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এবার আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু দামি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা। যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো গাড়ি। নাম্বারও যত দুটা নিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়িটা নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমরা কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে, উদয়পুর তেনে গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে, আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে, যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করি, তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় রাখতো না, বোমাবাই দায় রাখতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়ি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেন, তাহলে তারা রাস্তা জাম করে দেবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা আপনারা কইব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবার যাইতে মুখে গাড়ি আটকানি আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকানি আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজোলাটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজোলাটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং
আপনাদের কাছে আমরা এই দিতে চাই। আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে। আমাদের আগরতলা গাড়ি কোন তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু বন্দ্যোপাধ্যায় দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব। শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানে শোষণ করে। তাই না কি লিগা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কি লিগা করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টি, কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধানিয়া তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না। উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে, প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধহয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ তাইনের বক্তব্য তাই কি চাইতেছে এটা আমরা করতে পারি না। না আমরা তো তাই যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আমরা যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকরা ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উদয়পুর আসবে তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ি শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কি ওনার রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানা নিচ্ছে। উদয়পুর হ্যাঁ, আমরা সরকারের দ্বারস্থ, আমরা আইনের প্রতি আইনের দ্বারস্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব প্রধানমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে শ্রদ্ধায় শপথে পালিত হলো প্রয়াত সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পার্টির ডুকলি কমিটি, মহকুমা কমিটি পার্টির মহকুমা হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এবারে সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুণ দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী। অনেক নেতৃত্ব বয়সে পার্টির সম্পাদক মন্ডলী, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৃজন দেব, রাজকুমার চৌধুরী। এটা পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে, এই শব্দটি ব্যবহার করেছে, পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে। সীতারাম আসলে তো সীতারাম তাদের প্রশংসা করে একটু বক্তব্য করতেন না, তাদের এই সমস্ত যে জনবিরোধী কাজ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, এই সমস্ত বিষয়গুলো থেকে চলে যাচ্ছে। তারপরে বলছে পার্লামেন্ট থেকে একটা নক্ষত্র চলে যাচ্ছে এবং বলেছেন যে আমরা বড় করে বলছি সিপিআইএম জেনারেল সেক্রেটারি হলো, উনি পার্টির সেক্রেটারি, যে জেনারেল সেক্রেটারি হলো উনি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনাদের পার্টিতে সেই ধরনের সিদ্ধান্ত হয়, সেভাবে সবকিছু করা হয়। তবুও তারপরেও বলছে, তবুও আমি পার্লামেন্টের পক্ষ থেকে বলছি
144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি এই সীতারাম ইয়েচুরিকে যেন আবার পার্লামেন্টে পাঠানো হয়। যদিও সিপিআইএম 2 টার্মের বেশি কাউকে পাঠায় না রাজ্যসভা থেকে, তারপরও বলছে তাকে পাঠানো হয়। কিন্তু সীতারাম তো ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কি করে যাবে? তখন আমাদের কোনো এমএলএ নেই। সেখানেও বলেছে কোন দুর্বি যদি সিপিআইএম রাজ্যে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত কোন রাজ্য থেকে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি, এমন কথা পর্যন্ত বলেছে। এই হচ্ছে সীতারাম ইয়েচুরি। কিভাবে এখানে আস্থা অর্জন করেছিল সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, পার্লামেন্টের দল, সব জায়গাতে এই ঘটনা থেকে করেছিলেন। কারণ তার যে জনগণের সাথে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, এই যে বিষয়গুলি সেখানে আমরা দেখেছি। সাংসদ হিসাবেও তার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনারা জানেন সীতারাম ইয়েচুরি তার প্রয়াগের পর আমরা স্মরণ সভা করেছি। দিল্লিতেও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা স্মরণ সভা হয়েছিল। সব দল এসেছিল সেখানে, ডিএমকে, কংগ্রেস, এনসিপি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া সবাই সেখানে এসেছিল। এবং সবাই বলেছে যে এই যে সীতারাম ইয়েচুরি প্রশংসা করেছে তারা, এবং তারা সবাই বলেছে যে সীতারাম ইয়েচুরি না থাকলে ইন্ডিয়া ব্লক তৈরি হতো না। গত লোকসভা নির্বাচন আগে সমস্ত রাজনৈতিক গণতান্ত্রিক এই দলগুলিকে নিয়ে জোর করেছিল ইন্ডিয়া ব্লক আমরা তাকে বলি, বলছে সীতারাম ইয়েচুরি না থাকলে সম্ভব হতো না, এটা বলেছে তারা। কাজে আমরা সীতারামকে আর সেখানে পাবো না। কিন্তু এই ধরনের নেতা যারা ধর্ম নিরপেক্ষতার জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছেন, এটা সিট হিসেবে আমাদের সামনে থাকবে। এই কথা তারা বারে বারে কথাগুলি বলবার চেষ্টা করেছে, সব দলের নেতা এই কথা বলেছে। মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন সচিবালয় মন্ত্রীর চেম্বারে। Excellent. The quality is excellent. And one thing I would like to point out is the commitment by the team over many years. I think we started working here in the 1980s. So I want to congratulate Kerala. It's my first time in the Northeast. Among the states. 2024-এ আমাদের 402 জনকে, এবার দিয়েছি আমরা 4000 জনকে দেব, 4000 জনকে দেব। দেখা গেল যে প্রথম শুরু করলাম, সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে, একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক, যেটা যে ভদ্রলোক ডাইরেক্টর জেনারেল, সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে, উত্তরপ্রদেশ ঘুরেছে, হরিয়ানা গেছে, উড়িষ্যা গেছে, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ গেছে। বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো, 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি, ওরা যা বললো যে 62 না। আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, সব জায়গায় যে আমরা 2 বছর লাগালাম। তো আমরা, এবং শুধু এরকম না, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে, অর্থাৎ প্রতি কানিতে 10,000 কেজি। আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন 62.1। আর কমল সেন করে একজন, আরোহণ সেন, উনি করেছেন 61.3 মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে 63, আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে 50 to 60 মেট্রিক টন। আমরা এবার আমাদের যে 5 কোটি টাকা নিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আরকেবিওতে দিয়েছে, এটা এবছর শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমরা আবার আপ টু 29-30 পর্যন্ত, যাতে আলোতে আমরা স্বয়ম্বর হতে পারি, আমরা আরো 35 কোটি 53 লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি।
আমাদের 28-29 পর্যন্ত 29-30 পর্যন্ত এটা চলবে। আমরা হিসাব করে দেখেছি যে 28-29-এ আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব। 29-30-এ আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার, আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে, এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না। তো আলু খাওয়ার আলুর জন্য আমরা 29-30-এর মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব এবং আমরা প্রোডাকশন করে বই রাজ্যে পাঠাতে পারবো, এটা আমাদের প্ল্যানিং। এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক, উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না, আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে। আমরা বরঞ্চ মণিপুর, মিজোরামকে আমরা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি, যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে, তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে। এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি, সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি। প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের দরকার, খাওয়ার জন্য দরকার আলুর 1,55,000 মেট্রিক টন এবং 29-30-এ আমরা স্বয়ম্বর হব এবং সারপ্লাস হবে, আর 28-29-এ হবে বীজের ক্ষেত্রে। এবং আমরা এখন উৎপাদন হচ্ছে 1,46,000 মেট্রিক টন। তো আপনাদের জানানোর জন্য বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছে। সজল দেবনাথ প্রেজেন্ট ছিল না, কিন্তু বাকিরা প্রেজেন্ট ছিল। সেখানে বলছে এত প্রোডাকশান শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এবং আমাদের ঠিক উল্টো, তারা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচণ্ড গরম, আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচণ্ড ঠান্ডা, এবং সেই সময় তাদের হারভেস্টিং হয়, তাদের তখনই আলুটা প্রোডাকশন হয়। সেজন্য আমরা এই সামনে যে জুন, জুলাই, মে, জুন, তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে, উনি ইনভাইটও করে গেছেন। এবং এই জন্য রাজ্য সরকার থেকে কোনো পয়সা লাগবে না, তারাই সমস্ত খরচ দেবে। এর আগেও আমাদের এই টেকনোলজি আনার আগে তারা আমাদের এই রাজ্যের আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিল, সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে। তো আজকে আমি এ ব্যাপারে খুশি যে হাইয়েস্ট প্রোডাকশন, যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট ছিল, এই সংকট আমরা আশা করি কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারব। এনিথিং মোর? কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, যত্নবান নিতে হবে কন্যা সন্তানদের, কারণ একটি কন্যা সন্তান সমাজ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালি টিলা এলাকায় জনগণদের সাথে মত বিনিময় সভাতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। একবার কান্দে দুধ দেন, আর বার যদি না কান্দে দুধ দেন না, আমরাও কইবেন যে আনন্দ হয়ে যায়, আমি আনন্দিত
কুসংস্কার করে রাখা। প্রিয় বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালিটিলা মহারানীপুর, আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলি হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজতে এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইল আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আসছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স হিসেবে ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। ওই আমার তো দেখছে না। সবগুলো খোলো, সব যা আছে সব রাখো, নিয়ে পড়বো, সব উপরে রাখো, সব উপরে রাখো। প্যাকেটটা খোলো, উল্টাম না, প্যাকেটটা খোলো। তোমরা মোবাইল থেকে দেখো, এমনি পাইবেন আপনারা।
লবণ সহ সব সাইকেলে একটা মন পড়ছে নিচে হয়ে যাবে বসে যাব নিচে রাখি না, নিচে হইলে না খুব বড় জায়গা লাইক বড় পত্রিকা হইলে আবার সুন্দর হইল না না কাগজ আছে কাগজ যারা সুন্দর আছে একটা জিরো খুলে রে বুঝলা আছে এটা বাইক আগে দিয়েছে প্রথম কাম করে নিলাম কাউন্ট করে নিলাম সব লাগতো না তো একটা গুণ নিলেও বাইরে হইব কোনটা সাবজেক্ট লাগবে ফ্যান্টাইছে দুইশোটা দুইটা কম থাকতে পারে 200 এই খোলো খোলো একটা খোলো খোলো দাঁড়া ইয়ে এটা সবাই মিললা দুরা কোনা ওয়ার্ড নাম্বার 1 কেজি আর কি অ্যাপ্রক্স 1 কিলো টোটাল ওয়েট এটার ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুশে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথারীতি আমরা এনডিপিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার প্যান্থলা সাইড থেকে আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ সিজার করেছি। এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভালোভাবে Audio Jungle.
দশটার সময় 8টা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই করতেছে আরে কি তুই কেন করতে এই দিক থেকে করতে বারোবেল থেকে করতে আইয়া আমরা দেখতাম চলো আইসি আর সেটা দেখি এরা লাশ আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন তো কইছে এখন আমি ওই বারোবেল থেকে আইসি তাহলে এইখানেও আমরা হইতো না এইখানে কাজটা করা হইতো না। এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনো কোনটু হয়েছে এখানে আমরা যে দিতাম আমরা দিতাম না এখানে কাজটা করতে। তা আরেকজন লোকে হয় আমরা এখানেই করবো আমরা কইছি না এখানে হইতো না কর্ম এইখানে। এরপরে আমরা দেখি সামালতে পারি না এরপরে তারা ঠিক আছে নেমুক আমরা লাস্ট গাড়ি আইওক আমরা নেমুকা কইয়াও ওই পুলিশ গাড়ি ফোন করছে হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি অবস্থান আইও ওই পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাক্কি হরতাছে আর এখানে ধারা হয়েছে তুলো মুন্ডানি। এরপরে দেখি আমরা সামর্থ্য হারি না আমরা প্রধানরে ফোন করছি মেম্বারের উপপ্রধানরে ফোন করছি মেম্বারে ফোন করছি যে তোমরা আইও আমরা এমনি তোরা কইতাছে আমরা না কথা মানে না কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি না। এরপরে মেম্বার গেছে উপপ্রধান গেছে গিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ আপনারা এখন যান। এমনি প্রধানরা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানরা ধরে লিছি বলিছে এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই স্বীকৃতি দিতেছি প্রধানের সময় ধরে লিছে এই সময় ওই কইতে যে কেটা আইছে কিন্তু শ্মশান বন্ধু আছে আর লোক যে করতে আইসি তা আমরা কইতারি না ধরে লিছে। এরপরে কেন এটা মীমাংস হয়েছে পরে তো যারা বাড়ি করে গেছে আমাই তারপরে দেখা যেতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে। তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ তাইলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করলাম যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না আমরা থাকি গেলাম এখানে আমরা পদত্যাগ করে গেলাম সবাই আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে। কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম আমরা সিপাহী ওরা যতলা আছে সবাই। না আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনে পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা আছে। আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে বোধহয় কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য যাই আপনি শ্রমিকের এই বেগালটা আপনি শেষ করেন নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। গাড়ি না চালালে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি ফোন করছে তাইনের যে গাড়িটা রাজু মন্দার যে গাড়িটা এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না তোমার মালিকের লোক কথা। তো
তেমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পর্দা। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেতালটা শেষ করবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেতাল শেষ করবো, গাড়িটা জায়গা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো গাড়ি। নাম্বারও যথাযথ টাইমে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়া পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তেনে গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলিতে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বোধ করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে। কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করি, তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় থাকতো না, বনবাই দায় থাকতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়ি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে। কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না, নাগরজলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা বলব যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের এই যতনবাজার যেতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রবাদী সরকারের বদনাম করার জন্য। এবং এই এরিয়াটা নাগরজলাটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলাটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনার গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে, আমাদের আগরতলা গাড়ি কোন তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো, তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিয়া করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য
এরকম করতেছে। এবং টাইনের মিসেস প্রধান কোন পার্টির কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, টাইনের মিসেস, কিন্তু টাইনের মিসেস প্রধান টাইনে কি কারণে এইগুলি করতেছে এটা টাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা টাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা টাইনের জন্য কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না। উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ, টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না, আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, টাইনের যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আপনি যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকের ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্তর দিছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপাল্লা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, উদয়পুর আসিব রাজুদারের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না, রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানানো হয়েছে। উদয়পুর হ্যাঁ, আমরা সরকারের দায়স্থ, আমরা আইনের প্রতি আইনের দায়স্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহনমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব পরিবহনমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটে তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে। আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমাকে বলে ডেকেছে? বলে আমি ডাকিনি, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে। ও ফোন করে ওই ওখানে যায়, ও ডেকেছে, ওর কাছে গেলাম, গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি গুসা নেই, হাত-পাতা করে আরম্ভ করে কী লোক হঠাৎ। আমি কী করলাম? আপনার নাম? আমার নাম দীপক। কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বন্ধ আছে শিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গাবাজার, আর আমরা উদয়পুর, গন্ডাছড়া। গন্ডাছড়া তো ধলাই, ওরাও আমরা উদয়পুরের দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে, ওরাও বদ্ধ রাখবো। যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে, প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলো, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি চলছি। কিন্তু ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক নাস্তা করছে, প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাবিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে, সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300-400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, রতনবাড়ি, উদয়পুর, অমরপুর, গন্ডাছড়া, রসিয়াবাড়ি, সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি, কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর
আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি, লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে, ওই জায়গায় ছবি উঠে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ফাইন করে দেয়। যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000 30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। হলো আগরতলার বলতে আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাস স্টেশন নাগরদোলা থেকে বার হই, ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে। আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? তারা এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে গেল, কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449, গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে, অনেক হেলথে ভর্তি করেছে। পূজার আগে আমি গড না, যা যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে 4th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখে সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড় উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন। পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, এই পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ডাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে। এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যে করেনি কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করেন, কাউকে বলবো না, কম্পিউটার বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটার কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নাই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য আপনারাও সহযোগিতা করবেন।
আর মোবাইল আমি খেপে যাই, কিন্তু মোবাইল রিসিভ করে রাত্রে 3টা টেস্ট করেন, আজকে টেস্ট করেন। না, আপনি রিসিভ করেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনার মানে যারা বিদ্যুৎ কর্মীরা রয়েছেন অফিসে সব না করলে রিসিভ করেন না ওনারা। কে বলছে? অনেকগুলি অভিযোগ। সাম পার্সেন্ট, ফিউ পার্সেন্ট, নাও সাম ফিউ, এখানেই তো বলছে, সামনে সামনে বলছে, কয়েকজনের সম্বন্ধে অভিযোগ আছে। উই আর টেকিং স্টেপস। আমি পুজোর আগে তাদের সরিয়ে দিলে বিদ্যুৎটা দেখিয়ে চালাবে, তাদেরকে আমরা শুধরাই না। ওই সকল বিদ্যুৎ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে এটা এখানে বলার দরকার নেই, এটা আমার ইনার ম্যাটার, এটা আমি তাদেরকে বলে দেবো। অলরেডি যা বলা বলে দিয়েছি। তারা প্রমিস করেছে আমাদের আরও ওভার টাইম খাটবে। আপনারা জানেন পূজার সময় কোনো বিদ্যুৎ কর্মী ছুটি নেই, সবাই ছুটি আছে। আপনিও কিন্তু আপনার মিসেসকে নিয়ে ঘুরবেন, ওরা কিন্তু ঘুরতে পারবে না। সুতরাং সবাই উদ্দেশ্যে বলছি, সবাই মিলেই চলতে হবে, একা কেউ পারবে না। আপনারাও সহযোগিতা করবেন। আমার জনপ্রতিনিধি যারা আছে তারা খুব ভালো মানুষ, ভীষণ পপুলার এমং দি এরিয়া। এবং আমি কিন্তু শুধু বিদ্যুৎ নিয়ে একটা মহকুমাতে কিন্তু মিটিং করতেছি, অন্য জায়গায় করতে যাইনি। আমার চোখে ধরা পড়ছে তো সামথিং ইজ গোয়িং রং। ঠিক আছে, থ্যাংক ইউ। Myself Arya Dev, studying in Bhavan Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই, তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি।
इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद। लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम लाल सलाम निकला। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝি 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 ঠিক আছে। इनकलाब लड़ची लड़बो इनकलाब जिंदाबाद यार मजदूर আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি রাজ্যসভায় প্রায় 12 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং বাইরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজকের দিনে আমরা তাকে হারিয়েছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শুধু না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে আন্দোলন তারও ব্যাপক ক্ষতি হয়েছে এই তার প্রয়াণে। তারপরেও আমরা কমিউনিস্টরা তার যে দেখানো পথ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, কমিউনিস্ট আদর্শকে সামনে তুলে দেওয়ার প্রশ্নে এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সুলভ একটা সরকার পরিচালিত হচ্ছে আরএসএস বিজেপির, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এটাই আজকের মৃত্যু দিনে আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা থাকবে।
বাইরের কথা কইছেন বাইরের কথা তো কইছে এটা মিলে সেন্ট্রাল থেকে আমরা যে একটা জায়গাটা যতটা পারা যায় আর কি আমরা প্রসঙ্গ আমরা এটা আপনার একটু গ্রাউটিং দিয়ে আবহাওয়া বড় বড় করতে আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে তো আমাদের পকের মধ্যে এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা একটু ভিজিট করা, রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা। তো সার্বিকভাবে আজকে এটা